গদাধর মহোদয়, আমার সামনে আমাদের বিভিন্ন স্তরের এই মন্ডল, ডিস্ট্রিক্ট এবং স্টেটের যারা পদাধিকারীগণ আছেন আমাদের, এবং বিশাল সংখ্যায় উপস্থিত মা ও বোনেরা এবং অন্যান্য যত আমাদের কার্যকর্তারা আছেন, সবাইকে আজকে এখানে এই প্রখর রৌদ্রের মধ্যে আপনারা বসে আছেন আমাদের কথা শোনার জন্য, এর জন্য আপনাদের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমরা জানি যে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচন, আর বিশেষ করে এই লোকসভার ইলেকশন। এবং ভারতীয় জনতা পার্টির আপনারা সবাই জানেন ত্রিপুরাতে দুটো আসন সংখ্যা, একটা পশ্চিমে আর একটা পূর্বে। পূর্বে যিনি ভারতীয় জনতা পার্টির থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার সাথে আইপিএফটি এবং ত্রিপুরা মথার তাদেরও সমর্থন রয়েছে, তদ্রূপ আমাদের পশ্চিম আসনে যিনি লড়ছেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, উনি আপনাদের সবার পরিচিত মুখ, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। বন্ধুগণ, আমার এখনো মনে আছে কিছুদিন আগে আমাদের 23-এর যে বিধানসভা নির্বাচন হয়ে গেল, তার কিছুদিন বাদেই আমাদের বক্সনগরে নির্বাচন হয়েছে, উপনির্বাচন, ধনপুরও উপনির্বাচন হয়েছে। সেখানে যাওয়ার পর বক্সনগরে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি, আপনারা সবাই জানেন 65%-এর উপরে ওখানে। ধনপুরও তদ্রুপ। সেখানে আমরা গত যে উপনির্বাচন আমরা লড়লাম, সেখানে আমরা কি দেখলাম আপনারা সবাই জানেন। অনেকে বলছেন অসম্ভব, বক্সনগর থেকে আপনারা জিততে পারবেন না। আমি প্রতিদিন এই উপনির্বাচনের সময় আমি বক্সনগরও গেছি এবং ধনপুরতেও গেছি। আমরা কি দেখলাম সেখানে গিয়ে দেখলাম বক্সনগরে আমরা 30,000-এর উপরে ভোটে আমরা জয়লাভ করেছি ভারতীয় জনতা পার্টি। এবং শুধু তাই নয়, সেখানে জামানত জব্দ করে দিয়েছি এই কমিউনিস্ট পার্টিতে। এবং ধনপুরে যেখানে আমরা গত সাধারণ নির্বাচনে মাত্র 3,500 ভোটে জিতেছিলাম, সেখানে 18,000 ভোটে আমরা জিতেছি। দিল্লিতে যখন আমি যাই, সবাই অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা যে এটা কি করে সম্ভব হলো। আমি বললাম যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, আর তার প্রয়াসের মন্ত্র নিয়ে যখন আমি মানুষের কাছে যাই, তারা মোদিজির উপর বিশ্বাস রেখেছে, আমাদের উপর বিশ্বাস রেখেছে, তবেই সেটা সম্ভব হয়েছে। বন্ধুগণ, এটা একটা সারা ভারতবর্ষের মধ্যে আলোচ্য বিষয়। আমি এই কথাগুলো এই কারণে বললাম যে মোদিজি শুধু কথায় বলেন না, গ্যারান্টির সবসময় দেন, এবং গ্যারান্টির মাধ্যমে যাতে এই গ্যারান্টির যে কথাগুলো যে এতদিনের মধ্যে কাজটা সম্পন্ন করতে হবে তারও গ্যারান্টি দিচ্ছে। সেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কাজ করছেন। আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরের কথা আপনারা যদি বলি, 370 ধারা নিয়ে কত রকমের কথা, 35-এ নিয়ে কত রকমের কথা। আজকে যখন জম্মু অ্যান্ড কাশ্মীরের সেই ধারা বিলোপ করা হলো, আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরে যদি যান, ওখানকার মানুষ, সেখানেও সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা অনেক বেশি। সেখানে মানুষ এখন বলছে যে মনে হচ্ছে আবার আমরা নতুন ভাবে স্বাধীনতা পেয়েছি। অদ্ভুত এক অবস্থা ছিল সেখানকার এই 370 ধারার কারণে ওখানে যারা মুসলিম মহিলারা ছিলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা ছিলেন, সেখানে বাইরের অন্য প্রদেশের কাউকে যদি ওদের বিয়ে করতেন তাহলে সেখানকার জায়গার অধিকার তাদের থাকতো না। আজকে আমরা কি দেখলাম, তারা সেই স্বাধীনতার স্বাদ পেয়েছে। এটা কিরকম কথা যে আমার কাশ্মীরে থেকে, জম্মুতে থেকে আমার জম্মুতেই শাদী করতে হবে? আমরা তো যে কোনো জায়গায় এটা আমার ইচ্ছে, আমার গার্জিয়ানের ইচ্ছে, যে কোনো জায়গায় আমার বিয়ে শাদী আমি দিতে পারি। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি কাজ করছেন।
আমরা অনেক কথা শুনেছি, জম্মু অ্যান্ড কাশ্মীরের 370 ধারা যদি অবলুপ্তি ঘটে সারা ভারতবর্ষের মধ্যে রায়ট হবে, কিছুই হয়নি। আমাদের ট্রিপল তালাক, এই তালাকের কথা আমরা অনেক সময় শুনেছি। আমাদের যারা সংখ্যালঘু মহিলারা আছেন তারা আজকে যখন এই ট্রিপল তালাক যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার কারণে সেটা বিলোপ হলো, আজকে সবাই একটা মুক্তির স্বাদ পেয়েছে। বন্ধুগণ, আমি এই কথাগুলো বললাম এই কারণে যে সারা ভারতবর্ষের মধ্যে এখন মানুষ বোধ করছে, ফিল করছে যে মাননীয় প্রধানমন্ত্রীর উপর আমরা আস্থা রাখতে পারি, যেটা উনি বলেন সেটাই করেন। আপনারা সবাই দেখেছেন যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের ত্রিপুরাতে প্রায় 16টার মতো যে এলসিডি যুক্ত যে গ্যারান্টির গাড়ি পাঠিয়েছিলেন। এখানে সমস্ত ত্রিপুরার প্রতিটা প্রান্তে সেই গাড়িগুলো ঘুরেছে। সেখানে কি এই গাড়ির মধ্যে ছিল যে এতগুলো বেনিফিশিয়ারি স্কিম মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, এবং সেইগুলো যাতে সব মানুষ প্রতিটা প্রান্তের প্রতিটা লাস্ট মাইলের যে ব্যক্তি তাকে যেন দেওয়া হয়, সেই কারণে সেই গাড়িগুলো প্রতিটা জায়গায় মেলা করে অ্যাওয়ারনেস করে সেই কাজটা করেছেন। আমাদের ত্রিপুরা সরকারও প্রতি ঘরে সুশাসন মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনে আমরা 2022-এ সেটা শুরু করেছিলাম একই ধাঁচে। অর্থাৎ আমরাও চেয়েছি যে সেন্ট্রালের এবং স্টেটের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেই স্কিমগুলো মানুষের কাছে যেন আমরা পৌঁছাতে পারি। কারোর ঘর নেই, ঘর পেয়েছে কিনা, কারোর এসটি সার্টিফিকেট নেই, এসটি সার্টিফিকেট ওই তৎক্ষণাৎ ওখানেই দেওয়া, ম্যারেজ সার্টিফিকেট দেওয়া, বিভিন্ন এসটি সার্টিফিকেট নেই, এসটি সার্টিফিকেট দেওয়া, এই কাজগুলো আমরা এই দ্বিতীয়বার আবার শুরু করেছি এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে বিকশিত ভারত সংকল্প যাত্রা। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে 2047 সনে যে বিকশিত ভারত যে চিন্তা ভাবনা উনি করেছেন, সেই যে কাজগুলো উনি করে যাচ্ছেন সকাল থেকে রাত্রির পর্যন্ত, সেই কাজের ফল আমরা কিন্তু 2047 সনে আমরা দেখব। বন্ধুগণ, আমি এখানে আসার সময় আমি শুনছিলাম আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় বলছিলেন যে অ্যাক্টিভ পলিসিতে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যে নর্থ ইস্টের এই অষ্টলক্ষ্মীকে উনি কিভাবে কোন জায়গায় পৌঁছিয়েছেন। আগে আমি যখন বিভিন্ন সময়ে যখন মুখ্যমন্ত্রীদের সাথে নর্থ ইস্টের মুখ্যমন্ত্রীদের সাথে আমি বসি, ওনারা বলছেন যে এতদিন বাদে আমাদের মনে হচ্ছে আমরা সত্যিকারের অর্থেই ভারতে আছি। এখন এমন একটা অবস্থা, ইন্টারস্টেট সীমানা নিয়ে প্রবলেম, টেররিস্টদের প্রবলেম, বোমাবাজি, কাউকে ধরে নিয়ে যাওয়া, এগুলো আমরা প্রায়ই আমরা দেখতাম। আজকে কোথায় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014 সনে আসলো, কোথায় এবং সেই রায়ট আর কোথায় এই ধরনের উগ্রপন্থীর ঘটনা এখন তো নেই। অর্থাৎ শান্তি যদি প্রতিষ্ঠিত থাকে তাহলেই ডেভেলপমেন্ট হবে। আজকে এই অ্যাক্টিভ পলিসির মাধ্যমে আমাদের হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, ইন্টারনেট দিয়েছেন, রেলওয়ে দিয়েছেন, এয়ারওয়ে দিয়েছেন, এখন ওয়াটারওয়েজও দিচ্ছেন। মানে খালি উন্নয়ন ছাড়া উন্নয়নের কোন রকম ধর্ম হয় না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন যে আপনারা গিয়ে খালি প্রতিটা ঘরে যাবেন আর প্রতিটা ঘরে গিয়ে বলবেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন, আপনাদের আশীর্বাদ লাগে। আমাদের কার্যকর্তাদের আমরা সবসময় বলি গিয়ে মানুষের ঘরে ঘরে যাও, সম্পর্ক করো, আর সম্পর্কের সাথে সাথে সমর্থন আদায় করো। এ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আজকে ভাগ্যবান যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। উনি কি বলছেন, মে চৌকিদার হুঁ, কি বলছেন, মে চৌকিদার হুঁ। আর আগে ইউপিএ গভর্নমেন্টের সময় আমরা দেখতাম স্ক্যাম এগুলোই তো দেখতাম। আর আমরাও ধরে নিয়েছি যে এইভাবেই বোধহয় দেশ চালায়, রাজনীতি বোধহয় এইভাবেই করতে হয়, এবং সংখ্যাধিক্যের কারণে বা মিলিজুলি করে একটা সরকার বানিয়ে খালি লুট করো, সেটা আমরা দেখে এসেছি, অভ্যস্ত হয়ে গেতাম। সেই জায়গায় দাঁড়িয়ে যখন 2014-তে মাননীয় প্রধানমন্ত্রী এলেন, উনি রাজনীতির ভাষা যেটা সংজ্ঞা সেটাও পাল্টে দিয়েছেন, এবং আজকে ভারত কোন জায়গায় চলে গেছে, পঞ্চম অর্থনীতিতে, 5 ট্রিলিয়ন অর্থনীতিতে চলে এসছে। আগামী দিনে চেষ্টা করছে তৃতীয় স্থানে চলে আসার। আমরা সত্যিই ভাগ্যবান যে আজকে কারোর ঘর নেই, ঘর দিচ্ছে, কারোর জল নেই, জল দিচ্ছে, কারোর
শৌচালয় নেই, শৌচালয় দিচ্ছে, কারোর বিজলি নেই, বিজলি দিচ্ছে। এই যে মৌলিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো এখন এই ভারতীয় জনতা পার্টির বা এনডিএ সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সেটা সম্ভব হচ্ছে। আমরাও সেই দিশায় চলছি। আমাদের এখানে আমরা কি করছি আপনারা জানেন, মাত্র 700 টাকা করে ভাতা দেওয়া হতো, 33 রকমের ভাতা দেওয়া হতো। সেই 33 রকমের ভাতার মধ্যে প্রথমে 700 টাকা দিত। আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সেটাকে আমরা 1000 করলাম। 1000 করার পরে এবার এক ক্লাবে আমরা 2000 করেছি। ভারতবর্ষের যখন বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সাথে আমার কথা হয়, কোথাও 2000-এর ভাতা কোথাও ভারতবর্ষের কোনো জায়গায় দেওয়া হয় না। বন্ধুগণ, আমরা সেটা দিচ্ছি। আমার এখানে প্রায়শ যখন আমার প্রতি বুধবারে, যখন আমি আগরতলায় থাকি বা ত্রিপুরাতে আমি থাকি, আমার এখানে প্রতি বুধবারে মানুষ দেখা করতে আসে মুখ্যমন্ত্রী সময় পরিষদে। সেখানে আমি দেখলাম বেশিরভাগ লোক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে আসে। চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কিছু দেওয়ার, কিন্তু তারপরেও দেখলাম যে এতে সমস্যার সমাধান হচ্ছে না। স্বাস্থ্যের থেকে নেই বা অন্য ডিপার্টমেন্ট থেকে নেই, কিন্তু সোশিয়াল এডুকেশন থেকে নেওয়ার পরেও দেখে এতে সমস্যার সমাধান হয় না। মাননীয় প্রধানমন্ত্রীজি সবচেয়ে বড় যে একটা স্কিম বানিয়েছেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এর মধ্যে যে সারা ত্রিপুরার যে মানুষ কভারেজ পেয়েছে, তারপরেও যে লোক তারা কিন্তু প্রায় 4.15 লাখ যারা হাউস হোল্ড আছে তারা পাচ্ছিল না। সেই জায়গায় মাননীয় অর্থমন্ত্রী আমাদের ত্রিপুরার, ওনার সাথে আমি কথা বললাম, কিছু একটা করতেই হবে। তারপর আমরা কি করলাম, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করলাম। সেখানেও একই দাঁতে 5 লাখ টাকা করে প্রতি বছর প্রতিটা ফ্যামিলি পাবে। এখানে যারা আছেন, মঞ্চে যারা আছেন, আমরা সবাই এই 5 লাখ টাকার এবং একই ধাঁচে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে স্কিম, সেই ধারায় আমরা সেই চিন্তা ভাবনা আমরা করেছি। সেটা অলরেডি গত 3-4 দিন আগেও আমার কাছে যা খবর আসলো, প্রায় 5 থেকে 6 লাখ লোক অলরেডি তার এনরোল করে দিয়েছে। আপনার মোবাইলের মাধ্যমে এনরোল করা যায়। তো এইভাবে এই সরকার, যে আমার সরকার, সেই দিশায় আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে আমাদের এখানে এসএইচজি গ্রুপ সবচেয়ে, আমরা সবসময় বলি মা বোনরা, মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন যে মা বোনদের যদি আমরা শক্তিশালী না করতে পারি তাহলে এই সমাজ কোনোদিন শক্তিশালী হবে না। আমাদের আগে 2017 আগে মাত্র 4000 গ্রুপ এসএইচজি ছিল। আজকে আমাদের এখানে কত, প্রায় 56,000 এসএইচজি গ্রুপ হয়েছে। বন্ধুগণ, এতে করে 5 লাখ মহিলা এখন এসএইচজি গ্রুপের সাথে আছে। মহিলারা এখন কাজ করছে, ঘরেরও কাজ করছেন, ঘরের সমস্ত কাজকর্ম সামলাচ্ছেন, আবার অর্থনৈতিক এবং সামাজিক ভাবেও তারা উন্নতি করছেন। আমরা আমাদের ব্যাংকের মাধ্যমে, আমাদের গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের মাধ্যমে ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। কেউ কৃষিকাজে ব্যস্ত আছেন, নিজের প্রোডাকশন তৈরি করছেন, এতে করে তাদের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। তো এত বড় একটা সামাজিক পরিবর্তন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেন যে সমাজের পরিবর্তনের মাধ্যমে আমরা সরকারের টিকে থাকতে চাই, আমরা সেই দিশায় আমরা কাজ করি। বন্ধুগণ, ডাবল ইঞ্জিন সরকারের একটা ঘটনা আপনাদের না বললে নাই হয়। কত সুবিধে একবার আপনারা জানেন যে মণিপুরে আমাদের যারা ছেলে মেয়েরা পড়াশোনা করছিল, তারা হঠাৎ করে তারা মণিপুরের এই ঘটনার জন্য তাদের গার্জিয়ানরা আমার কাছে এসে বলছে আমাদের ছেলে মেয়েকে বাঁচান, মণিপুর থেকে ওনাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করুন। এমন এক অবস্থায় আমি ইউনিয়ন এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বললাম। রাত্রে 12:30টার সময় উনি একটা স্পেশাল ফ্লাইট দিল। সেই ফ্লাইটে এবং পরের দিনের আর একটা ফ্লাইটে প্রায় 250-র মতো স্টুডেন্টকে এই ত্রিপুরাতে আমরা নিয়ে আসলাম। এই হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকারের এই সুবিধে। বন্ধুগণ, আপনারা জানেন প্রায় 11টার মতো বিভিন্ন অ্যাকর্ড নর্থ ইস্টে হয়েছে। প্রধানমন্ত্রীজি চাইছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ হয় তাহলে ভারতও ডেভেলপ হবে, কিন্তু অশান্তি থাকলে কোনো অবস্থায় সেটা সম্ভব হয় না। সেই কারণে 11টা অ্যাকর্ড উনি করেছেন। বিভিন্নভাবে সীমানা নিয়ে সমস্যা, বিভিন্ন কার্গির সমস্যা, বিভিন্ন জায়গায়। এর মধ্যে এবার 12তম, যেটা আমাদের ত্রিপুরা মাথার সাথে আমিও ছিলাম, সেখানেও সে অ্যাকর্ড হয়েছে, সমঝোতা হয়েছে। এতদিন ধরে ভারতীয় জনতা পার্টির সাথে আইপিএফটি ছিল, অনেক রাজনীতি হয়েছে জাতি জনজাতিদের নিয়ে, কিন্তু এবার যখন আমাদের মিনিস্ট্রিতে জয়েন করলো এই ত্রিপুরা মাথার সমস্ত মিনিস্টার, 2জনকে আমরা দিয়েছি,
তো সেই জায়গায় এখন চারিদিকে আমরা জাতি জনজাতি আমরা বারবার যেটা চাইছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আগামী দিন হতে হবেই। সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি। সব জায়গায় এখন পাহাড়ে হোক সমতলে হোক সব মানুষ শান্তির মাধ্যমে এই যে নির্বাচন সেটা উৎসবের মেজাজে সেই নির্বাচন করতে যাচ্ছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে এর মধ্যে যেখানে স্বাস্থ্যের বিষয়, আমি বারবার বলছি যে আমাদের এখন ত্রিপুরাতে 7টা থেকে 9টা সুপার স্পেশালিটি এখন আগরতলা মেডিকেল কলেজে শুরু হয়ে গেছে। ওখানে স্পেশালিস্টের যে 85টা আমাদের স্পেশালিস্ট করার সুযোগ ছিল, সেখানে 100টা এনএমসি আমাদের অনুমোদন দিয়েছে। সেই ডেন্টাল কলেজ যেটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট ছিল, ডেন্টাল কলেজ এখন ফার্স্ট ইয়ার ক্লাস শুরু হয়ে গেছে, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ। এখানে বিএসসি নার্সিং কলেজ শুরু হয়ে গেছে এবং আগামী এখানে ফার্মেসি কলেজ আছে এবং আমরা আগামী দিন এখানে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ করব, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করব এবং সেইভাবেই আমরা একটা মেডিকেল হাব তৈরি করার চিন্তা ভাবনা করছি। বন্ধুগণ, আগে কথায় কথায় বাইরে পড়াশোনা করতে যেত, এখন বাইরে যেতে হয় না। আমাদের ছেলেমেয়েরা আমাদের এখানেই পড়াশোনা করতে পারে এবং আপনারা জানেন যে এখানে আমাদের নর্থ থেকে আরম্ভ করে সাউথ থেকে আরম্ভ করে এবং গুমতি ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে সারা ত্রিপুরাতে এতগুলো ইউনিভার্সিটি এর মধ্যে শুরু আমাদের কাজ শুরু হয়ে গেছে এবং তারা সেখানে কাজও শুরু করেছে। তো এখানে আমরা চাইছি যে এডুকেশন হাব হোক। মাননীয় প্রধানমন্ত্রী যে ন্যাশনাল এডুকেশন পলিসি প্রায় 33 বছর পরে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল যে প্রপার এডুকেশন কিভাবে দেওয়া যায়। সেই ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা কলেজগুলোতে আমরা শুরু করেছি। বন্ধুগণ, যেখানে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালগুলো আছে সেগুলোকে আমরা স্ট্রেংথেনিং করার চেষ্টা করছি। ডিস্ট্রিক্ট হসপিটালগুলো যদি স্ট্রেংথেনিং হয় তাহলে পেশেন্টগুলো আননেসেসারি আমাদের স্টেট হসপিটালের উপর তার যেতে অনেক সময় লাগে এবং অনেক সময় রাস্তার মধ্যেও অনেকের প্রাণ যায়। সেই কারণে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে স্ট্রেংথেনিং করছি। আমরা ট্রমা সেন্টার শান্তিরবাজারে আমরা করেছি, আমরা সাউথ ডিস্ট্রিক্টে, আমরা উদয়পুরে আমরা সেখানে ট্রমা সেন্টার করেছি, আমবাসাতে আমরা ট্রমা সেন্টার করেছি, আগরতলায় তো আগেই ছিল, ধর্মনগরও আমাদের ট্রমা সেন্টার এর মধ্যে আমরা খুলবো। আপনারা কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা আমবাসাতে করেছি। তো সব জায়গায় সেখানেও মেডিকেল হাব আমরা তৈরি করার চেষ্টা করছি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে এই কমিউনিস্টরা বারবার বলেন যে গণতন্ত্রকে রক্ষা করার জন্য এই নির্বাচন। বন্ধুগণ, সিপিএম কমিউনিস্টরা বা গণতন্ত্র কখনো শুনেছেন? উনাদের যে বাইলজ আছে, আমি ওনাদেরকে গত পরশুদিন এক জায়গায় আমি বলেছি আপনারা ভালো করে আপনাদের বাইলজটা পড়ে আসবেন। এখানে ক্লিয়ার কাট বলা আছে যে আমাদের যারা শ্রমিক আছে তাদেরকে নিয়ে এখানে মানে রক্ত বিপ্লব করতে হবে। বিপ্লবের মাধ্যমে সেখানে ডেমোক্রেসি থাকবে না, নো ডেমোক্রেসি, সেখানে ডিক্টেটরশিপ থাকবে এবং মার্ক্সবাদ লেনিনবাদের যে চিন্তাধারা সেখানে এস্টাবলিশ করবে। তো কোথা থেকে ওরা গণতন্ত্রের কথা বলছে? ওনাদের 35 বছরের রাজত্বকালে আমরা দেখেছি গণতন্ত্র কাকে বলে, আমরা সবাই জানি। আমরা দেখেছি সে কালো দিনগুলো, মানুষ অলরেডি তাদেরকে টেস্ট করেছে। আর কংগ্রেসের কথা বলে তো লাভই নেই। কংগ্রেসের যে সুযোগ দিয়েছিল, মানুষ চেয়েছিল যে কমিউনিস্টদের ছেড়ে আরেকটা অপশন ওনারা চয়েস করেছিল, সেটাও আমরা দেখেছি। 10 বছর যখন ওরা রাজত্ব করলো কমিউনিস্টরা, 5 বছরের জন্য কংগ্রেস এখানে জোট সেটা রাজত্ব করেছে। আমরা সবাই জানি কি অবস্থা ছিল সেখানে। সে একই ধারায় তারাও সেই এখানে ত্রিপুরার রাজত্ব করেছে। খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, নির্বাচনোত্তর সন্ত্রাস, এগুলো তো আমরা নিত্যনৈমিক আমরা সেই ঘটনাগুলো দেখেছি। কিন্তু 2023-এর যে জেনারেল ইলেকশন হলো বিধানসভা, আমি বারবার বলেছি ত্রিপুরাতে আমরা ইতিহাস সৃষ্টি করে যাব, যাতে করে সারা জীবন মনে রাখবে যে গণতন্ত্র কাকে বলে। কোনো জায়গায় কোনো ঘটনা উপঘটনা কোনো ধরনের কোনো ঘটনা আসেনি। আমরা নির্বাচন আমরা করেছি। আর এই কংগ্রেস সিপিএম তারা হাতে হাত মিলিয়ে বলছিল যে এইবার নাকি ওরা চলে আসবে, কিন্তু কিছুই হলো না। মানুষ বুঝেছে একমাত্র মোদিজির সরকার এবং ভারতীয় জনতা পার্টির যে সরকার, এনডিএ সরকারের পরেই যদি আমরা আস্থা রাখি তবেই আমরা সব দিকে আমরা সুরক্ষিত থাকবো। আমাদের নিরাপত্তা, আমাদের আর্থসামাজিক উন্নয়ন, আমাদের ধার্মিক উন্নয়ন, সব দিক দিয়ে আমাদের উন্নয়ন হবে। তবেই আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নেব। G20-র কথা যদি বলি, আপনারা দেখেছেন ত্রিপুরা তো G20-র এখানে সায়েন্স 20 হয়ে গেছে। সব মানুষ বিদেশ থেকে প্রচুর লোক এসছে এই ত্রিপুরাতে
ওনারা এসে বলছেন, কয়েকজন যে বলছেন ত্রিপুরা তো ছোট্ট জায়গা, কিন্তু এত সুন্দর ডেভেলপ আমরা ভাবতে পারিনি কোনোদিন। সেখানে ওরা বাইরের থেকে এখন আমরা পর্যটনের দিক দিয়ে আমরা চেষ্টা করছি সেটাকে কিভাবে উন্নয়ন করা যায়। আমাদের এখানে বাঁশ ভিত্তিক শিল্প হচ্ছে, আমাদের এখানে রাবার ভিত্তিক শিল্প হচ্ছে, আগরের উপর ভিত্তি করে বাইরের থেকে বহু যারা ইনভেস্টার তারা আসছে। এখন এই শান্তি সম্প্রতি এখানে আছে বলেই তবে মানুষ এখানে আসার চিন্তা ভাবনা করছে, এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা ভেবেছি, নিশ্চিত সেটা হবে। বন্ধুগণ, এখানে গরমে আপনারা হাসফাস করছেন, আমি আর বেশি কিছু বলবো না, তবে এতটুকু বলবো যে এই দেশকে যদি বাঁচাতে হয়, দেশকে বাঁচাতে গেলে প্রদেশকে বাঁচাতে হবে, কারণ এই দেশে প্রদেশ মিলেই দেশ। তো ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যদি করতে হয়, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি মনোনীত প্রার্থী আমাদের রাজকন্যা মহারানী কৃতি সিং, রাজনৈতিক শক্তিগুলোর যে মঞ্চ, তার তরফ থেকে ত্রিপুরাজ্যের 2টি লোকসভা আসন, পশ্চিম ত্রিপুরা আসনে জাতীয় কংগ্রেসের প্রার্থী শ্রীযুক্ত আশিস কুমার সাহা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মনোনীত প্রার্থী শ্রীযুক্ত রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে আজকে আমাদের এই সভার সভাপতি মণ্ডলীর মাননীয় সদস্যবৃন্দ, মঞ্চে আসীন আছেন আমাদের এই দেশপ্রেমিক মঞ্চের বরিষ্ঠ নেতৃবৃন্দ, মাননীয় গোপাল রায়, আপনারা সবাই চিনেন, আমাদের ত্রিপুরা বিধানসভার বর্ষীয়ান সদস্য, কংগ্রেস পরিষদীয় দলের নেতা ছিলেন একটা সময়েতে, এবং এখানে আছেন সিপিআইএমএল এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃবৃন্দ। আপনারা যারা এই বীরচন্দ্র মৌলবাজারে সাপ্তাহিক বাজারে এখানে এসেছেন, দোকানি, পথচারী এবং আরও অনেকে যারা আমাদের বক্তব্য শুনছেন, আমাদের রাজ্যের যারা নির্বাচক মণ্ডলীর অংশ, আপনাদের সকলকে আমাদের প্রার্থীদ্বয়ের তরফ থেকে, আমাদের দেশপ্রেমিক জোটের তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আদাব জানাচ্ছি। বন্ধুরা, আগামী 19 এপ্রিল থেকে নিশ্চয়ই বিগত 17টা নির্বাচনের মতো একটা নির্বাচন, গুরুত্বপূর্ণ নির্বাচন, কিন্তু সময়ের প্রেক্ষিতে আজকে দেশের পরিচালনা গত 10 বছর ধরে যাদের হাতে রয়েছে, এই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত দিক থেকে দেশটাকে যে খাদের কিনারায় নিয়ে গেছে, ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। ভারতের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের হাতে যারা জীবন দিয়েছিলেন, তাদের স্বপ্নে ঘরা আমাদের এই দেশের চালিকা শক্তির সংবিধানকে যেভাবে বিপন্ন করে তুলেছে, সেই জায়গায় অষ্টাদশ লোকসভা নির্বাচন শুধু একটা নির্বাচন না। এই নির্বাচন বর্ণ, ভাষা, পোশাকে বৈচিত্র্যময় ভারত, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন অটুট থাকবে কিনা, যে ভারত গণতান্ত্রিক ব্যবস্থায়, ধর্মনিরপেক্ষতায়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সারা পৃথিবীকে তাক লাগাচ্ছে, 140 কোটি
জনসংখ্যার মানুষ, এত বৈচিত্র্যের মধ্যে এই ভারত আগামী দিন থাকবে কিনা, না এটা মুষ্টিমেয় কিছু লোক, আদানি, আম্বানি, মোদি, অমিত শাহ, হাতে গোনা কিছু লোক, তাদের হাতে পদদলিত হয়ে, তাদের হাতে ক্রীড়নক হয়ে এ দেশ আবার সে পরাধীনতার শৃঙ্খলে এটা পৌঁছে যাবে কিনা, এই প্রশ্ন আজকে এই নির্বাচনের সামনে সেখানে হাজির করেছে। কাজী বন্ধুরা, এরকম একটি জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট, অন্যান্য বামপন্থী দল, অন্যান্য গণতান্ত্রিক দল, অন্যান্য ধর্মনিরপেক্ষ দল ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের কর্মসূচি আলাদা ছিল, আছে এবং থাকবেও, কিন্তু কর্মসূচি আলাদা বলে কোন পথে কি কায়দায় আমরা দেশকে সমৃদ্ধ করব তার মধ্যে নিশ্চয় প্রতিযোগিতা থাকবে, কিন্তু তার জন্য সংবিধানকে দুর্বল করব, গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করব। আজকে তাই হয়েছে এই ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্ব নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বের কারণে। বন্ধুরা, আজকে তারা মিথ্যা আস্ফালন করছে, খুব দেখছে আমি আবার প্রধানমন্ত্রী হব, আমি এত সিট নিয়ে সরকার তৈরি করব, আমি আবার শুধু নিজে নিজে ঘোষণা করে আমি সারা পৃথিবীর বিশ্বগুরু হব, এগুলি বলতে হয় না। গুণীর গুণকে স্বয়ং সে ব্যক্তিকে প্রচার করতে হয় না। মানুষের যদি গুণ থাকে, সততা থাকে, শক্তি থাকে, এদের ব্যর্থ প্রচেষ্টা করতে হচ্ছে। আপ কি বার 400 পার। আমি জিজ্ঞেস করব, গত দুটি নির্বাচন কিভাবে এসেছিল আমরা সবাই জানি। তারপরও একটু আমাদের স্মৃতিকে একটু জ্বালাই করে নিতে হয়। সেই 14 সালে এসেছিল, দেশের যুব সমাজকে ধোঁকা দিয়ে বছরে 2 কোটি করে চাকরি দেব। কৃষকদেরকে বলেছিল তোমাদের যাবতীয় ঋণ মুকুব হবে, তোমাদের ফসলের দাম দ্বিগুণ পাবে। এদেশের আপামর জনতাকে প্রতিশ্রুতি দিয়েছিল জিনিসপত্রের দাম কমবে, আর প্রত্যেকটা পরিবারকে বলেছিল বিদেশের ব্যাংকে এই দেশের কালোবাজারিরা লক্ষ লক্ষ কোটি টাকা সরিয়ে নিয়ে গেছে, এগুলাকে উদ্ধার করে নিয়ে এসে 100 বছরে এই প্রতিশ্রুতিগুলো একবারের জন্য উচ্চারিত হয়েছে। এই প্রতিশ্রুতিগুলো রূপায়ণের জন্য ভিন্নমাত্র প্রচেষ্টা হয়েছে। এগুলা নিয়ে দ্বিতীয়বার কি সরকারি কি তাদের পার্টির জনসভাতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার সাকরেতরা একটা কথা উচ্চারণ করেছে, লক্ষ লক্ষ কৃষককে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছেন, লক্ষ লক্ষ পরিবারের আগুনে পরিবারের বাড়িতে আগুন লাগিয়েছেন, লক্ষ লক্ষ যুবককে আত্মহত্যায় প্ররোচিত করেছেন। উল্টো ভোট লুট করা যায়, ক্ষমা করে এগুলাকে স্মরণ করা দরকার। 2019-এ নরেন্দ্র মোদী বাকির পরাজয় সুনিশ্চিত ছিল, এ থেকে রক্ষা পাওয়ার কোনো কাজ ছিল না, কিন্তু ষড়যন্ত্র করল। আমাদের দেশের একটা রাজ্য কাশ্মীর, সেই কাশ্মীরের সাথে আমাদের টিবেটান পুলিশ আরো নানা বাহিনী পালা করে সেই কাশ্মীরে তাদেরকে আমাদের নিয়োগ করতে হয়। একটা সময়ে তারা বদলায়,
আর তারা যখন এভাবে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যায়, সন্ত্রাসবাদীরা তাদেরকে টার্গেট করে। এইভাবে 2019 একটা নয়, দুটো নয়, তিনটি নয়, সমস্ত গোয়েন্দা সংস্থা বলেছে সিআরপিএফ জওয়ানদেরকে রাজপথে পাঠাবেন না, তাহলে কোথাও নাশকতা হতে পারে, এরোপ্লেনে পাঠাবেন। নরেন্দ্র মোদী এবং তৎকালীন তাদের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ শুনলেন না। তৎকালীন কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক তিনি টের পেয়ে বারবার মানা করার পরও শুনলেন না। সিআরপিএফ বন্ধুদেরকে পাঠানো হলো রাস্তা ধরে। আর সুযোগ করে আমাদের দেশের 56 ইঞ্চিওয়ালা প্রধানমন্ত্রী তিনি সেই দিনকে বাছাই করে উত্তরপ্রদেশের একটা অভয়ারণ্য জিম করবেটে গিয়ে টেলিফোনের টাওয়ার, কোন যোগাযোগের মাধ্যমের আড়ালের বাইরে গিয়ে সেখানে লুকিয়ে রইলেন ঘন্টার পর ঘন্টা। দুর্ঘটনা ঘটল, 40 জন আমাদের সিআরপিএফ জওয়ান শহীদের মৃত্যুবরণ করলো। আর সঙ্গে সঙ্গে নাটক সাজানো আছে, পরিকল্পনা সাজানো আছে। তাদের লাশ কাঁধে করে সারা দেশে বেরিয়ে বলল, এই দেখো দেশকে বাঁচানোর জন্য শুধু মোদী সরকার ही चाहिए, বিজেপি সরকার ही चाहिए। তাদের মহিলা মন্ত্রী স্মৃতি ইরানি, আমার মনে হয় না স্মৃতি ইরানি বাপের লাশও কান্দে তুলেছেন, মার লাশ কান্দে তুলেছেন। তিনি সিআরপিএফ এর লাশ কান্দে তুলে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন সহানুভূতি করানোর জন্য। এইভাবে এসেছে 19 থেকে 5টা বছর এদেশে তাদের কোনো প্রতিশ্রুতি কার্যকরী হয়েছে? যুবকদের কর্মসংস্থান, কৃষকদের জন্য কোনো ব্যবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, কালো টাকা উদ্ধার করা, দেশে কলকারখানা শিল্পকে আরো সমৃদ্ধ করা, কিচ্ছু হয়নি। আমাদের দেশের সরকারের একটা পরিসংখ্যান দপ্তর আছে, স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট, স্যাম্পল সার্ভে। সারা পৃথিবীতে এই স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট স্যাম্পল সার্ভে তার যে বৈজ্ঞানিক ভিত্তি প্রক্রিয়া, এটা সারা পৃথিবীতে সমর্থিত। মোদী সরকার আসার পরে ভারতবর্ষের সরকার কোন স্ট্যাটিস্টিক, কোন ধরনের তথ্য, কোন ধরনের ডেটা সমস্ত বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র প্রধানমন্ত্রীর দপ্তর, এই দপ্তর থেকে নীতি আয়োগ নামে সেখান থেকে সমস্ত তথ্য জারি করা হবে। এই দেশে কত বেকার যুবক আত্মহত্যা করেছে, কৃষক আত্মহত্যা করেছে, কত কলকারখানা বন্ধ হয়েছে, জিনিসপত্রের দাম কিভাবে বেড়েছে, কিভাবে ভারতবর্ষের সরকার 2014 সাল অবধি অতীতে যতগুলি সরকার ছিল, জওহরলাল নেহরু থেকে শুরু করে ডাক্তার মনমোহন সিং অবধি, ভারতবর্ষের সরকার মাত্র 55 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। আর এই গত 10 বছরে আজকে দিনের স্বপ্নে দেখানেওয়ালা, ভারতবর্ষকে বিকশিত ভারত করার স্বপ্ন দেখানেওয়ালা মোদী এই মুহূর্তে 2.5 লক্ষ কোটি টাকা দেশের ঋণ করেছে। এই 2.5 লক্ষ কোটি টাকার বোঝা আমাদের মাথার উপরে চাপিয়েছে। ভারত সরকারের সেই তথ্য দপ্তর বা তাদের পরিসংখ্যান দপ্তর এই হিসাব দেয় না। সমস্ত মিথ্যা তথ্য, মিথ্যা প্রচার, সমস্ত মিডিয়াকে কবজা করে টেলিভিশন, রেডিও, পত্রিকাগুলোকে এদের ছবি ছাপছে, মিথ্যা প্রচার ছাপছে, যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।
আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতায় আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় এখন অষ্টাদশ লোকসভা নির্বাচন যখন দোরগোড়ায়, তারা বুঝতে পারছে তাদের বিদায় অনিবার্য, বিদায় আসন্ন। কাজেই পায়ের তলার মাটি কাঁপছে, মুখে সমস্ত অসত্য গুজব মিল দিয়ে সমস্ত কথা বলছেন, পায়ের তলার মাটি কাঁপছে। কাজে বিরোধীদেরকে, বিরোধী দলের নেতা যারা জনপ্রিয়, যাদের বক্তব্য সারা দেশ শুনে, যাদের কার্যকলাপের কারণে সেই রাজ্য উন্নতি ঘটিয়েছে, সেই সমস্ত রাজ্যগুলোকে ভাঙার চেষ্টা করো। তাদের মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকাও। দিল্লির মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তিনবারের তাকে জেলে ঢুকিয়ে দিল। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিল। বিভিন্ন রাজ্যে এমএলএ ভাঙিয়ে, এমপি ভাঙিয়ে সরকারগুলো ফেলে দেওয়ার চেষ্টা করলো। কিভাবে? কালো টাকা। সেই কালো টাকা, আমি জিতেন চৌধুরী বলছি না, এখানে গোপাল রায় বলছে না, আপনি বীরচন্দ্র মনোর পাবলিক বলছেন না, কে বলছে? ভারতের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। ये सबसे बड़ा घोटाला, सारे दुनिया का सबसे बड़ा घोटाला। ভারতীয় জনতা পার্টি আজকে সারা দেশের, সারা পৃথিবীর সবচেয়ে বড় কলঙ্কিত দুর্নীতিবাজ পার্টি ভারতীয় জনতা পার্টি না। এই পার্টি ভারতীয় লুটেরা পার্টি, ভারতীয় জুমলা পার্টি। প্রমাণ হচ্ছে, বিস্তারিত পত্র পত্রিকাতে দেখেছেন আপনারা, বলার অবসর এখানে নেই। আজকে যদি কেজরিওয়ালের বিরুদ্ধে, হেমন্ত সোরেনের বিরুদ্ধে, আরো বিরোধী এমপি এমএলএ এদের বিরুদ্ধে যদি ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স শুধু থুনকো অজুহাতে তাদেরকে জেলে ঢুকাতে হয়, কেন জেপি নাড্ডা বিজেপির সভাপতি, তাকে জেলে ঢুকানো হবে না? নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, তাকে কেন জেলে ঢুকানো হবে না? কেন প্রধানমন্ত্রীকে তাকে প্রশ্ন করা হবে না? কারণ অন্যদের বিরুদ্ধে যেটা অভিযোগ, সে অভিযুক্ত হলো সন্দেহজনক, তার কোনো প্রমাণ নেই। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স কোনো প্রমাণ হাজির করতে পারেনি। দিল্লির আম আদমি পার্টির এমপিকে সুপ্রিম কোর্ট ধমক দিয়ে ছেড়ে দিতে বাধ্য করেছে। এই হলো ভারতীয় জনতা পার্টি, তাদের সরকার ত্রিপুরাজ্যে গত 10 বছর ধরে চলছে। কি দেখছি বন্ধুরা আমরা? কি চলছে ত্রিপুরাতে? কি বলা হয়েছিল? 25 বছর বামফ্রন্ট সরকার যা করেছে তার চাইতে ডাবল হবে। বিজেপির যারা সঙ্গী, আইপিএফটি বলেছিল বিজেপির ডাবল ইঞ্জিনের ডাবল জিনিস তো আমরা পাবো, চাকরি ডাবল, বেতন ডাবল, ইনকাম ডাবল, রেগা ডাবল, ভাতা ডাবল, সব ডাবল। তার সাথে 6 মাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে এনসি দেববর্মা এবং মেবার কুমার জমাতে বলেছিল তালদকনি বিসিংহ ত্রিপুরালে নং নাই, এডিসি বিসিংহ ডাবল ইয়া রি ডাবল নাই, তাকু বুখরক ব রি ডাবল নুক্তং সুং, ব জায়গারি ডাবল, কোন জায়গারি ডাবল? এডিসি কে পঙ্গু করছে, ভিলেজ কমিটি ভোট করে না। 7 লক্ষ চাকরির প্রতিশ্রুতি ছিল প্রথম 5 বছরে, কিন্তু বামফ্রন্ট সময়ের চাইতে 50,000 শিক্ষক কর্মচারী আজকে আগের তুলনায় কম।
গত 6 বছরে ছুটে পোটা হলেও এই গ্যাপ দিন দিন বাড়ছে। আর ত্রিপুরাজ্যের মধ্যে ছোটখাটো যত কারবার, পিডব্লিউডির কাজ, কোন সাপ্লাই, সব চলে যাচ্ছে গুজরাটে, উত্তরপ্রদেশে, মুম্বাইয়ে। ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি আইপিএফটিকে আনার জন্য ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন নিয়ে যারা কাজ করেছেন তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেই। গত 18 বিধানসভা নির্বাচনে ত্রিপুরাজ্যের মানুষ সেই শিক্ষা দিয়েছে। বিজেপির ভোট 51% থেকে কমে 39% নেমেছে। ত্রিপুরাজ্যের ইতিহাসে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে ত্রিপুরাজ্যে কোনো সরকার অতীতে হয়নি। কিন্তু কিভাবে হলো? সংখ্যাগরিষ্ঠ ভোট যখন বিজেপির বিরুদ্ধে, এদের জনবিরোধী নীতির বিরুদ্ধে, ত্রিপুরাকে লুট করার বিরুদ্ধে কিভাবে আসলো? আরেকটা দল ত্রিপুরা মথা আইপিএফটি যখন অবলুপ্তির পথে, নিজের পাপের কারণে বিনাশের পথে টিম টিম করে ওই জুলাই বাড়িতে মাত্র 100-150 ভোটে টিকে আছে। এই জায়গায় আরেকটা শিকারী আসলো, খুব মিষ্টি, আং নরংনি বুবাগরা, আং দফানি বাগৈ, টিপ্রা সারংনি বাগৈ, হানি বাগৈ, অনভোট নদী। কিন্তু দেখল ত্রিপুরাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ তো বিজেপির বিরুদ্ধে। কাজে বিজেপির বিরুদ্ধে যদি কথা না বলে, বিজেপির বিরুদ্ধে যদি আঙ্গুল না তুলে, ত্রিপুরা মথা কেউ মানুষ ভোট দেবে না। আপনারা একটু মিলিয়ে দেখুন, তাকো বুকরক কিসা মিলিয়ে নাই দি থাংনাই বিধানসভা চংমারিও ত্রিপুরা মথানির অজামার, ত্রিপুরা মথানির লিডারশিপ রক। ये बीरचंद्र मोनो बाजार, शांतिर बाजार बा जे कोनो जगह तमकक शाखा बीजेपी को हटाना होगा। बीजेपी ठकाई, बीजेपी बटपार, बीजेपी हमको खरीदना चाहता है, उसका कालोधन से हमको खरीद नहीं पाएंगे, हम सिर नहीं झुकाएंगे, हम ত্রিপুরাল্যান্ড लेते ही रहेंगे। ত্রিপুরাল্যান্ড মান নাই তাকু বুখরাও তাইবো বেশি কাছে থাঙ্কা বেলে। আরো একটা বছর চলে গেল তো কোথায় সে গ্রেটার ত্রিপুরাল্যান্ড? এডিসির ভিলেজ কমিটির ভোটই হয় না। কাজেই তাদের এই কায়েমি স্বার্থ, গোপন চুক্তি প্রকাশ্য আসতে বাধ্য। ত্রিপুরাল্যান্ডের এই নাম দিয়ে, ত্রিপ্রাসা এবং থানসার নাম দিয়ে যে কজন এমএলএ হয়েছেন তাদের মধ্যে সবাই সেরকম বলছি না, তাদের ভেতরেও আজকে পরিবর্তন হচ্ছে, তাদের ভিতরে আত্মজিজ্ঞাসা তৈরি হচ্ছে। গোটা ত্রিপুরা মথার পেছনে যে সমস্ত যুবকরা এরা ছুটেছিলেন, আত্মবিশ্বাস প্রশ্ন জাগতে বাধ্য। আমরা ত্রিপুরা মথার সবাইকে দোষারোপ করি না, যত ত্রিপুরা মথান লগে যত নাই বর্ণ দোষারোপ খাইয়া, কিন্তু তিনি গ্রেটার ত্রিপুরাল্যান্ড তো ঘুরিবলে এডিসি তামনিবাগৈ বিনি মানথে মানিয়া আপনি কোনো আনসার করিবলে থাংনাই বিশিদাব তামনিবাগৈ ট্রাইবেল রিজার্ভ যে চিনির পান্থায় চাকরি বাকরি প্রমোশন তামনি করই বিনীত কোনো আনসার করিবলে নংথাঙই তিনি ভারতীয় জনতা পার্টি, যে জনতা পার্টির মিয়াওকলিক শাখা ঠকাই বাটপার জুমলা পার্টি দুর্নীতি খাইনে রংনি বাগৈ ওয়াশিং মেশিন তামনি বাগৈ নং ওয়াশিং মেশিন হাবানি নাংখা তামনি বাগৈ নং ওরা সগৈ খা তাম উদ্দেশ্য তামনি বাগৈ আসক হাজার হাজার চিনি ত্রিপ্রাসা বিশেষ করে যারা ইয়াং জেনারেশন কতাল পিরি বরংনি ইমাংন বরংনি গর্বন নরক ফালি রেখা
আপনি প্রশ্ন বা খাই নাই, তিনি সারা ভারতবর্ষের ইতিহাস যে দুগ্গিয়া খচুং কাইসা দলনি প্রার্থী তাই কাইসা দলনি চিহ্ন নাগৈ বসাও নং ত্রিপ্রাসারক হিন আইডেন্টিটি আনি চাথাই আনি নুকথাই আনি রি আনি চুম আনি রিগনাই আনি রিসা তাবক নিনি যে প্রার্থী নাই নিনি রিনাই রিক্সা সিনিও দেব নিনি ককলামদ বুঝিয়ে দেব নিনি মান্থাই সম্পর্ক সিনিও দে আমতি খাই বিজেপি নি থানি বরফ ফালকা অঙ্গই তাকুই বুখরক এই নির্বাচন সদক্যতাল তাই খরক সাহেব এমপি জিতির নানিয়া ইন্ডিয়া ভারত বাচির নানি ত্রিপুরার জন্য যারা লুটেরা হইতে বাঁচাই নানি চিনি প্রার্থী পশ্চিম ত্রিপুরানি আশিস কুমার সাহা পূর্ব ত্রিপুরানি রাজেন্দ্র রিয়াংন ইয়াক চিহ্ন তেই চেকারা হান্তরা আথুকুরি ভোটটি ওই যে কবাং খাই পাইরে দি বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে সকলকে আবার নমস্কার অভিনন্দন এবং আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। প্রথমে সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষের মধ্যে লোকসভা নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমাদের ত্রিপুরা রাজ্যে পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা যে দুটি আসন আমাদের রাজ্যের মধ্যে, পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন হতে যাচ্ছে আগামী 19 এপ্রিল এবং আমাদের এই পূর্ব ত্রিপুরায় আগামী 26 এপ্রিল নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী সিপিএম মনোনীত ইন্ডিয়া জোট সমর্থিত রাজেন্দ্র রিয়াং, তার সমর্থনে আজকে তাহলে আমরা কেন আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের পক্ষে আমরা আপনাদের কাছে বুথ আবেদন করছি, আপনাদের পক্ষকে আমাদেরকে সমর্থন করার জন্য আমরা আবেদন রাখছি। আপনারা জানেন আমাদের এই ভারতবর্ষের মধ্যে গত 10 বছর ধরে মোদির নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকারের মোদির যে ওয়াদা, যে প্রতিশ্রুতি, গত 10 বছরে আমাদের এই দেশের মানুষের উন্নয়নের জন্য, আমাদের এই দেশের গণতন্ত্রকে, সংবিধানকে খুন করেছে এই মোদি সরকার। অন্যদিকে তাদের ওয়াদা প্রতিশ্রুতি বেকারদের জন্য, কৃষকদের জন্য, যারা খেতে খাওয়া মানুষ তাদের জন্য কোনোটাই তারা পূরণ করেনি। সে জায়গায় দাঁড়িয়ে আগামী 26 এপ্রিল আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে, পূর্ব ত্রিপুরা মানুষের কাছে সুযোগ এসেছে এই বিজেপি মোদী সরকারকে দিল্লি সরকার থেকে তাড়ানোর জন্য। ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা গত 6 বছর ধরে বিজেপি আইপিএফটির সরকার, আমরা পরিচালিত সরকার আমরা দেখছি। এই সরকার এবং দিল্লির সরকার একই মুখ, মুদ্রার এপিঠ ওপিঠ। তাদের কাজের গতি মানুষের জনকল্যাণের জন্য কোনো রকমের স্বার্থ, কোনো রকমের জনকল্যাণমূলক তারা কাজ করেনি। বরঞ্চ এই ভারতবর্ষের যারা বিরোধী রাজনৈতিক দল করেন, বিরোধী যারা ব্যানার নিয়ে পতাকা নিয়ে হাঁটেন, তাদের কণ্ঠকে রুট করার জন্য সশস্ত্র এই বিজেপি আইপিএফটির সরকার, অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকার ভারতের সংবিধানকে নতুন করে আমূল পরিবর্তন ঘটানোর জন্য এই মোদী সরকার উঠে পড়ে লেগেছে। আপনারা দেখেছেন এই ভারতবর্ষের মধ্যে আজকে সব জায়গায় যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, এটাকে ধ্বংস করার দিকে ধাবিত হচ্ছে এই মোদী সরকার। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যে চিত্র, পূর্ব ত্রিপুরায় প্রার্থী করা হয়েছে মথার লোককে, বিজেপির চিহ্নে মথার লোক। মথাকে, মথার কি স্লোগান ছিল? ত্রিপুরা রাজ্যের মধ্যে সমতলের মানুষকে তারা বিশ্বাস করেন না, এই সমতলের মানুষকে তারা ঘৃণা চোখে দেখে। এর জন্যই তারা স্বাধীন ত্রিপুরার কথা, স্বাধীন ত্রিপুরার স্লোগান তুলেছিলেন। এর জন্যই তারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান তুলেছিলেন। তিও যে স্বাধীন ত্রিপুরার কথা, এই মথা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা, একই রকমের স্লোগান। হয়তোবা শব্দ আলাদা হতে পারে, সেন্টেন্স আলাদা হতে পারে, কিন্তু তাদের যে
চরিত্র, তাদের স্লোগানের ধাস একই রকমের। স্বাধীন ত্রিপুরার নামে, গ্রেটার ত্রিপুরার নামে এই ত্রিপুরা থেকে ভাগ করে আলাদা রাজ্যের দাবি তুলেছে। সেই ত্রিপুরা মুথা থেকে এনে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী করা হয়েছে। মথার লোক পদ্মমার্কা বুথ চাচ্ছেন, তাহলে প্রশ্ন করতে পারে এই সমতলের মানুষ, যে সমতলের মানুষকে দেখা তাদেরকে দেখতে পারে না কইয়া যা স্লোগান তুলেছিল, এই লোককে যদি আমরা পদ্মমার্কা বুথ দিয়েও জিতিয়েও যদি আমরা লোকসভায় প্রেরণ করে আমাদের সমতলের মানুষের কথা বলবেন কিনা, আমাদের সমতলের মানুষের উন্নয়নের জন্য, আমাদের সমতলের মানুষের কর্মসূচি রূপায়ণের জন্য এরা কথা বলবেন কিনা, না শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের একটা শ্রেণী মানুষের কথা বলবেন, না ওই গ্রেটার ত্রিপুরাদের কথা বলবেন। সে জায়গায় দাঁড়িয়ে বিজেপির বন্ধুদের সমতলের মানুষের কাছে আমার আবেদন যে এই ত্রিপুরা মুথা যে তীব্র সাম্প্রদায়িক, এটা কোনোদিন ত্রিপুরা রাজ্যের পাহাড়ি বাঙালি মানুষের উন্নয়নের কথা বলতে পারে না। এই ত্রিপুরা রাজ্যের মানুষের স্বার্থের কথা তারা লোকসভায় তুলতে পারে না। একমাত্র বামফ্রন্ট, একমাত্র ইন্ডিয়া জোট এই রাজ্যের মানুষের উন্নয়নের জন্য, এই রাজ্যের মানুষের বেকারের উন্নয়নের জন্য কথা তুলতে পারে। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং আহ্বানে মানুষের কাছে আমরা আহ্বান করছে, এই 26 তারিখ বিজেপি আইপিএফটির যে ওয়াদা, যে প্রতিশ্রুতি, তাকে জবাব দেওয়ার দিন। বেকার যুবক যুবতী যারা 18 বিধানসভা নির্বাচনের আগে যে 7.5 লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তার জবাব দেওয়ার দিন। যারা এমজিরেগা 340 টাকার কথা বলেছিল, 340 কথা বলে আপনাদের থেকে বুথ নিয়ে ক্ষমতায় এসেছে, তাদের যোগ্য জবাব দিন আগামী 26 তারিখ। এই রাজ্যের শিক্ষক কর্মচারীর যারা ডিএর কথা বলে, ডাবল বেতনের কথা বলে আপনাদের থেকে ভোট খরণ করেছিল, তাদের জবাব দেওয়ার দিন আগামী 26 তারিখ। সে জায়গায় দাঁড়িয়ে আপামর জনতার কাছে এই বঙ্কুল, এই বুড়াতুলির নতুন বাজারের নির্বাচক মণ্ডলের কাছে, অভিভাবকদের কাছে আমরা অনুরোধ রাখবো, গত 6 বছরে এই বুড়াতুলির নতুন বাজারের ব্যবসায়ীদের জন্য, এই এলাকার যারা বেকার যুবক যুবতীদের জন্য, এই এলাকায় যারা কৃষক, তাদের জন্য এই বিজেপি আইপিএফটি সরকার গত 6 বছর কি কাজ করেছে। যা কোটি হয়েছে, যা কোটি বিল্ডিং হয়েছে, স্কুল হয়েছে, সমস্ত বামফ্রন্ট সরকারের আমলে এই 6 বছরে এই বিজেপি আইপিএফটি সরকার কিছুই করে উঠতে পারেনি। আপনাদের বুদ্ধিমত্তা, আপনাদের অভিজ্ঞতার মধ্য দিয়েই আপনারা বিচার বিশ্লেষণ করে আগামী 26 তারিখ আপনারা আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের প্রতি সমর্থন যোগাবেন, আমাদের পার্টির সিম্বল কাস্তে তারক হাতের চিহ্ন বুথ দিয়ে আপনারা জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে সকলকে নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। পবিত্র বিধানসভার উপাধ্যক্ষ আদরণীয় রামপ্রসাদ পাল মহোদয় আছেন, তাপস ভট্টাচার্য মহোদয় যিনি ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সহসভাপতি, শ্রী মান্টু দেবনাথ এই মণ্ডলের যুবা মণ্ডল সভাপতি, শ্রী মলয় লোধ টিএফডিসি ডাইরেক্টর আছেন, এবং এই যে ক্লাবটা আছে এই ক্লাবটার উনি সেক্রেটারি ছিলেন। উনি কংগ্রেসে সমুদার সঙ্গে একটা ভালো সম্পর্ক ওনার ছিল। আজকে সুরজিৎ দত্ত মহোদয় আমাদের মধ্যে নেই, স্বর্গবাস হয়ে গেছে। দাদা আমাকে বলেছিলেন যে মলয় এখানে ভালো ছেলে আছে, কংগ্রেসের জন্য অনেক সংঘর্ষ করেছে, ওনাকে যদি নিয়ে আসো তাহলে পার্টির জন্য ভালো হবে। আজকে রামপ্রসাদ পাল মহোদয় বললেন যে ওনাকে আনার পর এই অঞ্চলে এবং পার্টির মানুষের লাভ হয়েছে, এটাই আমাদের জন্য সবচাইতে বড় প্রাপ্য। আমাদের মধ্যে রয়েছেন চিত্ত দেবনাথ মহোদয়। চিত্ত দেবনাথ মহোদয় এক সামাজিক কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর বিচারধারাকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করেন। উপস্থিত বড় মাত্রায় মহিলারা, অত্র অঞ্চলের সুধী নাগরিক বৃন্দ, বিজেপির সমস্ত কার্যকর্তারা, বন্ধুরা, আজকে আমি এখানে আসার আগে বরজালে গিয়েছিলাম, শক্তি কেন্দ্র ওয়াইজ আমি যাই। এক মহিলা দাঁড়িয়ে আমাকে বলছে, বলে দাদা 1994-তে আমার দেওরকে তুলাকুনাতে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে 150 কুড়ালের কূপ কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে বাড়ির মধ্যে দিন দুপুরে।
এই তুলাকোনাতে আপনাদের কাছে 1994-এ যখন কমিউনিস্ট সরকার দুবারা প্রতিষ্ঠিত হয়, 150টা কূপ একটা মানুষের উপরে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। ও মহিলা বলছে তারপর থেকে আমরা তুলাকোনা ছেড়ে আমরা চলে এসেছি বরজলাতে, এখানেই থাকি। আমার নজওয়ান দেওরকে চোখের সামনে মা বাবাকে বেঁধে তাদের সামনে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। 100-150 কূপ কোরালের তাকে মেরে দেওয়া হয়েছে। আজকে আমি সেই কথাই জিজ্ঞাসা করতে চাই, আমার সঙ্গে যে প্রার্থী আশিস শাহ হয়েছেন, যে 150 কোরালের কূপ খেলো, সেই কার্যকর্তার মৃত্যু হলো, আপনারা নাটক করার সময় তখন চলে গিয়েছিলেন ওখানে, এখন কি করবেন? তারপর আপনারা স্লোগান তুলছেন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। এই কমিউনিস্টরা স্লোগান তুলতো, কংগ্রেসের চামড়া তুলে নিব আমরা, কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা। এখন আমি জিজ্ঞাসা করব, কি আশিস বাবুর চামড়া তুলবেন পবিত্র বাবু? লবণকে লাগাবে মানতো, মানতো লবণ লাগাবে, মরিচকে লাগাবে রামপ্রসাদ পাল। আপনারা এই ধরনের স্লোগান ত্রিপুরার মাটিতে দিয়েছেন। ত্রিপুরার মানুষ গ্রামে গঞ্জে সবাই মহিলারা জানে কংগ্রেসের চামড়া তুলে নিব আমরা। এখন আশিস বাবু সিপিএম এর প্রার্থী, এখন কি আশিস বাবু চামড়া থাকবো? আমার সূর্যবীর নগরের কার্যকর্তারা আজকে সব ভোট দেওয়ার বিষয় নয়, আজকে কমিউনিস্টকে জিজ্ঞাসা করা। এক ত্রিপুরা রাজ্যের মধ্যে কমিউনিস্টরা বলে বলে বেড়াতেন, কি বলতেন? কমিউনিস্ট এক আদর্শবাদী সংগঠন, কমিউনিস্টের একটা আদর্শ আছে। কমিউনিস্টের সাথে একটা কুর্তা পাজামার সুকুর্তা পাজামার সঙ্গে একটা ব্যাগ নিয়ে ঘুরতেন, আদর্শ নিয়ে ঘুরতেন। তারা কংগ্রেসের চাইতে আলাদা। কংগ্রেস বুর্জোয়া, কংগ্রেস এক পরিবারের পার্টি, কমিউনিস্ট পার্টি এক ক্যাডার বেস উন্নত ধরনের পার্টি, নীতিগত পার্টি, আদর্শগত পার্টি। এখন আমি বলি আদর্শ কোথায় গেছে? ত্রিপুরা রাজ্যে কংগ্রেস আর কমিউনিস্ট মিলে ইলেকশন লড়ছেন, হাত চিহ্নিত কমিউনিস্টরা ভোট দেওয়ার জন্য বলছেন। আর কেরালাতে কমিউনিস্টের সরকার, আপনাদের মুখ্যমন্ত্রী এখানে কংগ্রেসের সবচেয়ে বড় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কমিউনিস্ট ক্যান্ডিডেট দিয়ে রেখেছে। ওখানে হাত চিহ্নিত ভোট দেবে না, ওখানে কাস্ত হাতেরিতে ভোট দেবে। আর কাকে হারানোর জন্য? কংগ্রেসের যুবরাজকে হারানোর জন্য। আর এখানে ত্রিপুরাতে কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস শাহকে ভোট দেওয়ার জন্য কমিউনিস্ট পার্টির কার্যকর্তাদের বলছে, আরে জিতেন বাবু ভীমরতি ধরেছে আপনাদেরকে। মানিক বাবু 4 বারের মুখ্যমন্ত্রী, পলিটব্যুরোর সদস্য। আমি লাগাতার বলছি মানিক বাবু স্পষ্ট করুন, ত্রিপুরার মানুষ জানতে চায়। আপনি 74 বছর বয়সে সারা জীবন কাস্টহাতেরি করে 4 বারের মুখ্যমন্ত্রী, পলিটব্যুরোর সদস্য, আপনি হাত চিহ্নিতে ভোট দেবেন? পার্বতীনে ভোট দিতে আপনাদের মনে হয় উনি হাত চিহ্নে ভোট দেবেন? সূর্যনগরবাসী মনে হয় উনি ভোট দিতে পারবেন? উনি আদর্শ বিসর্জন দিতে পারবেন? 27 তারিখ যখন নমিনেশন দাখিল করা হয়েছিল, আমিও সেদিন নমিনেশন দাখিল করেছি। আমি আগরতলা বুকে দেখেছি কংগ্রেস সিপিএম এর যে মিছিল হয়েছে, সেই মিছিলের মধ্যে মানিক সরকার ছিল না। তার মানে মানিক সরকার আশিস শাহকে সমর্থন করে না। মানিক সরকার আশিস শাহকে সমর্থন করে না। তার জবাব দেয় না, না হলে বলুক না মানিক সরকার এসে যে সিপিএম কংগ্রেসের জোট হয়েছে, আমি হাত চিহ্নিতে ভোট দিব। উনি তো অনেক কথা বলছেন, অনেক কিছু শেখাচ্ছেন বিজেপিকে, মোদীকে, কিন্তু উনি একবার এসে ত্রিপুরাবাসীকে স্পষ্ট করে বলো যে আমি এবার যে ইলেকশন হবে সেই ইলেকশনে হাত চিহ্নে ভোট দিয়ে আশিস শাহকে জয়যুক্ত করব। আমি মানিক শাহর মুখে শুনতে, মানিক সরকারের মুখে শুনতে চাই, ত্রিপুরাবাসী জানতে চায়। 4 বারের মুখ্যমন্ত্রী, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সিপিএম কংগ্রেস মিলে খুন করেছেন। নারী নির্যাতনকারী সিপিএম বলতো কংগ্রেসরা, আর সিপিএমরা বলতো জোট সরকারের সময় এক অন্ধকারময় যুগ সূচনা করেছিল কংগ্রেসী জোট সরকার।
আর আজকে এক জায়গায় কংগ্রেস সিপিএম। কি কারণে? এই কমিউনিস্টের 25 বছরের শাসন, 25 বছরের শাসন ও সূর্যমণি নগরের মানুষ কি পেয়েছে? আজকে যদি সামনে মহিলারা বসে আছেন, এখানে যুব মোর্চার ভাইয়েরা বসে আছেন, আমার সূর্যমণি নগরের সমস্ত জনতাকে আমি জানতে চাই যে এই ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বের সরকার আসার পর এই ত্রিপুরাতে কিছু পরিবর্তন হয়েছে? কিছু পরিবর্তন হয়েছে? আমি এবার বলবো কি পরিবর্তন হয়েছে আর কমিউনিস্টের সময় কি হয়েছিল। কমিউনিস্ট কি দিয়েছিল? 25 বছরের শাসনে কমিউনিস্ট কি দিয়েছিল? নারী নির্যাতন, 80 দাঙ্গা, 2005 পর্যন্ত ইনসার্জেন্সি, পলিটিক্যাল মার্ডার, মহিলাকে উঠিয়ে নেওয়া, বাড়ি বাড়ি ধমকানো, বাড়ি ঘর ভাঙানো, ক্যাডারে লাল চোখ দেখানো, প্রতি গর্তে চাঁদা তোলা, প্রতি মানুষকে বিরক্ত করা, স্কুল কলেজের মধ্যে এসএসবি নামে চাঁদা, বাজারের মধ্যে ডিএফএন নামে চাঁদা, সিটুর মধ্যে অটো ড্রাইভার থেকে চাঁদা, বিশেষ তহবিলের নামে চাঁদা, প্রদেশ তহবিলের নামে চাঁদা, নারী সমিতির নামে চাঁদা। কত চাঁদা নিবেন? কত চাঁদা? কমিউনিস্টরা চাঁদার বাইরে ত্রিপুরার মানুষকে দিয়েছে কি বন্ধুরা? আর লাইনের পর লাইন, নারী সমিতির নামে মিছিল, এসএফআই এর নামে মিছিল, ডিওএফ এর নামে মিছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমি বিপ্লব দামে আপনাকে বলতে পারি, আমরা সিপিএম কংগ্রেস দেখিনি, আমরা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি ত্রিপুরাতে এনেছি। মহিলাদের জন্য সরকারি চাকরিতে 33% রিজার্ভেশন এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এমপি এমএলএ এর জন্য মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এনেছে। মুসলিম মহিলাদেরকে 3 তালাক থেকে মুক্ত করেছে। মহিলাদেরকে 18 বছরের নিচে কোন মহিলাকে যদি রেপ করা হয় তাহলে তাকে ফাঁসির সাজার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী সরকার করেছে। কিন্তু কমিউনিস্ট তার বিরোধ করেছে, বৃন্দা করার বিরোধ করেছে, কংগ্রেস বিরোধ করেছে যে না, রেপ করার পরে তাকে ফাঁসির সাজা দেওয়া যাবে না। বৃন্দা করা মহিলাও এই পার্লামেন্টে বিরোধ করেছে মেরে মিত্র। আর যুবাদের জন্য কমিউনিস্টরা ডিআইএফ করিয়েছে। যুবাদের জন্য কি করেছে? এই রাজ্যের মধ্যে, ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর যুবাদের জন্য কাজ করেছে, ছাত্রদের জন্য কাজ করেছে, এনসিআরটি সিলেবাস এনেছে, বিদ্যাযুদ্ধের 125টা ইংলিশ মিডিয়াম সিবিএসই স্কুল এনেছে। আর নরেন্দ্র ভাই মোদী যারা সাধারণ মানুষ আছেন, যারা গরিব মানুষ আছেন, প্রতি ব্যক্তির জন্য 5 কিলো করে চাউল ফ্রিতে, কংগ্রেস করুক, সিপিএম করুক, বিজেপি করুক, যে কোনো পার্টির করুক, তার জন্য 5 কিলো করে ফ্রি চাল দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করেছে। 5 কিলো করে চাউল কে কে ফ্রি পায় তার হাত উঠাও তো। 5 কিলো করে পুরো ময়দান পায়। সিপিএম এর আমলে 5 কিলো করে চাল ফ্রি পেত, কেদের হাত উঠাও। দেখো সাংবাদিক বন্ধুরা, একজন পর্যন্ত নেই যে 5 কিলো থাক দূরের কথা, 10 গ্রাম চাউল সিপিএম কাউকে ফ্রি দেয়নি মেরে মিত্র। জলের কানেকশন কার কার বাড়িতে গিয়েছে? হাত তুলুন তো। জলের কানেকশন হাত নিচে করুন। সিপিএম থাকতে কার কার বাড়িতে 2018-তে জলের কানেকশন ছিল? ওটা হাত তুলুন তো দেখি। একজন নেই। সাংবাদিক বন্ধুরা দেখুন, একজনের বাড়িতে সিপিএম জল দিতে পারেনি, চাউল দিতে পারেনি। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কার কার বাড়িতে আছে? হাত তুলুন তো দেখি, নিচে করুন। সিপিএম থাকতে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কার কার কাছে ছিল? হাত তোলাও তো দেখি। একজনও নাই, একজনও পাইছেন না। এবার চিন্তা করে দেখুন, ঘরের ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী, জলের ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী, চাউলের ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী, 5 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স আয়ুষ্মান ভারত যোজনা নরেন্দ্র ভাই মোদী, শৌচালয়ের ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী, বিদ্যুতের ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলার ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী, বাড়ির সামনে রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড তো নরেন্দ্র ভাই মোদী, ন্যাশনাল হাইওয়ে তো নরেন্দ্র ভাই মোদী, আগরতলা এয়ারপোর্ট নরেন্দ্র ভাই মোদী, এনসিআরটি সিলেবাস নরেন্দ্র ভাই মোদী, 33% রিজার্ভেশন নরেন্দ্র ভাই মোদী। তো কমিউনিস্ট কংগ্রেস কি করেছে? কমিউনিস্ট কংগ্রেস ত্রিপুরাতে কি করেছে? কমিউনিস্ট কংগ্রেস নিজের স্বার্থে রাজনীতি করে এমএলএ হয়ে মানুষকে শোষণ করার যন্ত্র তৈরি করেছিল। এর বাইরে কমিউনিস্ট কংগ্রেস কোনো কিছু করেনি।
25 বছরে টানা সরকার, 25 বছরে টানা সরকার। আমরা 6 বছরে সরকারে এসেছি, 6 বছরের সরকারে আমরা এতগুলি কাজ গুনিয়ে দিচ্ছি, কিন্তু কমিউনিস্টের কাছে আজকে বলার জন্য 25 বছর কাজ করেছে, কি করেছে বলার জন্য নেই। তার জন্য যে কংগ্রেসের হাত ধরে আশিস টাকে কমিউনিস্টের প্রার্থী করেছে, প্রার্থী পর্যন্ত কমিউনিস্টের কাছে আর নেই, প্রার্থী পর্যন্ত কমিউনিস্টের কাছে নেই মেরে মিত্র। কমিউনিস্টের এই অবস্থা হয়ে গেছে। তাই আমি সূর্যবনী নগরের সমস্ত নগরবাসীকে বলবো, আগামী যে নির্বাচন আসছে, সে নির্বাচন ত্রিপুরার মানুষের ভবিষ্যতের নির্বাচন, ত্রিপুরার যুবকদের ভবিষ্যৎ নির্মাণ করার নির্বাচন। আমরা ত্রিপুরাবাসী, ত্রিপুরাতে কেন্দ্র সরকারের উপর নির্ভরশীল। ত্রিপুরাতে পেনশন যে 2000 টাকা করে পায়, যেটা 500 700 টাকা করে 300 টাকা করে কমিউনিস্টের সময় ছিল। এরা বলতো আমরা 33 ত্রিপুরাতে 33টি পেনশন যোজনা রেখেছি। মানিক সরকার বড় বড় ভাষণ দিতেন। আমি মানিক বাবুকে জিজ্ঞাসা করি, 25 বছরে 33টি পেনশন, আর তার মধ্যে 300 500 700 ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর একসঙ্গে 1000, তারপরে একসঙ্গে 2000 টাকা করে সমস্ত পেনশন একযোগে 2000 টাকা করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী 140 কোটি টাকা 440 কোটি টাকা দেওয়ার কারণে আজকে পেনশনগুলি 2000 টাকা করে আমরা দিতে পারি মেরে মিত্র। আজকে পেনশন থেকে নিয়ে, মহিলাদের থেকে নিয়ে, যুবকদের থেকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে সবার জন্য নরেন্দ্র ভাই মোদী সরকার কাজ করেছে। তাই আগামী 19 এপ্রিল যে নির্বাচন আসছে, সে নির্বাচন শুধু পদ্ম বলে ভোট দেওয়ার নির্বাচন নয়, সে শুধু পদ্ম বলে ভোট দেওয়ার নির্বাচন নয়, সে নির্বাচন রাষ্ট্র নির্মাণের নির্বাচন। ত্রিপুরাতে একটা ট্রেন্ড আছে। কি ট্রেন্ড? যে বিধানসভার মধ্যে 95% ভোটিং হয়, আর লোকসভাতে 80%, 86%, 82%, তার উপরে ওঠে না। কেন? কমিউনিস্টরা শিখিয়েছে, কমিউনিস্টরা ত্রিপুরাতে এই ট্রেন্ড শিখিয়েছে যে না, লোকসভাতে বেশি ভোটিং করার দরকার নেই, আমাদের এমপি জিতে গেলে হয়। কিন্তু ভারতীয় জনতা পার্টি বলে আমার জন্য লোকসভা বিধানসভা সমহারে প্রযোজ্য। কারণ কি? লোকসভার মাধ্যমে রাষ্ট্রনায়ক তৈরি হয়, রাষ্ট্রের প্রধান তৈরি হয়। লোকসভাতে যদি ভুল করি তাহলে রাষ্ট্র গলত ব্যক্তির হাতে চলে যাবে। তার জন্য সূর্যবনী নগরের সমস্ত জনতাকে আমি বলবো, আপনারা নরেন্দ্র মোদীকে রাষ্ট্রনায়ক বানানোর জন্য, শক্তিশালী এক প্রধানমন্ত্রী বানানোর জন্য যেভাবে 2014-তে দিয়েছেন, যেভাবে 2019-এ দিয়েছেন, ঠিক সেভাবে 2024-এ সমস্ত সূর্যমণি নগরের সমস্ত জনতা, সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একযুগে বেরিয়ে প্রতি ঘর থেকে নরেন্দ্র ভাই মোদীকে 2024-এ বিপুল ভোটে জয়যুক্ত করে 100% ভোটিং করাকে নরেন্দ্র ভাই মোদীকে দেশের 3য়বার প্রধানমন্ত্রী বানিয়ে পুরো দুনিয়ার সামনে প্রস্তুত করব। মেরে মিত্র, আমি প্রার্থী হয়েছি, আমি একবারও মানুষের কাছে ভোট চাইনি মেরে মিত্র, আমি শুধু মানুষের কাছে আশীর্বাদ চাইছি। আমি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী আমি হয়েছি। 4 বছর 2 মাস আমি মুখ্যমন্ত্রী ছিলাম। সেই মুখ্যমন্ত্রিত্বকালে ভালো খারাপ যাই কাজ আমি করেছি, মানুষ তার নির্ণয় করতে জানে মেরে মিত্র। আমাদের সরকার আসার পর 2018-তে যখন আমাদের সরকার আসলো, তখন একটিও পলিটিক্যাল মার্ডার হয়নি। আমি তার জন্য স্টার্ট করেছিলাম তুলাকোনা থেকে। যখন কমিউনিস্টরা 93-এর পর সরকারে আসলো, তখন এই তুলাকোনার মধ্যে 150টি কোরালের কূপ দিয়ে কংগ্রেসের কার্যকর্তাকে খুন করে, এমন হাজারো কার্যকর্তাকে পলিটিক্যাল মার্ডার করে যখন কমিউনিস্টরা সত্তাতে দ্বিতীয়বার আসে। কিন্তু ভারতীয় জনতা পার্টি যখন 2018-তে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার নিয়ে এসছে, বিপ্লব দেব চিৎকার করে বলেছে যে ত্রিপুরাতে কোনো পলিটিক্যাল মার্ডার যাতে না হয়। আর এই কমিউনিস্টের বন্ধুরা বুকে হাত দিয়ে বলুন, বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী হয়েছিল, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সূর্যমণি নগরে কাউকে কি কোরাল দিয়ে কুপিয়ে মারা হয়েছিল? ত্রিপুরার কোনো প্রান্তে কোনো মহিলাকে বলাৎকার করা হয়েছিল? কারো বাড়িঘর জ্বালানো হয়েছিল? এটা ভারতীয় জনতা পার্টির সংস্কার। আপনারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেস আর সিপিএম এর নামে মানুষকে মেরে ধূলিসাৎ করেছেন। 2018-তে মানুষ শুধু ভারতীয় জনতা পার্টির সরকার করেনি, ত্রিপুরার মানুষ কমিউনিস্টের অত্যাচার, কংগ্রেসের ঢাউতাবাজি থেকে মুক্তি পেয়েছে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে।
ত্রিপুরা রাজ্যে এক নতুন ত্রিপুরার উদয় হয়েছে, এক নতুন যুবা ত্রিপুরার আবিষ্কার হয়েছে। আমি আশা করি নাম সূর্যমণি নগর, সূর্যের উপরে মণি যার, তার নাম সূর্যমণি নগর। মেরে মিত্র, যেমন এই জায়গার নাম আনন্দনগর, তেমন এই কনস্টিটিউন্সির নামও সূর্যমণি নগর। সূর্যের উপর মণি, তার মানে নরেন্দ্র ভাই মোদীর কাছে সূর্যমণি নগরের মানুষ মণি নিশ্চিত পাঠাবে, এবং সেই মণি একতরফা 100% ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে বিপুল ভোটে জয়যুক্ত করে, নরেন্দ্র ভাই মোদীকে আশীর্বাদ দিয়ে আর করোনার টিকাকরণ করে সারা ভারতবর্ষের মানুষকে নরেন্দ্র ভাই মোদী জীবন দান করেছেন। নরেন্দ্র ভাই মোদী এই আশিস শাহরও জীবন দান করেছে, এই জিতেন বাবুরও জীবন দান নরেন্দ্র ভাই মোদী করেছে, মানিক সরকারের জীবন দান নরেন্দ্র ভাই মোদী করেছে। নরেন্দ্র ভাই মোদী কাজ করার সময় দেখেন না কে কোন পার্টি থেকে এসছেন, কে কোন জাত থেকে এসছেন। তার জন্য মোদী বলেন, আমার কাছে তো 4 ही জাতি আছে, এক জাতি মহিলা, এক জাতি যুবা, এক জাতি কৃষক আর এক জাতি গরিব। এই 4 জাতির বাইরে নরেন্দ্র ভাই মোদী বিশ্বাস করেন না। তাই মেরে মিত্র, আমার সমস্ত কার্যকর্তারা যেখানে এসছেন, আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করি, যদি নরেন্দ্র ভাই মোদীকে ভালোবাসেন, ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসেন মন থেকে, তাহলে আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে মোদীর জন্য, প্রত্যেকটি বাড়িতে যারা সিপিএম করে তাদের বাড়িতে যান, যে মোদীর জন্য আশীর্বাদ চান। আমার 100% যেই কথাগুলি বললাম এগুলো মানুষকে বলুন। কংগ্রেস সিপিএম কে মানুষ একটি ভোটও দেবে না, সমস্ত ভোট নরেন্দ্র ভাই মোদীকে দেবে। আর 2024-এ নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশকে উপহার আমার সূর্যমণি নগরে দেবে। একবার আমার সঙ্গে সবাই মুষ্টি বন্ধ করে হাত উঠিয়ে উপর বলুন, भारत माता की, भारत माता की, नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की, সূর্যমণি নগর मंडल की, रामप्रसाद पाल जी की। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে এই প্রচার সভার মাননীয় সভাপতি, এই পুরাতন নতুন বাজারের সুধী দোকানি, পথচারী এবং দূর থেকেও যারা আমাদের গলার আওয়াজ শুনতেছেন, গ্রামবাসী সকলকে আমাদের প্রার্থীর তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে, আমার নিজের তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাইতেছি। বন্ধুরা, একটা আজকে পাশাপাশি বাজার, মনোবাজার, এই সময়তে আমাদের এই প্রচার সভা একটা অসময়, কিন্তু তারপরও আমাদের অনেক জায়গাতে প্রচার করতে হবে, সেই জন্য আমরা এখানে মিলিত হয়েছি। খুব সংক্ষেপে আমরা এখানে 2-4টা কথা এখানে বলতে চাই যে আমাদের এই যে সামনে লোকসভা নির্বাচন, বিগত 17 বার আমরা আমাদের দেশের এই জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু এবারে নির্বাচন ভারতবর্ষের জনগণের সামনে আরও বেশি দায়িত্ব, শুধু ভোট প্রয়োগ করার কর্তব্য না, তার চেয়েও বেশি একটা বড় দায়িত্ব নিয়ে উপস্থিত। এটাই কারণে আপনারা দেখেছেন বিগত 2টি নির্বাচন মিথ্যা প্রতিশ্রুতির উপরে ভর করে যুবকদেরকে বছরে 2 কোটি চাকরি, কৃষকদের সমস্ত ঋণ মকুফ, তারপর তাদের আয় দ্বিগুণ করা, জিনিসপত্রের দাম কমানো এবং
কালো টাকা উদ্ধার করে প্রত্যেক পরিবারের অ্যাকাউন্টে 100 দিনের মধ্যে 15 লক্ষ টাকা করে দেওয়ার সেই প্রতিশ্রুতিতে প্রথমবার নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি সরকার আসীন হন। 5 বছর যায়, সেই 5 বছর এই প্রতিশ্রুতিগুলোর একটাও বাস্তবায়ন তারা করেনি। উল্টো 500,000 টাকার নোট বাতিল, তারপর সারা দেশে হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাস লাগানোর মধ্য দিয়া একটা অস্বস্তিকর পরিস্থিতি এবং জিনিসপত্রের দাম বাড়ানোর মধ্য দিয়া এটা চরম অবস্থা তৈরি করে। কাজেই 5 বছর মানুষ অতিষ্ঠ হয়ে ওঠার পর গত 2019-এ আবার একটা নির্বাচন আসে। সে নির্বাচনে বৈতরণী পার হওয়া খুব কঠিন ছিল। মানুষ প্রশ্ন তুলতে শুরু করলেন। এদেশের যুবকরা, শ্রমিকরা, গ্রাম শহরের মানুষরা, সমস্ত অংশের মানুষ। তখন আপনারা দেখলেন গত লোকসভার ঠিক আগে, নির্বাচনের ঠিক আগে কাশ্মীরে সেখানে সিআরপিএফের উপর একটা হামলা সংগঠিত করল। 40 জন আমাদের দেশের জওয়ান সেই হামলাতে নিহত হলেন। আবেগ তুললেন যে এই হামলা আমাদের দেশের সার্বভৌমত্বের উপর হামলা, আমাদের দেশের প্রতিরক্ষার উপরে হামলা, বিদেশিরা হামলা করবে। কাজেই সমস্ত কিছু বলে যে কৃষক বঞ্চিত, প্রতারিত, তার দাবি তো আদায় হয়নি। যে যুবক বঞ্চিত, তার ভবিষ্যৎ অনিশ্চিত, সেই যুবক ক্ষুব্ধ। যে সাধারণ মানুষ, তাদের আয় বাড়েনি, তাদের হাতে 15 লক্ষ টাকা আসেনি, এবং এরকমভাবে এই দেশের সমস্ত অংশের মানুষ, তখন তাদের বোঝানো হলো না, এই সময়েতে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে হবে, অন্য কিছু প্রশ্ন তোলা যাবে না। এটা আবেগ তোলার মধ্য দিয়ে 2019-এর বৈতরণীও পার হলো। এরপরে গত 5টা বছর গেল। বন্ধুরা, নিজের জীবনে অভিজ্ঞতা থেকে একটু মিলিয়ে দেখেন তো, এই ভুরাতুলির মানুষ, এই ভুরাতুলি আজকে আপনার চোখের সামনে, আপনার যোগাযোগের রাস্তা ঘাট, পানীয় জল, বিদ্যুৎ, এখানে শিক্ষার ব্যবস্থা, এখানে শিক্ষিত যুবকদের 2-4টা হলেও যে চাকরি বাকরি পেয়েছে, কাজ কারবার পেয়েছে, তার অবস্থা কোন সময়তে হয়েছে। অথচ 2018-র বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বামফ্রন্টকে বদলিয়ে এখানে যদি বিজেপির সরকার হয়, বিজেপি আইপিএফটির ডাবল সরকার হয়, চাকরি ডাবল হবে, আয় ডাবল হবে, কর্মচারীদের আয় 2.5 গুণ হবে, এবং সব কিছুতে মজুরি বাড়বে, কাজ বাড়বে। বেড়েছে কিনা? গত 6টা বছর অভিজ্ঞতা কি? রেগা নেই, যত সামান্য যা হয় তাও মুষ্টিমেয় কিছু মাতব্বর সব এদের পেটে চলে যায়, তার মজুরি পায় না। চাকরি বাকরি তো আর নামগন্ধ তার নেই। তার চেয়ে বড় কথা হলো
যে আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ। দেশ পরিচালনা হোক বা রাজ্য পরিচালনা বা কোনো পঞ্চায়েত পরিচালনা, সে মহাত্মা গান্ধী থেকে শুরু করে পরবর্তী সময়েতে এই দেশ চালনায় যত মনীষী এসেছেন সবাই বলেছেন যে ভারতবর্ষের বা ভারতের আত্মা, সে আত্মা হবে গণতন্ত্রের উপরে, এবং সেভাবেই আমাদের সংবিধান লিখিত হয়েছে যে মানুষ তার ভোট দেওয়ার মধ্য দিয়ে তাদের যে প্রতিনিধি তারা গ্রাম স্তরে তৈরি করবেন, ব্লক স্তরে তৈরি করবেন, রাজ্য স্তরে তৈরি করবেন এবং জাতীয় স্তরে তৈরি করবেন, তারাই নীতি নির্ধারণ করবেন আপনাদের বা আমাদের এই রাজ্যে আজকে আছে কিনা। পঞ্চায়েত নির্বাচন একটা হয়েছে নামকে ওয়াস্তে, বিরোধী দল তাদের নমিনেশন পেপার কেনার হুকুম নেই, ব্লক দখল করে রেখেছিল। 100% আসনে সেখানে ভিলেজে এই পঞ্চায়েতে তারা জিতল। হ্যাঁ, তাদেরই কিছু লোক তারা প্রধান হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন। কিন্তু আজকে গ্রামের মধ্যেই হোক, এই দক্ষিণ বুড়াতলি বা বুড়াতলির ওই পারে এই এতে এই ভিলেজ কমিটিতে ফুলছড়িতে, সেখানে তো কোনো ভিলেজ কমিটি নেই। সেখানে কোনো সিলেকশনে ঘর হোক বা রাস্তা হোক, জল হোক, যে কোনো বিষয়ে, এমনকি তথাকথিত যারা এই অনিয়ম করে যে পঞ্চায়েত তৈরি করা হয়েছে, সেই পঞ্চায়েতের কোনো এখতিয়ার আছে কিনা, সেই প্রধানদের কোনো এখতিয়ার আছে কিনা। এখতিয়ার কাদের? এখতিয়ার এক একটা পঞ্চায়েতে, এক একটা ভিলেজে শাসক দলের কিছু লোক, হ্যাঁ শাসক দলের কমিটি থাকবে। আমরা সিপিআইএম বলি আমাদের ব্রাঞ্চ কমিটি, বা আমাদের কৃষক সংগঠন হলে পরে কৃষকদের প্রাথমিক কমিটি, বিজেপির তাদের অন্য নাম মন্ডল কমিটি বা মোর্চা, এটা থাকতেই পারে, এতে কোনো আপত্তির কোনো কথা না। কিন্তু সিপিএম এর ব্রাঞ্চ বা বিজেপির মন্ডল, তারা তো তার দলের অভ্যন্তরে সিদ্ধান্ত গ্রহণ করার মালিক। জনগণের টাকা, সরকারের টাকা, এই টাকায় যে বেনিফিশিয়ারি সিলেকশন হবে, লাভার্থী সিলেকশন হবে, তা তো পার্টি অফিস থেকে হতে পারে না। সিপিএম এর সময়েতে সিপিএম এর ব্রাঞ্চ কমিটি যদি করে থাকে সেটা অন্যায়। আজকে বিজেপির আমলে যদি মন্ডল কমিটি করে থাকে সেটাও অন্যায়, কেননা বিজেপির মন্ডল কমিটির তৈরিতে জনগণের কোনো অংশগ্রহণ নাই। সিপিএম এর ব্রাঞ্চ কমিটিতেও জনগণ নাই, সিপিএম এর মেম্বাররা শুধু করে। জনগণের কমিটি একমাত্র হতে পারে জননির্বাচিত কমিটি, পঞ্চায়েত হোক, ভিলেজ কমিটি হোক, পঞ্চায়েত সমিতি হোক, এডিসি হোক বা বিধানসভা বা আজকে লোকসভা। কিন্তু আজকে এই নরেন্দ্র মোদীর জমানায়, বিজেপির জমানায় দেশের এই গণতান্ত্রিক ব্যবস্থা, ভোট ব্যবস্থায় নির্বাচিত জনগণের প্রতিনিধির কোনো দাম নাই। সর্বত্র ওই দিল্লি থেকে এক ব্যক্তি নির্দেশিকা দেবে, ঠিক তেমনি রাজ্যেও এক ব্যক্তি, আর আপনার ব্লকেও এক ব্যক্তি, আপনার পঞ্চায়েতেও এক ব্যক্তি, জনগণের দ্বারা তারা নির্বাচিত না। এটাকে বলা হয় একনায়কতন্ত্র। এই একনায়কতন্ত্রের কারণে আজকে জনগণের টাকা লুট হচ্ছে। আপনারা যে শুনেছেন
নির্বাচনী বন্ড বা ইলেকট্রাল বন্ডের নামে। সেখানে আমাদের দেশের বড় বড় পুঁজিপতি কর্পোরেট, তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করা হচ্ছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ বা তাদের নেতারা ব্যাখ্যা দিচ্ছেন, না এই টাকা তো আমরা কর্পোরেট থেকে নিচ্ছি, এই টাকা তো আমরা একচাটিয়া পুঁজিপতির কাছ থেকে তুলছি। বুড়াতলির কৃষক, ক্ষেত মজুর, ফুলছড়ির জুমিয়া, ফুলছড়ির বেকার যুবক, তার থেকে তো তুলছি না। অদ্ভুত যুক্তি। এই বড় বড় কোম্পানি কারা? ভারতবর্ষে এই পত্রপত্রিকাতে উঠছে, এর মধ্যে ইতিমধ্যে তাদের সমস্ত দুর্নীতি ধরা পড়ার পর 40-50টা ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল করে দিতে বাধ্য হয়েছে। কি করছেন? 5 টাকার ট্যাবলেট 25 টাকা বিক্রি করছে। এরকম ওষুধ, এগুলো ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা না করে চড়া দামে বাজারে ছাড়ছে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, পঙ্গু হচ্ছে। এই ওষুধ কিনছে কে? বুড়াতলির পাবলিক, ফুলছড়ির পাবলিক, সাতচান্দের পাবলিক, কলাছড়ার পাবলিক, তারা সাধারণ মানুষ। ঠিক এরকম ওষুধ কোম্পানি না, এরকম সার কোম্পানি, কীটনাশক কোম্পানি, বীজ কোম্পানি, সমস্ত কালোবাজারে এদের কাছ থেকে বিজেপি টাকা নিচ্ছে। আর এই কালোবাজারিরা আমাদের শরীরে হুল ফুটিয়ে, মশা যেমন রক্ত খায়, যুগ যেমন রক্ত খায়, দেশের কোটি কোটি মানুষের শরীর থেকে রক্ত মাংস তুলে নিয়ে এরা কোটিপতি, লাখপতি, একচেটিয়া কারবারি হচ্ছে। এ হলো আজকে দেশের কারবার। যে বিজেপি আসার পর কিভাবে দেশের মানুষকে আজকে প্রায় পশু পাখি, তাদের প্রশ্ন করার অধিকার নাই, তাদের অধিকার চাইবার ক্ষমতা নাই, আর তাদের উপরে অবাধে কালোবাজারিদের লুটপাট করতে দিয়ে সেই টাকা সংগ্রহ করে আজকে আমাদের এই দেশে গত 6 বছর ধরে আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে এবং গত 10 বছরে এরা অরাজকতা সেখানে চালাচ্ছে। তারই অবসান করা দরকার। এটা যদি অবসান না করা যায়, আগামী দিন এই দেশে আমাদের ন্যূনতম আর কোনো অধিকার থাকবে না। এমনিতেই প্রায় সবকিছু শেষ করে দিয়েছে। কাজ পাওয়ার অধিকার, চাকরি পাওয়ার অধিকার, শিক্ষা পাওয়ার অধিকার, স্বাস্থ্যের অধিকার, কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার। আর সেই বিজেপির সাথে মিশেছে আরেকটা চরম বাটপার, চরম প্রতারক, চরম দান্দাবাজ একটা পার্টি। কে? ত্রিপুরা মথা। এর আগেও এই জাতীয় দল ছিল, টিউজেসের নামে, আইএনপিটির নামে, আইপিএফটির নামে। তখন স্লোগান একটু ভিন্ন ছিল, স্বাধীন ত্রিপুরা, বিদেশি বিতাড়ন, স্বাধীন পূর্বাঞ্চল। সেটা বদলাতে বদলাতে ত্রিপুরা লেন, এখন গ্রেটার ত্রিপুরা লেন। গত 3 বছরে 3টা স্লোগান তারা পাল্টিয়েছে। এই ত্রিপুরা লেন সৃষ্টি হওয়ার পর প্রথম বলেছে পয়লা জাতি উলো পার্টি, অর্থাৎ পার্টি টাটি করে লাভ নেই, কোনো পার্টি করা দরকার নেই, সব ত্রিপুরা সারা এক হও, সব ত্রিপুরা সারা এক হও বলার মধ্য দিয়ে অন্যদের বিরুদ্ধে পরোক্ষে একটা বিভাজন তৈরি করার চেষ্টা, অন্যের বিরুদ্ধে একটা শত্রুতা তৈরি করার চেষ্টা। তারপরে বলা হলো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড।
আর এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড যতক্ষণ না এটা হয়, যতক্ষণ না কেউ লিখিত না দেয়, কোনো কম্প্রোমাইজ বা কোনো ধরনের যে বোঝাপড়া হবে না, কারোর সাথে হবে না। কিন্তু আজকে আমরা কি দেখলাম, এই ত্রিপুরা মথা যে ভারতীয় জনতা পার্টি আজ থেকে বছর খানেক আগে যে বিধানসভা নির্বাচন গেল, সে বিধানসভা নির্বাচনেও মনুবাজারের বটো স্ট্যান্ডে এসে সেখানে বিশাল বিশাল ভাষণ হলো। বিজেপি রাক্ষসী দল, বিজেপি বাটপার দল, বিজেপি ঠকবাজ দল, বিজেপি ট্রাইবেলদের শত্রু, বিজেপি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের শত্রু, তাকে হারাতে হবে। হ্যাঁ, এটা বলতে হয়েছিল। কেন? কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কি ট্রাইবেল, নন ট্রাইবেল কি, গ্রামের মানুষ কি, শহরের মানুষ, তারা বিজেপিকে চাইছিলেন না। কাজেই সেই জায়গায় বিজেপির প্রতি যদি কোনো নরম মনোভাব প্রকাশ করে, বিজেপির বিরুদ্ধে না পড়লে ভোট পাবে না। আসল কথা হলো, আমরা বামপন্থীরা এবং অন্যান্য গণতান্ত্রিক দল, বামপন্থী এবং কংগ্রেসীরা, তখনও আমরা বিধানসভাতে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করেছিলাম। মানুষের যে মনোভাব বিজেপিকে হারাবেই, বিজেপিকে ত্রিপুরা রাজ্য থেকে তাড়াতে হবে। এই বিজেপি ত্রিপুরা রাজ্যের বেকার যুবকদের শত্রু, কর্মচারীদের শত্রু, 10,003 এই 323 যুবকদের, এদের প্রতারক। এই বিজেপি এডিসির শত্রু। আমরা যখন বললাম তোমারও টার্গেট, তোমাদেরও টার্গেট যেহেতু বিজেপি, আমাদেরও টার্গেট বিজেপি, তাহলে ঐক্যবদ্ধ হও, হলো না। উল্টা 22টা কেন্দ্রে, রিজার্ভ সিটের বাইরেও 22টা কেন্দ্রে অতিরিক্ত দাঁড়ালো, যেখানে তাদের জেতার কোনো সম্ভাবনা নাই। শুধু 22টা সিট কেন, আমি যদি বলি এই 39 কেন্দ্র, এখানে যদি ত্রিপুরা মথার ক্যান্ডিডেট প্রায় কত হাজার পাইছিল ভোট, 13,000 ভোট না কাটত, কংগ্রেসের এমএলএ জিতত, বিজেপির এমএলএ জিতত, মাইলাপুর মগ জিতত, হাঁটুর নিচে পড়ে থাকত। আসল কথা হলো যে জনবিরোধী, জনবিচ্ছিন্ন এই বিজেপিকে জেতানোর জন্য মাইলাপুরদের মতো জনবিচ্ছিন্ন লোকদের এই ত্রিপুরা মথা অন্য খেলা খেলেছে। আতাত, বাইরে আতাত না, কিন্তু ভিতরে আতাত। এখন 1 বছর চলে যাওয়ার পর দেখছে এই তাদের এই খেলার ফলে বিজেপির কিছু লোকরা সব লুট করছে, সহ্য করতে পারছে না, এখন একেবারে পেটেই ঢুকে গেল। ত্রিপুরা মথার নেতার বোন প্রার্থী চিহ্ন নাকি বিজেপি। তো ত্রিপুরা মথার স্লোগানের সাথে বিজেপির স্লোগান, বিজেপির কাজকর্ম আকাশ পাতাল ফারাক। এই দুটি দল একসাথে যায় কি করে? বিজেপি সরকার গত 6 বছর এডিসিকে অস্বীকার করে, ভিলেজ কমিটি নির্বাচন করে না, এডিসি এলাকাতে স্কুল বন্ধ হয়ে গেছে, মাস্টার নাই, কোনো নিয়োগ নাই, এডিসি এলাকাতে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, সন্তান বিক্রি হচ্ছে। তো সেই বিজেপির সাথে ত্রিপুরা মথা কোন ইয়েতে হাত মিলায়? বিজেপি তো এখনো বলছে না গ্রেটার ত্রিপুরাল্যান্ড তারা দেবে। তারপরও এই বিজেপির প্রতি তাদের বিশ্বাস যায় কি করে? আবার এই ত্রিপুরা মথা যারা গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছাড়া তাদের আন্দোলন থামবে না যারা বলে, তাদের সাথে বা হাত মেলায় কি করে?
কাজে পরিষ্কার বন্ধু, এটা বুঝতে হবে এই ত্রিপুরাজ্যের মধ্যে একটা পরস্পর বিরোধী সুবিধাবাদী যারা দেশের স্বার্থ, রাজ্যের স্বার্থ এটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই। শুধু মুষ্টিমেয় লোক, তারা রেগা থেকেও খাবে, জল জীবন মিশন থেকেও খাবে, মিড ডে মিল থেকেও খাবে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেও খাবে, পিডব্লিউডির কাছ থেকেও খাবে, সমস্ত কিছুতে খাবে। এরকম কিছু মুষ্টিমেয় লোক প্রত্যেকটা পঞ্চায়েতে, প্রত্যেকটা ইয়েতে তারা ধরে রেখেছে। এরাই আজকে এই বিজেপি এবং আইপিএফটি মাথা জুটকে ক্ষমতায় রাখার জন্য আজকে তৈরি। আমাদের দেশের কোনো স্বার্থ সিদ্ধি হবে না। এই জন্য আমাদের আবেদন, আমরা কংগ্রেস, সিপিআইএম সহ এ রাজ্যের 8টি রাজনৈতিক দল এবং সারা দেশের 26-27 রাজনৈতিক দল এরকম একটা গুরুত্বপূর্ণ সময়েতে আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি দেশকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য। তা না হলে পরে আগামী দিন দেশের আরো সমূহ ক্ষতি হবে। আর সেই জায়গায় যারা সংখ্যালঘু, পিছিয়ে পড়া ট্রাইবেলদের মতো, সংখ্যালঘুদের মতো এরা নিচ্ছিন্ন হয়ে যাবে। কাজেই আমাদের আবেদন, বুড়াতলির মানুষ, ফুলছড়ির মানুষ আগামী এই নির্বাচনে সেখানে আমাদের প্রার্থী কমরেড রাজেন্দ্র রিয়াংকে কাচিহাতর তারকা চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। শাসক দল এরা ভীত, সন্ত্রস্ত, নানাভাবে আপনাদের অধিকার প্রয়োগ করাকে আটকানোর জন্য, মণ্ডল তৈরি করার জন্য চেষ্টা চালাবে। কিন্তু মনে রাখবেন, এদের সাথে যারা এই যোগদান সভা করে কিছু লোককে তারা দেখায়, মন থেকে তাদের লগে সে লোক নেই। এই জন্য তাদের ভয়, ভীতি, এরা নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চায়। সাধারণ মানুষ যে আপনার সে অধিকারকে প্রয়োগ করার জন্য একসাথে যদি নামেন, এরা কেউ সামনে দাঁড়াতে পারবে না। সেভাবেই গণতন্ত্রকে এবং অধিকারকে মজবুত করার জন্য আগামী 26শে এপ্রিল আমাদের প্রার্থী কমরেড রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, কাচিহাতার ভোট দিয়ে। এই কথাগুলো বলে আবারও সবাইকে অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। গণতন্ত্র এটা অক্সিজেনের মতো, যেটা না থাকলে পর প্রাণীর অস্তিত্ব বিলীন হয়ে যায়। সভ্য সমাজের অস্তিত্ব গণতন্ত্র না থাকলে পর বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই গণতন্ত্র আমাদের সংবিধানে যা বলা হয়েছে এটা থাকবে কিনা? ধর্মনিরপেক্ষতার যে মতাদর্শ যা আমাদের সংবিধানের মধ্যে প্রতিফলিত হয়েছে, এই নৈতিক মৌলিক দৃষ্টিভঙ্গি রক্ষা করা যাবে কিনা, এই প্রশ্ন এবারকার নির্বাচনকে সামনে রেখে আমাদের সামনে উপস্থিত হয়েছে। কারণ আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকারের 10 বছরের একটানা শাসনে যে নীতি, যে দৃষ্টিভঙ্গি, কার্যক্রম নিয়ে বিজেপি সরকার চলবার চেষ্টা করছে, তার ফলশ্রুতিতে এই প্রসঙ্গগুলো আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। তার সাথে আরো প্রশ্ন, মানুষ হিসেবে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে,
খেয়ে পরে অস্তিত্ব আমরা রক্ষা করতে পারবো কিনা, কারণ অর্থনৈতিক পরিস্থিতিকে এমন একটা জায়গায় লুটেরাদের সাথে বিজেপি সরকার নিয়ে গেছে, মানুষের সমস্যাকে এরা সমস্যা বলেই মনে করে না, লুটেরাদের স্বার্থ রক্ষা করার জন্য দিবারাত্র অতিরিক্ত পরিশ্রম করে চলেছে। এই যে মৌলিক বিষয়গুলো, এগুলো নির্ধারিত হবে, নির্ণীত হবে এবারকার লোকসভা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে। যদি বিজেপি কৌশল করে, কায়দা করে আবার দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসতে পারে, তাহলে যে মূল বিষয়গুলো আপনাদের সামনে আমি উপস্থিত করার চেষ্টা করলাম, এগুলো ধ্বংস হয়ে গেল। এ কারণেই ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত এবারকার 18তম লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করবার জন্য আওয়াজ উঠেছে। গণতন্ত্রের মূল কথা, মানুষ স্বাধীনভাবে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মনের ভাব প্রকাশ করবেন, ব্যক্ত করবেন, সমালোচনার অধিকার ভোগ করবেন। রাষ্ট্রের যারা ধারক বাহক, তাদের কাছে নিজেদের ভাবনা, চিন্তা, বিকল্প, পরামর্শ উপস্থিত করবেন। স্বাধীনভাবে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে দল গঠন করবেন, নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করবেন, না চাইলে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করবেন না। নির্বাচনের লড়াই না করলে পর জনগণের স্বার্থে কাজ করা যায় না। কোথায় ঠিক হয়েছে, কে বলেছে? সংবাদ মাধ্যম আমাদের দেশের গণতন্ত্রের চতুর্থ কলম বলে সবাই বলেন, ব্যক্ত করেন। তারা দেখবেন, শুনবেন, উপলব্ধি করবেন, তাদের ভাবনা চিন্তা জনগণের সামনে এই প্রচার মাধ্যমের কে ভিত্তি করে উপস্থিত করবেন, তাদের মতো করে তারা মূল্যায়ন করবেন। এই যে সাধারণ বিষয়গুলি বলা হলো, এই বিষয়গুলো আক্রান্ত, এগুলো কথার কথা না। বিশেষ করে ত্রিপুরার মানুষ, আপনারা তো হাড় হাড়ে উপলব্ধি করছেন এই 6 বছরের বিজেপি শাসন। নির্বাচন সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভিত্তি। 5 বছর পর পর ভোট হবে। এই নির্বাচন যাতে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, সরকারের নির্দেশে না চলে স্বাধীন, মুক্ত, বিহঙ্গের মতো, তার জন্য আমাদের সংবিধান এই নির্বাচন কমিশনকে স্বাতন্ত্র্য রক্ষা করে নির্বাচন পরিচালনার প্রশ্নে কতগুলো অধিকার দিয়েছে। এবং তাদের মূল দায়িত্ব হচ্ছে শাসক দল, অশাসক দল সবাইকে সমান অধিকার দিতে হবে। শাসক দলকে বিশেষ সুযোগ, অশাসক দল যারা, বিরোধী দল যারা, তাদেরকে সুযোগ থেকে বঞ্চিত করা এটা চলতে পারে না। যারাই এই অধিকারের উপর আক্রমণ করবে তাদের বিরুদ্ধে আপাত দৃষ্টিতে যতই শক্তিশালী তাদের মনে হোক না কেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন দৃঢ়, বলিষ্ঠ, কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবে। আমাদের দেশের নির্বাচন কমিশনের অবস্থাটা কি? মুখ্য নির্বাচন কমিশনার এবং তার সঙ্গে আরো 2 জন সদস্য, 3 জনকে নিয়ে নির্বাচন কমিশন। এতদিন পর্যন্ত এদেরকে ঠিক করার দায়িত্ব ছিল চিফ জাস্টিস, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এবং আমাদের লোকসভার বিরোধী দলের নেতা। যদি বিরোধী দল তার স্বীকৃতি পেতে গেল পরে যত আসন পাওয়া দরকার, সে আসন যদি না পায়,
বিরোধী গোষ্ঠীর মধ্যে যে বৃহত্তম গোষ্ঠী তার নেতা নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস এই ধারা পরিবর্তন করে নতুন পদ্ধতি কায়েম করেছে। প্রধানমন্ত্রীর চিফ জাস্টিসকে বাদ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর পছন্দ মতো একজন বরিষ্ঠ মন্ত্রীকে সেখানে ঢোকাবেন আর বিরোধী দলের নেতা থাকবেন। তার অর্থটা কি? তিনজনের মধ্যে দুজন শাসক দলের মতের অমিল হলেই ভোটাভুটি হবে, ভোটাভুটি হলে পরেই শাসক দলের পক্ষে 2 ভোট, শাসক দলের বিরুদ্ধে বিরোধী দলের নেতা তার ভোট যাবে উল্টো। তাহলে শাসন ক্ষমতায় যারা তারা কিন্তু এই নির্বাচন কমিশনকে বগল দাবা করে ফেললেন। এই কমিশন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যে নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রের সরকার তৈরি হবে, সেই নির্বাচন কতটা যথার্থ হবে এই প্রশ্ন উঠে গেছে। এর সাথে গণতন্ত্রের একটা নিবিড় সম্পর্ক, নিগুড় সম্পর্ক, ধর্মনিরপেক্ষতা। আমি শুনছিলাম আস্তে আস্তে সমাজ চক্রবর্তী বলছিলেন, দূর থেকে শোনা যাচ্ছিল, সম্ভবত এই বিষয় নিয়ে তিনি কথা বলবার চেষ্টা করেছেন। একজন খেলোয়াড়ের ধর্মীয় পরিচয় উপস্থিত করতে গিয়ে এটাই হচ্ছে ভারতবর্ষ। আমি সেখানে যাচ্ছি না। ধর্মনিরপেক্ষতার মূল কথা কি? ধর্ম নিরপেক্ষতা মানে কিন্তু ধর্মের বিরোধিতা না। এটা আমাদের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করবার জন্য প্রতিক্রিয়াশীল শক্তি আরএসএস, বিজেপি সহ জনগণের মধ্যে এই কুৎসিত ব্যাখ্যা উপস্থিত করার চেষ্টা করে। না, ধর্ম নিরপেক্ষতা ধর্মের বিরোধিতা না। আমাদের দেশে সংবিধানে ধর্ম নিরপেক্ষতার অন্তর্ভুক্ত হওয়ার পেছনে ঐতিহাসিক কারণ হচ্ছে, ধর্মের কথা বলে ভারতবর্ষের জনগণকে দুভাগে বিভক্ত করে পাকিস্তান হিন্দুস্তান রাষ্ট্র তৈরি করে দিয়ে গেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ। স্বাধীন যে ভারতবর্ষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই বিভিন্ন ধর্মের মানুষ আছে। আর যাতে ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের কথা বলে ভারতবর্ষকে ভেতর থেকে বাইরে থেকে কেউ টুকরো করতে না পারে, ভাগ করতে না পারে, আমাদের দেশের একতা, সংহতি, সার্বভৌমত্ব আমরা যাতে বজায় রেখে মাটির তলার সম্পদ, মাটির উপর সম্পদ, মানব সম্পদ, এই 3 মহা সম্পদকে ঐক্যবদ্ধ করে তার উপর ভিত্তি করে পৃথিবীর দরবারে ভারতবর্ষকে সামনের সারির অন্যতম রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এই দৃষ্টিভঙ্গি নিয়ে ধর্ম নিরপেক্ষতার মতাদর্শ গ্রহণ করা হয়েছে। তার মূল কথা কি? ধর্ম যার যার, আপনি চাইলে ধর্ম করতে পারেন, না চাইলে আপনি ধর্ম নাও করতে পারেন। তাতে আপনার নাগরিকত্বের অধিকারে আঘাত আসবে না, ভোটের অধিকারে আঘাত আসবে না। আপনি একটা ধর্ম করছেন, আপনি চাইলে ধর্ম পরিবর্তন করে অন্য আরেকটা ধর্ম নিতে পারেন, তাতেও আপনার অধিকারের উপর আঘাত আসছে না। আমি যে সংবিধানের কথা বলছি, এই সংবিধান প্রণেতা কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন তিনি ডক্টর বাবা সাহেব আম্বেদকর। তিনি তো হিন্দু ধর্মের অবলম্বী ছিলেন। সেই ধর্ম পরিত্যাগ করে হাজার হাজার দলিত মানুষকে নিয়ে তিনি বুদ্ধ ধর্মের অনুরাগী হলেন কেন? তিনি নিজেই সমালোচনা করেছেন হিন্দু ধর্মের বিরুদ্ধে। কোথায় এই ধর্ম? তো আমরা যারা দলিত, মথিত, পেছনে পড়া, অর্থনীতি থেকে আরম্ভ করে সংস্কৃতি, কৃষ্টি এবং সামাজিক সব দিক থেকে আমরা অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, আমাদের দিকে তো এই ধর্ম ফিরে তাকায় না। তাহলে এই ধর্মের স্বার্থ তলায় আমাদের বেঁচে থাকবার অধিকারই তো এখানে বিপন্ন। সেদিক থেকে এই ধর্ম ছেড়ে তিনি বুদ্ধ ধর্ম অবলম্বন করেছেন। কই তার জন্য তার নাগরিকত্বের অধিকার থেকে হরণ করতে পারেনি? তাই যদি হতো তাহলে আমাদের দেশের সংবিধান তৈরি করার যে আপনার কমিটি, সেই কমিটির চেয়ারম্যান তিনি কি করে হতেন? তিনি তো কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও ছিলেন। কাজেই ধর্ম পরিবর্তন করলে আপনি অধিকার হারাবেন, এ তো হতে পারে না। কাজে এই জায়গাটাতে মূল কথা হচ্ছে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। সমস্ত ধর্ম রাষ্ট্রের চোখের সমান। বিশেষ কোন ধর্মের প্রতি রাষ্ট্র বা রাষ্ট্রের নেতৃত্ব বিশেষ আনুকূল্য, অনুরাগ দেখাতে পারবেন না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তিনি ধর্মের অনুরাগী হতেই পারেন, কিন্তু সমস্ত আচরণ করবেন নিজের বাড়িতে,
তার মনে রাখতে হবে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদাধিকারী এবং তার বাহ্যিক এই ধর্মাচরণের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যেতে পারে, এটা করা যাবে না। বাড়িতে করবেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানছেন এটা। রাম মন্দির উদ্বোধন থেকে শুরু করে নতুন পার্লামেন্ট ভবন দরকার ছিল না। 550 জন সদস্য, 543 জন সরাসরি নির্বাচিত হন, বাকিরা মনোনীত হন। কিন্তু এই পার্লামেন্ট ভবনে 600 মতো মানুষ বসতে পারে, বসার ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। তাহলে নতুন বাড়িটা কেন? নাম খুদাই করতে হবে। এই বাড়ি যখন তৈরি হলো না, সামনে ভোট, নিজের দিকে সমস্ত প্রচারের আলো কেন্দ্রীভূত করবার জন্য এই ভবন তিনি উদ্বোধন করলেন। তা তো ধর্মীয় অনুশাসন মেনে। ভাবটা এরকম যেন রাজার অবর্তমানে রাজপুত্র রাজসিংহাসনে বসতে যাচ্ছেন, তাতে গিয়ে রাজার অবর্তমানে রাজার দণ্ড রাজপুত্রের হাতে এই রাজ পরিবারের যিনি বা যারা পূজারী তারা এটা তুলে দেবেন। আমরা দেখলাম স্বাধীন ভারতবর্ষে প্রথম নতুন আমাদের পার্লামেন্ট ভবন উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী এই কাণ্ডটা করলেন। তাহলে সংবিধানের বিরুদ্ধে আক্রমণটা কে করলো? গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন আমাদের যে ধর্ম নিরপেক্ষতার আদর্শ, তার উপর কে আক্রমণ করলো? প্রধানমন্ত্রী। সবচেয়ে বড় কথা, আমাদের দেশের সংবিধানের 14 নম্বর ধারায় নাগরিকত্ব পেতে গেলে পরে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, ধর্মের কোনো প্রশ্ন নাই। এখন এই বিজেপি সরকার পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, সেখান থেকে যারা ভারতবর্ষে আসবেন একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে বলেছেন মুসলমান ছাড়া বাকি যারা অন্য ধর্মের লোক তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু মুসলমানদের দেওয়া হবে না। তার অর্থটা কি? তাহলে সংবিধানের 14 নম্বর ধারাকে উপেক্ষা করে কা বলে যে আইনটা সংশোধন করলেন, তাতে সংবিধানের মৌলিক যে ভিত্তিটা তাকে আঘাত দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ধর্মকে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে অন্যতম প্রাক শর্ত করে ভারতবর্ষের মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করে দিয়েছেন কে? আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার। তাহলে এই যে ধর্ম নিরপেক্ষতার মতাদর্শ যাকে ভিত্তি করে আমাদের দেশের একতা, সংহতি, সার্বভৌমত্ব রক্ষা করে আমরা এগিয়ে যেতে চাইছি, পৃথিবীর দরবারে ভারতবর্ষকে প্রথম সারির অন্যতম একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছি, এই মানুষকে যদি ধর্মের ভিত্তিতে ভাগ করে দেই তাহলে কি করে এটা সম্ভব হবে? কে করছেন এটা? বিজেপি করছে, আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, এরা করছেন। কাজে এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে তৈরি করা যাবে না। ভোটের লড়াইয়ে ধর্মের উস্কানি দিয়ে ভোট চাওয়া যাবে না। যদি ধর্মের উস্কানি দিয়ে কেউ ভোট পেয়ে নির্বাচিত হন, এর বিরুদ্ধে যদি কেউ কোর্টে যায়, প্রমাণ যদি করা যায় তথ্য দিয়ে, এবং এ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে যিনি জিতলেন এটা বাতিল হয়ে যাবে। যাকে পরাস্ত করে জিতলেন তাকেই নির্বাচিত বলে ঘোষণা করা হবে, অথবা নতুন করে নির্বাচন হবে। 52 সালের পর থেকে ভারতবর্ষে যাবৎ এই ধরনের মামলা বহু হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার যে পাঠ্যপুস্তক, তাতেও বলা হয়েছে ধর্মের বিষয়বস্তু তার মধ্যে নিয়ে ঘাটাঘাটি করা যাবে না। বড় হোক, বুঝবার ক্ষমতা অর্জন করো, ভালো মন্দ বিচার করার ক্ষমতা অর্জন করো, তখন তারা ঠিক করবে, ধর্ম নিয়ে পড়বে, বুঝবে, যা চিন্তা করবে কোন ধর্ম করবে কোন ধর্ম করবে না, তারা ঠিক করবে। কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে যাদের নিয়ে আমরা অ আ ক খ 1 2 3 4 ABCD 1 2 3 4 এর মধ্য দিয়ে আস্তে আস্তে বড় করছি, তাদের মাথায় এই ধর্মের পোকাটা কেন আমরা ঢুকিয়ে দেব? এই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। এই সমস্তটা জিনিসের বিরুদ্ধে কে আক্রমণ সংগঠিত করছে? আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি। কাজে এই যে কথাগুলো আপনাদের সামনে আমরা বলছি, এগুলি তৈরি করা কথা, কল্পিত কথা, কষ্টকল্পিত চিন্তা। এই জায়গায় আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি ভারতবর্ষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একে যদি রোখা না যায়
এই ভারতবর্ষের অস্তিত্বই বিপন্ন হবে। আজকে কি দেখা যাচ্ছে? নির্বাচন এটা প্রহসনে পরিণত করে ফেলেছে বিজেপি। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি? 18 নির্বাচনের পর 18তে যদি বামফ্রন্ট সরকারেরা থাকে তাহলে তো বিজেপি সরকারই আসতে পারে না, কারণ বামফ্রন্ট সরকার গণতন্ত্রের পূজারী। আমি আজকে দেখলাম তাদের কোন এক নেতা বলছেন বামফ্রন্ট থেকে গণতন্ত্র ধ্বংস করেছে, এখন নাকি ত্রিপুরায় গণতন্ত্রের জন্য, দেশে গণতন্ত্রের জন্য বামফ্রন্ট হাহাকার করছে। যেই ভদ্রলোক বলছেন তিনি তো ইতিহাসের বিকৃত বক্তব্য উপস্থিত করছেন, তিনি ভুলে যাচ্ছেন কোন সময়ে বিজেপি এই রাজ্যের সরকারে আসলেন। এরপর থেকে পঞ্চায়েত থেকে আরম্ভ করে পঞ্চায়েত, নগর, এডিসি, লোকসভা এবং 2023-এর বিধানসভার নির্বাচন সব মানুষ ভোট দিতে পেরেছে, নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। দেশের বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে সরকারের থেকে বিজেপি পরাস্ত হচ্ছে, অথবা সরকারের বাইরে থেকে সরকার আসবার চেষ্টা করছে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে না। এরকম জায়গায় কোটি কোটি টাকা খরচ করে বিরোধী দলের প্রার্থীদের কিনে নিয়ে বাজারে লাখ উমরের মতো এরা সরকার দখল করছে অথবা সরকারের টিকে থাকছে। এটা কোন গণতন্ত্র? তো প্রহসন কে করছে? বিজেপি করছে, আরএসএস করছে। টাকা কোত্থেকে আসছে? ওই যে আপনারা শুনেছেন ইলেকশন বন্ড, প্রথম থেকে আমরা বিরোধিতা করেছি। এটা দুর্নীতি, কালো টাকাকে সাদা করে রাস্তা, বিজেপির তহবিলে টাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা। 500 পৃষ্ঠার দলিল বেরিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, এটা অ্যানালাইসিস করে মানুষ দেখাচ্ছেন এখন পর্যন্ত যত টাকা এই নির্বাচনী বন্ডের মাধ্যমে বিভিন্ন দলের তহবিলে দিয়েছেন তার মধ্যে বড় অংশ হচ্ছে কালো টাকা। তার 48 থেকে 52 টাকা বিজেপির তহবিলে গেছে। সেই টাকা খরচ করে দল ভাঙিয়ে এমএলএ এমপি কিনে বেচে এরা সরকারের টিকে থাকবার চেষ্টা করছে। আপনি চান এই নির্বাচন? অর্থ কি? এর জন্য ব্রিটিশ হারিয়েছেন, এর জন্য এই সংবিধান তৈরি করেছেন। আমরা এই কারণে প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থিত করছি। এটা মনের খায়েশ থেকে না, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দৈনন্দিন জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে এই কথাগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থিত করা হচ্ছে। এটা সাধারণ নির্বাচন না, সাধারণ নির্বাচন না। কি দেখা যাচ্ছে? ইডি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিষ্ঠান, রেভিনিউ ট্যাক্স আদায় করা ঠিক মতো আদায় হচ্ছে কি হচ্ছে না, কে দিচ্ছে দিচ্ছে না দেখবার জন্য দপ্তর, সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স স্বাধীন, ইলেকশন কমিশনের মতো আমাদের সংবিধান নিরপেক্ষতা বজায় রেখে এই 3টি প্রতিষ্ঠান যাতে ভূমিকা নিতে পারে রাষ্ট্রকে মজবুত করবার জন্য, এদেরকে এখন দেখা যাচ্ছে বিজেপি ব্যবহার করছে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য। বিশেষ করে এদের বিরুদ্ধে যারা আওয়াজ তুলেছে সারা ভারতবর্ষে, পরাস্ত করার বিকল্প জনমুখী একটা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ধর্ম নিরপেক্ষতার আদর্শে যারা বলিয়ান, এরকম একটা সরকার তৈরি করো। এদের নেতাদেরকে বাছাই করে করে তাদের কণ্ঠ স্তব্ধ করবার জন্য অথবা জেলখানায় তারা নিক্ষেপ করবার চেষ্টা করছে, ব্যবহার করছে এই সংস্থাগুলোকে। এটা কোন গণতন্ত্র? পার্লামেন্ট সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটা শুধু ভোট দিয়ে এমপি তৈরি করা না। এই পার্লামেন্টের মধ্যে শাসক দল বিরোধী দল কথা বলবে, শাসকরা সংখ্যায় বেশি, বিরোধীরা সংখ্যায় কম, তার জন্যই তারা বিরোধী। কিন্তু বিরোধীরা সংখ্যায় কম বলে তাদের কথা শাসকরা শুনবে না, এটা তো হতে পারে না। এটা তো গণতন্ত্র না। এরা তো জনগণের প্রতিনিধিত্ব করছে, জনগণের ভাবনা চিন্তা এর পরিপ্রেক্ষিতে তাদের নিজেদের জীবনের যে অভিজ্ঞতা তাকে পাথেয় করে পার্লামেন্টের মধ্যে তারা কথা বলবেন, হয় পার্লামেন্ট অথবা রাজ্যসভা, আপার হাউস লোয়ার হাউস। শাসক দলের দায়িত্ব হচ্ছে নিজেরা কম কথা বলে বিরোধীদের কথা বলতে দেওয়া, বিরোধীদের দৃষ্টিতে শাসক দলের দুর্বলতা কোথায়, খামতি কোথায়, ঘাটতি কোথায়, কি করা উচিত, মানুষ কি ভাবছেন তাদের অবস্থান সম্পর্কে এটা জানবার চেষ্টা করা। এটা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি।
এবং তার উপর ভিত্তি করে শাসক দল যদি সত্যিই গণতান্ত্রিক হয়, সংখ্যা গরিষ্ঠতার জুড়ে যা কিছু সিদ্ধান্ত নিতে পারলেও তারা বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে নিজেদের উপস্থাপিত কর্মসূচি এই সমস্ত আলোচনা শোনার পর সংশোধন করতে পারে। আমরা তো রাজ্য বিধানসভায় চালিয়েছি। আজকে আপনাদের এই কেন্দ্রের যিনি প্রার্থী তিনি এসছেন, যিনি বলবেন, তাকে জিজ্ঞেস করে দেখবেন তো, সংখ্যা জুড়ে তারা যখন বিরোধী দলে বসে বামফ্রন্ট সরকারের সমালোচনা করে বিকল্প প্রস্তাব রাখতেন, বহু প্রস্তাব সংখ্যা জুড়ে পাস না করিয়ে স্থগিত করে নতুন কমিটি তৈরি করে তাদের কাছে পাঠিয়ে সময় নিয়েছি আমরা। তাদের অনেক পরামর্শ মনে হয়েছে এগুলো সঙ্গত, তাদের সঙ্গে কথা বলে আমরা গ্রহণ করছি। দিস ইজ ডেমোক্রেসি, এটাই গণতন্ত্র। এখন কি হচ্ছে পার্লামেন্টে, কি হচ্ছে আপনারা দেখেছেন এই লাস্ট সেশনগুলো। তার আগে 146 জন এমপি লোকসভায় রাজ্যসভায় বের করে দিল। সংসদ চলাকালীন সময়ে ঢুকবার অধিকার নাই। আর এই সময় একটার পর একটা কালো আইন যা ব্রিটিশ সাম্রাজ্যবাদ তৈরি করেছিল আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামকে পর্যদস্ত করার জন্য, স্বাধীন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বিচারপতিরা বারবার প্রশ্ন তুলেছেন, এই আইনগুলো কেন আমরা এখনো বাঁচিয়ে রেখেছি, এগুলো কেন আমরা বাতিল করছি না। এর রেস ধরে উল্টো দেখা গেল বিজেপি সরকার এই কালো আইনকে আরো শক্তিশালী করলো গণতান্ত্রিক আন্দোলন, জনগণের আন্দোলন দাবিয়ে রাখবার জন্য এই কালো আইন পাশ করে নিল। পার্লামেন্টে কোথায় থাকলো? বিরোধী দলের অস্তিত্বের অর্থটা কি? গণতন্ত্রের অস্তিত্বের অর্থটা কি? এই যে ঘটনাগুলো, এইগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু এই কথাগুলো আপনাদের সামনে বলছি। এগুলো কথার কথা না, কল্পিত কথা না। কাজেই প্রশ্নটা এখানে উঠেছে, এই যে আক্রমণগুলো চারিদিক থেকে তারা সংগঠিত করছে কেন? একদলীয় স্বৈরশাসন কায়েম করার জন্য, যার মধ্যে লুক্কায়িত আছে ফ্যাসিস্ট ভাবনা। ফ্যাসিস্ট ভাবনা মানে নেতা পূবকে পশ্চিম বলবেন, পশ্চিমকে পূব বলবেন, উত্তরকে দক্ষিণ বলবেন, দক্ষিণকে উত্তর বলবেন, আপনাকে মাথা নোয়াতে হবে। সূর্যকে চাঁদ, চাঁদকে সূর্য, এটাই বলতে হবে, ঠিক আছে। না হলে পরে আপনি দেশদ্রোহী, আপনার জায়গা কারান্তরালয়। চান এরকম ব্যবস্থা? চান? আমরা বিশ্বাস করি না। আমাদের দেশের মানুষ এরকম একটা ব্যবস্থা ভারতবর্ষ প্রতিষ্ঠিত হোক এটা চাইতে পারে, কিন্তু সুযোগটা কি নিচ্ছে বিজেপি দলের বিরুদ্ধে? যারা এই নীতিগুলির বিরুদ্ধে যারা কথাবার্তা বলছেন, নানা দলে বিভক্ত, ভোটটাকে ছত্রখান করে দিয়ে নিজেরা কম ভোট পেয়ে অধিকাংশ আসন দখল করে কম ভোটের জোরে সরকার চালাচ্ছে। এই জায়গাটায় বিজেপি বিরোধী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আওয়াজ তুলেছে, বিজেপি বিরোধী ভোট ভাগ হতে দেওয়া যাবে না। যত বেশি ভোট বিজেপির বিরুদ্ধে একটা জায়গায় আমরা আনতে পারি তার চেষ্টা আমাদের করতে হবে। এটা যদি আমরা করতে পারি, বিজেপিকে পরাস্ত করা কঠিন না। এটা তো ইতিহাসের অভিজ্ঞতা। মোরারজি দেশাই কি করে প্রধানমন্ত্রী হলেন, ভিপি সিং কি করে প্রধানমন্ত্রী হলেন, দেবেগৌড়া কি করে প্রধানমন্ত্রী হলেন, ডক্টর মনমোহন সিং কি করে প্রধানমন্ত্রী হলেন। ইতিহাসের খবর যারা রাখেন, চর্চা যারা করেন, তারা জানেন তো। এভাবেই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ হয়ে প্রধান প্রতিবন্ধকতা যারা তৈরি করেছিল রাষ্ট্র ক্ষমতায় বসে, তাদেরকে ক্ষমতাচ্যুত করে দেশে গণতন্ত্র ফিরে আনবার প্রশ্নে এদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে বিকল্প সরকার তৈরি করেছিল। সেটা যদি সেদিন করা যায়, ব্রিটিশকে যদি তাড়ানো যায়, সংবিধান যদি আমরা হাতে নিতে পারি, যে সংবিধান আমাদের ক্ষমতা দিয়েছে, এগুলি যারা হরণ করার চেষ্টা করছে তাদেরকে ক্ষমতাচ্যুত করে নতুন ভারত ভিন্ন পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যদি ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হতে পারি, কে বলেছে আমরা পারবো না? না পারার তো কোনো কারণ নেই। এই জায়গায় আত্মবিশ্বাসে আমাদের বলিয়ান হতে হবে। আমি যেটা বলতে চাই, আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি, 2023 নির্বাচনের অভিজ্ঞতা কি,
বিজেপি কি জয়যুক্ত হয়েছে? না তো, 39টা ভোট পেয়েছে, এবং এই 39টা ভোট হকের ভোট না। এখানে 10 থেকে 15% ভোট জবরদস্তির ভোট। আপনি ভোট দিতে পারেননি, বাড়ি থেকে বেরোতে দেয়নি, ভোট দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন, ভোট দিতে ঢুকেছেন, মুখোমুখি দাঁড়িয়ে আপনাকে বলছে ওই জায়গায় টিকতে হবে, না হলে পরে কিন্তু বাড়িতে ফিরে যেতে পারবেন। এটাই তো ঘটনা। কাজে এদের যে 39 ভোট 51 থেকে নেমে যেটা 39-এ চলে আসতো, এই 39 ভোটও বিজেপির প্রকৃত ভোট না। এটা 22, 25, 27-এর বেশি না। কে করেছে এটা? আপনারা করেছেন। আমরা আবেদন রেখেছিলাম, বামফ্রন্ট কংগ্রেস একসাথে মিলে কংগ্রেস 13টা আসনে লড়াই করেছে, আমরা 47টা আসনে লড়াই করেছি। 46টাতে সরাসরি 7 রামনগর বিধানসভা কেন্দ্রে একজন নিরপেক্ষ প্রার্থীকে আমরা সমর্থন করেছি, আওয়াজ দিয়েছিলাম। আপনারা নিজেরাই বুঝতে পারছেন ভুল করে ফেলেছেন। জনবিরোধী শাসন চলছে, অত্যাচারী শাসন চলছে, একদলীয় শাসন চলছে। বাঁচতে চান, অস্তিত্ব রক্ষা করতে চান, এদেরকে ছুড়ে ফেলুন। এটা বিকল্প সরকার তৈরি করার চেষ্টা করুন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, জনমুখী। মানুষ এই আহ্বানে সাড়া দিয়েছেন। এই যে বিধানসভা কেন্দ্রে যখন মিটিং করছি আমরা, ঘর থেকে বেরোতে পারেনি মানুষ 5টা বছর। এই কেন্দ্রে যিনি একসময় এই বিধানসভা বিজেপি শাসনের প্রথম স্পিকার ছিলেন, তাকেই তো পরাস্ত করেছেন আপনারা। রামুকে আপনারা জয়যুক্ত করেছেন। কজন চিনে রামুকে? এটা সাধারণ গরিব ঘরের, অন্যের বাড়িতে কাজ করে কোনো মতো ছেলেটাকে বড় করেছেন, সেই ঘরের সন্তান রামু। ঠিক মতো দাঁড়িয়ে আমি দেখেছি এই মাঠে দাঁড়িয়ে প্রথম যখন তাকে বক্তৃতা মঞ্চে তুলে দিয়ে বললাম বলো, সে তো খাবি খাচ্ছিল। কি বলবো আমি? আরে তুমি মাস্টার, ছাত্র পড়া? বলো আমি তো ছাত্র পড়াই, কিন্তু আমি তো এইভাবে মিটিংয়ে কথা বলতে অভ্যস্ত না। যা পারো তাই বলো। মানুষের প্রতি তুমি শ্রদ্ধা জানো, তাকেই তো আপনারা জিতিয়েছেন। কে বলেছে আপনারা পারেন না? যদি আরেকটা দল বামফ্রন্টের বিরুদ্ধে আলখাল্লা করে, জনগণের মধ্যে যে বামফ্রন্ট বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ তাকে আঁচ করতে পেরে বামফ্রন্ট বিরোধী কথা বলে, বিশেষ করে উপজাতিদের ভোট যাতে বামফ্রন্টের দিকে আসতে না পারে তা আটকাবার জন্য 42 আসনে প্রার্থী দাঁড় করিয়ে দিল। 20 আসনে রিজার্ভ আছে উপজাতিদের, বাকি 42টা আসনে উপজাতিদের জন্য রিজার্ভ না, 2-3টা আছে তফসিলিদের জন্য রিজার্ভ। এটা যদি না করে 19 ভাগ ভোট তারা পায়, তাহলে তো এই সরকারটা থাকে না। তার তো যে 31টা 32টা আসন পেয়েছে এগুলি পায় না। বামফ্রন্ট কংগ্রেসের আসন বাড়ে, এটা ক্ষমতাচ্যুত হয়। এবং এত কম ভোট নিয়ে ত্রিপুরায় 52 সালের পর থেকে যে সরকার তৈরি হচ্ছে, আমি বিধানসভার কথা যদি বলি আরো পর, কোন সরকার এত কম ভোটে ত্রিপুরা এর আগে তৈরি হয়। তাহলে এই যে ঘটনার দৃষ্টান্ত কে স্থাপন করলো? আপনারা ভয় পাচ্ছেন তো? বুঝতে পারছি আমি, এই মাঠে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি, মাঠে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি। এই মাঠে আমাদের মিটিং ডাকলে জায়গা হতো না, রাস্তায় দাঁড়াতে। এখন সবার মাথা, এরা তো আরো 4.5 বছর কি জানি হয়, কি জানি হয়। এটা লোকসভার ভোট, এ নিয়ে আমাদের মাথা কামিয়ে কি লাভ? যদি না ঘামান, ঘর থেকে যদি না বেরোন, অস্তিত্ব রক্ষা করতে পারবেন যদি মনে করেন জিনিসের দাম কমবে, কমবে না। সস্তায় রেশন পাবেন না, আপনার ছেলে কাজ পাবে না, মাথা গুজার জায়গা পাবেন না। ইজ্জত সম্ভ্রম নিয়ে মানুষের মতো বেঁচে থাকবার জন্মগত অধিকার, এই অধিকার ভোগ করা থেকে বঞ্চিত হবে। কার কাছে কেন ভয় পাচ্ছে? ওরা ভয় পেয়েছে, তার জন্য একের পর এক অগণতান্ত্রিক স্বৈরাচারী কায়দা তারা অনুসরণ করছে। আপনি কেন ভয় পাবেন? আপনার হারাবার কি আছে? সর্বস্ব এমনিতেই লুট করে নিয়ে যাচ্ছে। এটি ঘুরে দাঁড়াতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এগুলো একটু দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করার চেষ্টা করলাম। যারাই বিশ্বাসঘাতকতা করলেন, বেশি সময় লাগেনি। টিউজিএসের তো 12-15 বছর লেগেছে। তখনই দর্শকরা বলেছিলেন এই শিকারী মোড়ক, জঙ্গলের বন্য মোরগ ধরবার জন্য শিকারী এই মোরগকে ট্রেনিং দিয়ে ঠিক করে বনে নিয়ে যায়, একে ছেড়ে দিয়ে জঙ্গলের মোরগ ধরে।
তো অনেকটা এরকম। এরা প্রায় 15 বছর সাধারণ লালনা বলেছে, এরা তো 3 বছর ধরা পড়ে গেছে, বিজেপির পেটে ঢুকেছে। দেখেছেন আপনারা এই লোকসভা নির্বাচনের প্রার্থী, আমি সেগুলি বলে সময় দেব না। আমি শুধু ঘটনাগুলো আপনাদের সামনে জাস্ট স্পর্শ করে যাচ্ছি বুঝবার জন্য। আপনারা বুঝতে পারবেন না মনে করার তো কোনো কারণ নেই। কোথায় আছি আমরা? এই অবস্থা থেকে ত্রিপুরাকে বের করে আনতে গেলে পর দেশের যে লড়াইটা চলছে, এই লড়াইয়ে তো বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে। তার সঙ্গে আমাদের এখানে 2টো এমপি আসনের প্রশ্ন যুক্ত। এটা ভাববেন রেখে আপনার যে অধিকার, সে অধিকার সাহসের সাথে ঘর থেকে বেরিয়ে আপনাকে প্রয়োগ করতে হবে। ত্রিপুরা রাজ্যের সরকারটা কোথায়? সরকারই তো নয়, কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, গোটা পরিবার আত্মহত্যা করছে। খবর নিচ্ছে কেউ? কাজের জন্য বাইরে যাচ্ছে, ওখানে গিয়ে বেঘুরে বেড়া যাচ্ছে, মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না। খবর নিচ্ছে কেউ? খবর নিচ্ছে না তো। রাস্তাঘাট ভেঙে চৌচি, বিদ্যুতের খুঁটি পড়ে আছে, তুলবার লোক নাই, পানীয় জলের কল চলে না, সেচের মেশিন চলে না। এই 6টা বছর এরা করলোটা কি? এখন দেখলাম এডিসি ওদেরই শখের পছন্দের যে তীব্রতা তারাই চালাচ্ছে। এরা ওখানে কর্মচারীদের বেতন প্রথম 7 দিন 10 দিন পেরিয়ে গেলেও দিতে পারছে না। ব্যাপারটা কি? বামফ্রন্ট সরকারের সময় এরকম ঘটনা ঘটেছে? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? টাকা যাচ্ছে কোথায়? হচ্ছেটা কি? জঙ্গলের শাসন চলছে। আমার আগে কংগ্রেস দলের পক্ষ থেকে আমার ভগিনী যে বক্তৃতা করছিলেন, বিশেষ করে 23-এর নির্বাচনের পর যেটা আমরা লক্ষ্য করছি, আক্রান্ত মায়েরা বোনেরা পুলিশের কাছে গেলে পুলিশ মামলাই নিতে চাইছে না। বলছে কি হবে মামলা করে? কোর্টে যাবেন তো পয়সা খরচ হবে, আরো আক্রান্ত হবে। তো তারা তো বেবুজের মতো দাঁড়িয়ে আছেন, পরামর্শ দিচ্ছে ফিরে যান। বলে ফিরে গিয়ে কি করবো? মন্ডলের সঙ্গে কথা বলুন। তারা বলছে মন্ডল এটা কি? বলে মন্ডলকে চিনেন না, কোথায় আছে? বিজেপি, তাদের কাছে যান, কিছু পয়সা করি খরচ হবে, মীমাংসা করে ফেলুন। তা না করে যদি মামলা করেন, পয়সা খরচ হবে, আরো আক্রান্ত হবেন, সমস্যার সমাধান হবে না। এটা কোন রাজত্ব? এটাই তো জঙ্গলের শাসন। এটাকে চলতে দেবেন? প্রতিদিন রাস্তায় লাশ পড়ে থাকছে, মহিলা পুলিশ তুলে আনবার আগেই বলছে এটা তো আত্মহত্যা, এটা তো রোড অ্যাক্সিডেন্ট। এই অদ্ভুত কথা। পুলিশ প্রথমেই দায়িত্ব অস্বীকার করছে। কি চলছে আগরতলা শহরে? কি হচ্ছে? আজকে পত্রিকা খুলে দেখবেন, শহরে এই প্রান্তে ওই প্রান্তে 2টো মেয়েদের মৃতদেহ পাওয়া গেছে। কি চলছে? কোথায় আছি আমরা? চাকরি, চূড়ান্ত দুর্নীতি চলছে ত্রিপুরায়। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বাইরের রাজ্য থেকে এসে টাকার বিনিময়ে এসডিএম অফিস থেকে কিনে নিচ্ছে, ধরা পড়েছে। পশ্চিমবাংলার 2টো জেলা, উড়িষ্যার 2টো জেলা আরএসএস করে, সেখান থেকে আরএসএস এসে এখানে বিজেপির জন্য কাজ করে, টাকার বিনিময়ে তাদেরকে এনেছে, ইন্টারভিউ দিয়েছে। এখন জয়েন করতে গেলে পর পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট দিতে হবে, সেই সার্টিফিকেট সংগ্রহ করছে তেলিয়ামুড়ার এসডিএম অফিস থেকে। ধরা পড়েছে এসডিএম অফিসের যে কর্মী, তার গর্দান কাটছে। তাহলে এসডিএম এর কি হলো? এসডিএম এর উপর যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার কি হলো? তারা রেহাই পেয়ে যাবেন। এরাই চাকরি পাচ্ছে, ঠিকানা লুকিয়ে রাখছে। কোথায় চাকরি? এই 100, 150, 200 নিয়মিত চাকরি কিছু হচ্ছে এখানে সেখানে কালে ভদ্রে, বাকি তো চাকরি নাই। দেশেই চাকরি নাই, দেশেই তো চাকরি নাই। অগ্নিবীর শুনেছেন, সেনাবাহিনী এদের নিয়ে ছেলে খেলা করছে, যারা বুক চিতিয়ে বিদেশি শক্তির হাত থেকে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য লড়াই করে জীবন দিচ্ছে, তাদেরকে নিয়ে ছেলে খেলছে।
আমরা প্রথম থেকে বিরোধিতা করেছিলাম। আজকে দেখলাম গতকালকে কংগ্রেস দলের নির্বাচনী ইস্তাহার যারা যা প্রকাশ করেছেন, যোগদের বিষয়ে কথা বলতে গিয়ে এই অগ্নিবীর বাতিল করবেন, তারাও বলতে বাধ্য হয়েছে। আমরা প্রথম থেকে বলছি এটা বেআইনি, এটা হতে পারে না। সৈন্যবাহিনীর ছেলেদের নিয়ে এরকম কাণ্ড হতে পারে না। আমি বিস্তৃত বলছি না, কিন্তু এই কথাগুলি কিছু না বললে তো আপনারাই বলেন কি হলো, আসলাম আপনার কথা শুনবার জন্য, ঠিকই তো, কিছু তো বলতে হবে। এটা খুব খারাপ অবস্থার মধ্যে আমরা চলছি। কৃষি, কৃষক, শ্রমিক, শ্রমজীবী মানুষ, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোট বাজারি ব্যবসায়ী আক্রান্ত অর্থনৈতিক দিক থেকে। তাহলে এই সমস্ত দিক থেকে বেরোতে গেলে পর ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে ভোট বৃহত্তম অংশ একটা জায়গায় আনতে না পারলে পর যে পরাজয় নিশ্চিত করা কঠিন হবে। এটা ঠিক, দেশের সব রাজ্যে ইন্ডিয়া ব্লকের নিজেদের মধ্যে যে দলগুলো আছে তাদের মধ্যে আসন সমঝোতা আমরা যেমনটা চাই এরকমটা হয়ে যাবে মনে করার কারণ নেই। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সময়ের মধ্যে অনেক রাজ্যেই ইতিমধ্যে সমঝোতা করে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বাকি যে যে জায়গাগুলিতে এখনো হয়নি, সাধারণ মানুষ নজর রাখছেন, তারাও তাদের নেতৃত্বের উপর চাপ সৃষ্টি করছেন। আমাদের তো বিশ্বাস অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যাগুলো সুরাহা সমাধান হবে, এবং এটাই তো বিজেপির সবচেয়ে বড় হয়। আপনারা শুনেছেন আমাদের দেশের এই 75-78 বছরের রাজত্বে এত প্রধানমন্ত্রী এসছেন গেছেন, কোন প্রধানমন্ত্রী এভাবে বুক ঠুকে বলতে পারে আমি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হব? শুনেছেন কেউ কোনোদিন? নরেন্দ্র মোদী বলেন এত ভয়, আসলে জিততে পারবেন না, ভয় পেয়ে বারবারই বলবার চেষ্টা করছেন 400 আসন, 370 আসন, কখনো কখনো বলছে 400 বেশি আসন। দায়ের চাইতে আঠার মোটা আমাদের রাজ্য কেউ কেউ আছেন এরকম কথাবার্তা বলবার চেষ্টা করছেন। অর্থটা কি? তার যে নেতৃত্ব, মাঝারি দলের সংগঠক, নিচের দলের কর্মী, তারা তো সবাই নির্ভুত মনে করার কারণ নেই। তাদেরও চোখ কান খোলা আছে, তারা খবর রাখছেন, তাদের নিজেদের জীবনের একটা অভিজ্ঞতা আছে, তারা বুঝতে পারছেন কি দিল এই সরকারটা গত 10 বছরে। শুধুই তো টাটা, বিরলা, ডালমিয়া, সিঙ্গানিয়া, মফৎতাল, জয়েল, রিলায়েন্স, আম্বানি তাদের স্বার্থ রক্ষা করলো। ধনী এবং গরিবের মধ্যে ফারাক, দুস্তর ব্যবধান তৈরি করলো আকাশ এবং পাতালের মধ্যে। এরা তো এদের স্বার্থ রক্ষা করেছে, আমাদের দিকে তো তাকায়নি। শুধু বুজরুকি করেছে। কোথায় বছরে 2 কোটি চাকরি? তাহলে তো 10 বছরে 20 কোটি চাকরি হতো। কোথায় কালো টাকা যারা দেশকে ফাঁকি দিয়ে বাইরে নিয়ে গেল সেই টাকা তুলে এনে প্রত্যেক পরিবারে 15 লক্ষ করে টাকা এখন এগুলোর ধারে কাছে যায় না? কোথায় কৃষকদের আয় উপার্জন 2.5 থেকে 3 গুণ করবে, তার ফসলের ন্যায্য ন্যূনতম দাবি কৃষক পায় না? কোথায় শ্রমিকদের মজুরি 2.5 গুণ, 3 গুণ, 4 গুণ করবে? এদের তো অধিকারী হরণ করে নিয়েছে 40টা 42টা আইন। মালিকদের স্বার্থে, শোষকদের স্বার্থে, লুটেরাদের স্বার্থে নতুন করে আইন তৈরি করে এদেরকে পায়ের তলায় চাপিয়ে রাখবার জন্য ব্যবস্থা করেছে। কাজে এই যে পরিস্থিতি চলছে, আমাদের মায়েদের বোনেদের মূল্যই তাদের কাছে নাই। তফসিলি, উপজাতি, ওবিসি এদেরকে এরা 2 নম্বর 3 নম্বর নাগরিক মনে করে। এই যে এখন বিজেপিকে বাদ দিলে পর সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে যে আওয়াজ উঠেছে, আমাদের লোক সংখ্যার হিসেব সেন্সাস যেটা হবে তাতে ধর্মের ভিত্তিতে সেন্সাসটা, সম্প্রদায়ের ভিত্তিতে সেন্সাস করতে হবে, এটার বিরোধিতা করছে বিজেপি। তাহলে ধরা পড়ে যাবে সমাজের ছোট্ট ক্ষুদ্র একটা অংশের স্বার্থে এই রাষ্ট্র ক্ষমতাকে তারা যে ব্যবহার করছে সাম্রাজ্যবাদের সাথে সমঝোতা করে, এটা ধরা পড়ে যাবে। কাজে এটাকে ঢেকে রাখবার জন্য বিরোধিতা করার চেষ্টা করছে। কাজে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনাদের কাছে বিশেষ করে আবেদন, বিধানসভা নির্বাচনের চাইতেও এই লোকসভার নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশ যদি ঠিক রাখা যায়, আপনি রাজ্য কি করে ঠিক রাখবেন? রাজ্যে আজকে যে পরিস্থিতি চলছে, অরাজকতা, এর থেকে আপনি উদ্ধার চান, বেরিয়ে আসতে চান, সভা শুনতে পর্যন্ত আসতে ভয় পান। আমি তো উল্লেখ করলাম আপনাদের এই সবার কোথায়, এটা তৈরি করা না। এই অবস্থা যদি পরিবর্তন চান তাহলে দিল্লির তো পরিবর্তন করতে হবে, সাহস করে বেরোতে হবে।
আমরা এই কেন্দ্রে যার সমর্থনে এই সভাটার আয়োজন করেছি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী, আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির বর্তমান সভাপতি, একসময় বিধায়ক ছিলেন একাধিকবার, সে যে আশিস সাহা, হাত চিহ্ন। আমি বিশেষ করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলবো, কোনো দিন তো আমরা হাত চিহ্ন ভোট দিইনি, এখন আমাদের বলছেন হাত চিহ্ন ভোট দিতে হবে। কংগ্রেসে তো কোনোদিন কাস্তাতুরি তারকা চিহ্নে ভোট দেয়নি। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তো কিছু হলো কংগ্রেসের বন্ধু আপনাদের ভোট দিয়েছে। তাহলে আপনারা কেন এই পরিস্থিতি দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, আপনার স্বার্থে, জনগণের স্বার্থে আওয়াজ উঠেছে, আপনি যদি ওটা মানে ধরে বসে থাকেন, না না কাস্তাতুরি তারকা ছাড়া কোথাও ভোট দেবো না, যাবোই না ভোট দিতে, ভুল করবে, তাহলে সুবিধা হবে কার? বিজেপির সুবিধা হবে। এটা তো ব্যক্তি আশিস সাহেব প্রশ্ন না, এটার সঙ্গে রাষ্ট্রীয় স্বার্থ, জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ, এই প্রশ্নগুলো ওতপ্রোতভাবে যুক্ত, এটা মাথায় রাখতে হবে। কাজে সেখানে সংকীর্ণতার কোনো সুযোগ নাই, রাজনীতিতে সংকীর্ণতার কোনো সুযোগ নাই, শেষ বলে কোনো কথা নাই। প্রতিদিন প্রতিনিয়ত আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় পরিস্থিতির মধ্যে পরিবর্তন হচ্ছে, তার প্রতিফলন রাজ্যে রাজ্যে ঘটছে, তার থেকে দাঁড়িয়ে বাস্তবতার মাটিতে আপনাকে সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হতে হবে। তাই আপনাদের কাছে বলছি, ওই সংকীর্ণ দৃষ্টিতে নিজেকে আবদ্ধ রাখবেন না, করবেন না। আমি বিশেষ করে বলবো কমিউনিস্ট পার্টির সমর্থক যারা, আপনারা তো করবেন না, পৃথিবীটা অনেক বড় আপনাদের কাছে, সেই ভাবনা নিয়ে এই নির্বাচনী সংগ্রাম খুঁজবার চেষ্টা করবেন না। আমরা যে বেরোচ্ছি, আশিস বাবু প্রার্থী কোথায়, কংগ্রেসের বন্ধু, আমরাই কে আগে যাবো? যাবেন। আশিস বাবুর বন্ধুদের যদি সংখ্যা এখানে কম থাকবে তাতে অসুবিধা কি হবে? আমরাই তো তাকে প্রার্থী বলে সমর্থন করেছি। আপনি বসে থাকবেন নাকি? আপনি যাবেন, বাড়িতে যাবেন। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর তরফ থেকে একটা লিফলেট বের করেছি, বাড়িতে বাড়িতে যাবেন। তাতেও তো আশিস বাবুর কথা বলা আছে, সবার কথা বলা আছে। কে দেবে এটা? পোলিং এজেন্ট কে ঠিক করবে? আপনারা করবেন। পোস্টার কে লাগাবে? আমরা তো আশিস বাবুর জন্য পোস্টারও ছাপিয়ে দিচ্ছি প্রত্যেক বিধানসভা কেন্দ্রে। কে লাগাবে এটা? আশিস বাবু লাগাবেন। আপনি সিপিআইএম করে আপনি লাগাবেন না? লাগাতে হবে আপনাকে। এই জায়গায় ঠিক আছে, কংগ্রেস দলের বন্ধুরা তাদের ঝান্ডা নিয়ে মিছিল করবেন, আপনারা সিপিআইএম এর বন্ধুরা আপনারা আপনাদের দলের ঝান্ডা নিয়ে মিছিল করবেন, তাতে তো আপত্তি কেউ করছে না। কিন্তু এই যে নির্বাচনী কাজগুলো, এগুলি করতে হবে, সংকীর্ণতার কোনো সুযোগ নেই। যারা এখনো জড়তায় ভুগছেন, যারা এখনো এই বিষয়ে দ্বিধা দ্বন্দ্বে আছেন, আমি তাদের কাছে বিশেষ করে আবেদন করব, এটা সময়ের দাবি, পরিস্থিতির চাহিদা। এতে সাড়া দিতে না পারলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জনগণ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যান, আপনি সমাজ পরিবর্তনের জন্য বিপ্লবী সংগ্রামের কথা বলছেন, সেই সংগ্রামে মানুষ পাবেন কোত্থেকে? আজকের পরিস্থিতিতে যে দায়িত্ব পালন করার কথা আপনার, সেটা যদি ঠিক মতো পালন করতে না পারেন, আপনি বড় যে বিপ্লবী সংগ্রামের কথা বলছেন, সেখানে কোত্থেকে আপনি লোক জোগাড় করবেন? এটা মাথায় রাখতে হবে। কাজে সেদিক থেকে আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের আবেদন, এই লড়াইটার গুরুত্ব, তাৎপর্য জাতীয় প্রেক্ষাপটে উপলব্ধি করে নূতন উদ্যমে আপনাদের কিন্তু বেরোতে হবে। ঘরে ঘরে যান, বড় বড় মিটিং করা যাবে না, সময় কম। ঘরে ঘরে যান, একটা পাড়া যান, 2টা 4টা 5টা 10টা বারে একসাথে নিয়ে বসুন। গেলাম, নমস্কার করলাম, আর চিহ্ন দেখিয়ে চলে আসলাম তা না, তাদের অনেক প্রশ্ন থাকবে, জিজ্ঞাসা থাকবে। আপনারা যাবেন, বামফ্রন্টের লোক আমি বলছি, সরকারে ছিলেন অনেকদিন, 25 বছর এক নাগাড়ে, এর আগে 10 বছর, সবই ঠিকঠাক আমরা করতে পেরেছি, ঘটনা তা না, কিছু ভুলভাল ছিল না তা না, ইচ্ছাকৃত না হোক অনিচ্ছাকৃত। অনেকের মধ্যে খুব বিক্ষোভ থাকতে পারে, প্রশ্ন করতে পারে, আপনারা ছিলেন, করলেন না, গেলাম, এত কিছু দেখলেন না, ঠিক আছে, তার তো জবাব আপনারা দিয়েছেন, শিক্ষা আপনারা দিয়েছেন। এখনই কি চান এটা ধরেই আপনি বসে থাকবেন? যা অরাজকতা চলছে এটা চলতে দেবেন? বুঝাতে হবে, রেগে না, ক্ষুব্ধ হয়ে যাবে, বিনয়ের সাথে জয় করতে হবে, সঙ্গে নিতে হবে। চলুন একসাথে নতুন ভাবে আমরা এগোতে চাই, এই দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে হবে। 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট না, এটা মাথায় রেখে আপনারা অগ্রসর হবেন। এবং এই যে বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রে গত 23-এর নির্বাচনে সিপিআইএম এর প্রার্থী যে ভোট নিয়ে জয়যুক্ত হয়েছেন, তার থেকে দ্বিগুণ ভোটে আশিস সাহা হাত চিহ্নে যাতে এখান থেকে ভোট পেয়ে বেরিয়ে দিতে পারে, তার দায়িত্ব আপনারা গ্রহণ করবেন। এই আবেদন
আপনাদের কাছে রেখে আমি আমার এতক্ষণ যে আপনাদের সামনে কথা বললাম, আপনারা শুনলেন, আমাকে বলবার সুযোগ দিলেন, তার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার। টিআইডিসির শ্রী নবাদল বণিক এবং এই মণ্ডলের যিনি সভাপতি শ্রী রাজাধর মহোদয়, আমার সামনে আমাদের বিভিন্ন স্তরের এই মণ্ডল, ডিস্ট্রিক্ট এবং স্টেটের যারা পদাধিকারীগণ আছেন আমাদের, এবং বিশাল সংখ্যায় উপস্থিত মা ও বোনেরা এবং অন্যান্য যত আমাদের কার্যকর্তারা আছেন, সবাইকে আজকে এখানে এই প্রখর রৌদ্রের মধ্যে আপনারা বসে আছেন আমাদের কথা শোনার জন্য, এর জন্য আপনাদের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমরা জানি যে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচন, আর বিশেষ করে এই লোকসভার ইলেকশন। এবং ভারতীয় জনতা পার্টির, আপনারা সবাই জানেন, ত্রিপুরাতে দুটো আসন সংখ্যা, একটা পশ্চিমে আর একটা পূর্বে। পূর্বে যিনি ভারতীয় জনতা পার্টির থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার সাথে আইপিএফটি এবং ত্রিপুরা মথার তাদেরও সমর্থন রয়েছে, তদ্রূপ আমাদের পশ্চিম আসনে যিনি লড়ছেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, উনি আপনাদের সবার পরিচিত মুখ, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। বন্ধুগণ, আমার এখনো মনে আছে কিছুদিন আগে আমাদের 23-এর যে বিধানসভা নির্বাচন হয়ে গেল, তার কিছুদিন বাদেই আমাদের বক্সনগরে নির্বাচন হয়েছে, উপনির্বাচন, ধনপুরও উপনির্বাচন হয়েছে। সেখানে যাওয়ার পর বক্সনগরে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি, আপনারা সবাই জানেন, 65%-এর উপরে ওখানে। ধনপুরও তদ্রুপ। সেখানে আমরা গত যে উপনির্বাচন আমরা লড়লাম, সেখানে আমরা কি দেখলাম আপনারা সবাই জানেন। অনেকে বলছেন অসম্ভব, বক্সনগর থেকে আপনারা জিততে পারবেন না। আমি প্রতিদিন এই উপনির্বাচনের সময় আমি বক্সনগরও গেছি এবং ধনপুরতেও গেছি। আমরা কি দেখলাম সেখানে গিয়ে দেখলাম বক্সনগরে আমরা 30,000-এর উপরে ভোটে আমরা জয়লাভ করেছি ভারতীয় জনতা পার্টি। এবং শুধু তাই নয়, সেখানে জামানত জব্দ করে দিয়েছি এই কমিউনিস্ট পার্টিতে। এবং ধনপুরে যেখানে আমরা গত সাধারণ নির্বাচনে মাত্র 3,500 ভোটে জিতেছিলাম, সেখানে 18,000 ভোটে আমরা জিতেছি। দিল্লিতে যখন আমি যাই, সবাই অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা যে এটা কি করে সম্ভব হলো। আমি বললাম যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, আর তার প্রয়াসের মন্ত্র নিয়ে যখন আমি মানুষের কাছে যাই, তারা মোদিজির উপর বিশ্বাস রেখেছে, আমাদের উপর বিশ্বাস রেখেছে, তবেই সেটা সম্ভব হয়েছে। বন্ধুগণ, এটা একটা সারা ভারতবর্ষের মধ্যে আলোচ্য বিষয়। আমি এই কথাগুলো এই কারণে বললাম যে মোদিজি শুধু কথায় বলেন না, গ্যারান্টির সবসময় দেন, এবং গ্যারান্টির মাধ্যমে যাতে এই গ্যারান্টির যে কথাগুলো যে এতদিনের মধ্যে কাজটা সম্পন্ন করতে হবে তারও গ্যারান্টি দিচ্ছে। সেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কাজ করছেন। আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরের কথা আপনারা যদি বলি, 370 ধারা নিয়ে কত রকমের কথা, 35-এ নিয়ে কত রকমের কথা। আজকে যখন জম্মু অ্যান্ড কাশ্মীরের সেই ধারা বিলোপ করা হলো, আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরে যদি যান, ওখানকার মানুষ, সেখানেও সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা অনেক বেশি। সেখানে মানুষ এখন বলছে যে মনে হচ্ছে আবার আমরা নতুন ভাবে স্বাধীনতা পেয়েছি। অদ্ভুত এক অবস্থা ছিল সেখানকার এই 370 ধারার কারণে ওখানে যারা মুসলিম মহিলারা ছিলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা ছিলেন, সেখানে বাইরের অন্য প্রদেশের কাউকে যদি ওদের বিয়ে করতেন, তাহলে সেখানকার জায়গার অধিকার তাদের থাকতো না।
আজকে আমরা কি দেখলাম, তারা সেই স্বাধীনতার স্বাদ পেয়েছে। এটা কিরকম কথা যে আমার কাশ্মীরে থেকে জম্মুতে থেকে আমার জম্মুতেই শাদি করতে হবে? আমরা তো যে কোনো জায়গায় এটা আমার ইচ্ছে, আমার গার্জিয়ানের ইচ্ছে, যে কোনো জায়গায় আমার বিয়ে শাদী আমি দিতে পারি। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি কাজ করছেন। আমরা অনেক কথা শুনেছি, জম্মু অ্যান্ড কাশ্মীরের 370 ধারা যদি অবলুপ্তি ঘটে সারা ভারতবর্ষের মধ্যে রায়ট হবে। কিছুই হয়নি। আমাদের ট্রিপল তালাক, এই তালাকের কথা আমরা অনেক সময় শুনেছি। আমাদের যারা সংখ্যালঘু মহিলারা আছেন তারা আজকে যখন এই ট্রিপল তালাক যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার কারণে সেটা বিলোপ হলো, আজকে সবাই একটা মুক্তির স্বাদ পেয়েছে। বন্ধুগণ, আমি এই কথাগুলো বললাম এই কারণে যে সারা ভারতবর্ষের মধ্যে এখন মানুষ বোধ করছে, ফিল করছে যে মাননীয় প্রধানমন্ত্রীর উপর আমরা আস্থা রাখতে পারি। যেটা উনি বলেন সেটাই করেন। আপনারা সবাই দেখেছেন যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের ত্রিপুরাতে প্রায় 16টার মতো যে এলসিডি যুক্ত যে গ্যারান্টির গাড়ি পাঠিয়েছিলেন। এখানে সমস্ত ত্রিপুরার প্রতিটা প্রান্তে সেই গাড়িগুলো ঘুরেছে। সেখানে কি এই গাড়ির মধ্যে ছিল যে এতগুলো বেনিফিশিয়ারি স্কিম মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, এবং সেইগুলো যাতে সব মানুষ প্রতিটা প্রান্তের প্রতিটা লাস্ট মাইলের যে ব্যক্তি তাকে যেন দেওয়া হয়, সেই কারণে সেই গাড়িগুলো প্রতিটা জায়গায় মেলা করে অ্যাওয়ারনেস করে সেই কাজটা করেছেন। আমাদের ত্রিপুরা সরকারও প্রতি ঘরে সুশাসন মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনে আমরা 2022-এ সেটা শুরু করেছিলাম একই ধাঁচে। অর্থাৎ আমরাও চেয়েছি যে সেন্ট্রালের এবং স্টেটের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেই স্কিমগুলো মানুষের কাছে যেন আমরা পৌঁছাতে পারি। কারোর ঘর নেই, ঘর পেয়েছে কিনা, কারোর এসটি সার্টিফিকেট নেই, এসটি সার্টিফিকেট ওই তৎক্ষণাৎ ওখানেই দেওয়া, ম্যারেজ সার্টিফিকেট দেওয়া, বিভিন্ন এসটি সার্টিফিকেট নেই, এসটি সার্টিফিকেট দেওয়া। এই কাজগুলো আমরা এই দ্বিতীয়বার আবার শুরু করেছি এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে বিকশিত ভারত সংকল্প যাত্রা। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে 2047 সনে যে বিকশিত ভারত যে চিন্তা ভাবনা উনি করেছেন, সেই যে কাজগুলো উনি করে যাচ্ছেন সকাল থেকে রাত্রির পর্যন্ত, সেই কাজের ফল আমরা কিন্তু 2047 সনে আমরা দেখব। বন্ধুগণ, আমি এখানে আসার সময় আমি শুনছিলাম আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় বলছিলেন যে অ্যাক্টিভ পলিসিতে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যে নর্থ ইস্টের এই অষ্টলক্ষ্মীকে উনি কিভাবে কোন জায়গায় পৌঁছিয়েছেন। আগে আমি যখন বিভিন্ন সময়ে যখন মুখ্যমন্ত্রীদের সাথে নর্থ ইস্টের মুখ্যমন্ত্রীদের সাথে আমি বসি, ওনারা বলছেন যে এতদিন বাদে আমাদের মনে হচ্ছে আমরা সত্যিকারের অর্থেই ভারতে আছি। এখন এমন একটা অবস্থা, ইন্টারস্টেট সীমানা নিয়ে প্রবলেম, টেররিস্টদের প্রবলেম, বোমাবাজি, কাউকে ধরে নিয়ে যাওয়া, এগুলো আমরা প্রায়ই আমরা দেখতাম। আজকে কোথায় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014 সনে আসলো, কোথায় এবং সেই রায়ট আর কোথায় এই ধরনের উগ্রপন্থীর ঘটনা এখন তো নেই। অর্থাৎ শান্তি যদি প্রতিষ্ঠিত থাকে তাহলেই ডেভেলপমেন্ট হবে। আজকে এই অ্যাক্টিভ পলিসির মাধ্যমে আমাদের হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, ইন্টারনেট দিয়েছেন, রেলওয়ে দিয়েছেন, এয়ারওয়ে দিয়েছেন, এখন ওয়াটারওয়েজও দিচ্ছেন। মানে খালি উন্নয়ন ছাড়া উন্নয়নের কোন রকম ধর্ম হয় না। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের বলেছেন যে আপনারা গিয়ে খালি প্রতিটা ঘরে যাবেন আর প্রতিটা ঘরে গিয়ে বলবেন মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের পাঠিয়েছেন, আপনাদের আশীর্বাদ লাগে। আমাদের কার্যকর্তাদের আমরা সবসময় বলি গিয়ে মানুষের ঘরে ঘরে যাও, সম্পর্ক করো, আর সম্পর্কের সাথে সাথে সমর্থন আদায় করো। এ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি। আমরা আজকে ভাগ্যবান যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। উনি কি বলছেন, মে চৌকিদার হুঁ, কি বলছেন, মে চৌকিদার হুঁ। আর আগে ইউপিএ গভর্নমেন্টের সময় আমরা দেখতাম স্ক্যাম, এগুলোই তো দেখতাম। আর আমরাও ধরে নিয়েছি যে এইভাবেই বোধহয় দেশ চালায়, রাজনীতি বোধহয় এইভাবেই করতে হয়, এবং সংখ্যাধিক্যের কারণে বা মিলিজুলি করে একটা সরকার বানিয়ে খালি লুট করো, সেটা আমরা দেখে এসেছি, অভ্যস্ত হয়ে গেতাম। সেই জায়গায় দাঁড়িয়ে যখন 2014-তে মানুষের প্রধানমন্ত্রী এলেন,
উনি রাজনীতির ভাষা যেটা সংজ্ঞা সেটাও পাল্টে দিয়েছেন এবং আজকে ভারত কোন জায়গায় চলে গেছে, পঞ্চম অর্থনীতিতে 5 ট্রিলিয়ন অর্থনীতিতে চলে এসছে, আগামী দিনে চেষ্টা করছে তৃতীয় স্থানে চলে আসার। আমরা সত্যিই ভাগ্যবান যে আজকে কারোর ঘর নেই, ঘর দিচ্ছে, কারোর জল নেই, জল দিচ্ছে, কারোর শৌচালয় নেই, শৌচালয় দিচ্ছে, কারোর বিজলি নেই, বিজলি দিচ্ছে। এই যে মৌলিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো এখন এই ভারতীয় জনতা পার্টির বা এনডিএ সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সেটা সম্ভব হচ্ছে। আমরাও সেই দিশায় চলছি। আমাদের এখানে আমরা কি করছি আপনারা জানেন, মাত্র 700 টাকা করে ভাতা দেওয়া হতো, 33 রকমের ভাতা দেওয়া হতো। সেই 33 রকমের ভাতার মধ্যে প্রথমে 700 টাকা দিত, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সেটাকে আমরা 1000 করলাম। 1000 করার পরে এবার 1 লাফে আমরা 2000 করেছি। ভারতবর্ষের যখন বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সাথে আমার কথা হয়, কোথাও 2000-এর ভাতা কোথাও ভারতবর্ষের কোনো জায়গায় দেওয়া হয় না। বন্ধুগণ, আমরা সেটা দিচ্ছি। আমার এখানে প্রায়শ যখন আমার প্রতি বুধবারে যখন আমি আগরতলায় থাকি বা ত্রিপুরাতে আমি থাকি, আমার এখানে প্রতি বুধবারে মানুষ দেখা করতে আসে মুখ্যমন্ত্রী সময় পরিষদে। সেখানে আমি দেখলাম বেশিরভাগ লোক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে আসে। চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর ক্লান্ত অবল থেকে কিছু দেওয়ার, কিন্তু তারপরেও দেখলাম যে এতে সমস্যার সমাধান হচ্ছে না। হাসপাতাল থেকে নেই বা অন্য ডিপার্টমেন্ট থেকে নেই, কিন্তু সোশিয়াল এডুকেশন থেকে নেওয়ার পরেও দেখে এতে সমস্যার সমাধান হয় না। মাননীয় প্রধানমন্ত্রীজি সবচেয়ে বড় যে একটা স্কিম বানিয়েছেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এর মধ্যে যে সারা ত্রিপুরার যে মানুষ কভারেজ পেয়েছে, তারপরেও যে লোক তারা কিন্তু প্রায় 4.15 লাখ যারা হাউস হোল্ড আছে তারা পাচ্ছিল না। সেই জায়গায় মাননীয় অর্থমন্ত্রী আমাদের ত্রিপুরার, ওনার সাথে আমি কথা বললাম কিছু একটা করতেই হবে। তারপর আমরা কি করলাম, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করলাম। সেখানেও একই দাঁতে 5 লাখ টাকা করে প্রতি বছর প্রতিটা ফ্যামিলি পাবে। এখানে যারা আছেন, মঞ্চে যারা আছেন, আমরা সবাই এই 5 লাখ টাকার এবং একই ধাঁচে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে স্কিম, সেই ধারায় আমরা সেই চিন্তা ভাবনা আমরা করেছি। সেটা অলরেডি গত 3-4 দিন আগেও আমার কাছে যা খবর আসলো, প্রায় 5 থেকে 6 লাখ লোক অলরেডি তার এনরোল করে দিয়েছে। আপনার মোবাইলের মাধ্যমে এনরোল করা যায়। তো এইভাবে এই সরকার, যে আমার সরকার, সেই দিশায় আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে আমাদের এখানে এসএইচজি গ্রুপ সবচেয়ে, আমরা সবসময় বলি মা বোনরা, মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন যে মা বোনদের যদি আমরা শক্তিশালী না করতে পারি তাহলে এই সমাজ কোনোদিন শক্তিশালী হবে না। আমাদের আগে 2017 আগে মাত্র 4000 গ্রুপ এসএইচজি ছিল। আজকে আমাদের এখানে কত, প্রায় 56,000 এসএইচজি গ্রুপ হয়েছে। বন্ধুগণ, এতে করে 5 লাখ মহিলা এখন এসএইচজি গ্রুপের সাথে আছে। মহিলারা এখন কাজ করছে, ঘরেরও কাজ করছেন, ঘরের সমস্ত কাজকর্ম সামলাচ্ছেন, আবার অর্থনৈতিক এবং সামাজিক ভাবেও তারা উন্নতি করছেন। আমরা আমাদের ব্যাংকের মাধ্যমে, আমাদের গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের মাধ্যমে ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। কেউ কৃষিকাজে ব্যস্ত আছেন, নিজের প্রোডাকশন তৈরি করছেন, এতে করে তাদের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। তো এত বড় একটা সামাজিক পরিবর্তন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেন যে সমাজের পরিবর্তনের মাধ্যমে আমরা সরকারের টিকে থাকতে চাই, আমরা সেই দিশায় আমরা কাজ করি। বন্ধুগণ, ডাবল ইঞ্জিন সরকারের একটা ঘটনা আপনাদের না বললে নাই হয়। কত সুবিধে একবার আপনারা জানেন যে মণিপুরে আমাদের যারা ছেলে মেয়েরা পড়াশোনা করছিল, তারা হঠাৎ করে তারা মণিপুরের এই ঘটনার জন্য তাদের গার্জিয়ানরা আমার কাছে এসে বলছে আমাদের ছেলে মেয়েকে বাঁচান, মণিপুর থেকে ওনাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করুন। এমন এক অবস্থায় আমি ইউনিয়ন এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বললাম। রাত্রে 12:30টার সময় উনি একটা স্পেশাল ফ্লাইট দিল। সেই ফ্লাইটে এবং পরের দিনের আর একটা ফ্লাইটে প্রায় 250-র মতো স্টুডেন্টকে এই ত্রিপুরাতে আমরা নিয়ে আসলাম। এই হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকারের এই সুবিধে। বন্ধুগণ, আপনারা জানেন প্রায় 11টার মতো বিভিন্ন অ্যাকর্ড নর্থ ইস্টে হয়েছে। প্রধানমন্ত্রীজি চাইছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ হয় তাহলে ভারতও ডেভেলপ হবে, কিন্তু অশান্তি থাকলে কোনো অবস্থায় সেটা সম্ভব হয় না। সেই কারণে 11টা অ্যাকর্ড উনি করেছেন। বিভিন্নভাবে সীমানা নিয়ে সমস্যা, বিভিন্ন কার্গির সমস্যা,
বিভিন্ন জায়গায়, এর মধ্যে এবার 12তম যেটা আমাদের তীব্রমথার সাথে আমিও ছিলাম সেখানেও সে অ্যাকর্ড হয়েছে, সমঝোতা হয়েছে। এতদিন ধরে ভারতীয় জনতা পার্টির সাথে আইপিএফটি ছিল, অনেক রাজনীতি হয়েছে জাতি জনজাতিদের নিয়ে, কিন্তু এবার যখন আমাদের মিনিস্ট্রিতে জয়েন করলো এই তীব্রমথার সমস্ত মিনিস্টার দুজনকে আমরা দিয়েছি, তো সেই জায়গায় এখন চারিদিকে আমরা জাতি জনজাতি আমরা বারবার যেটা চাইছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আগামী দিন হতে হবেই। সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি। সব জায়গায় এখন পাহাড়ে হোক সমতলে হোক, সব মানুষ শান্তির মাধ্যমে এই যে নির্বাচন, সেটা উৎসবের মেজাজে সেই নির্বাচন করতে যাচ্ছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে এর মধ্যে যেখানে স্বাস্থ্যের বিষয়, আমি বারবার বলছি যে আমাদের এখন ত্রিপুরাতে 7টা থেকে 9টা সুপার স্পেশালিটি এখন আগরতলা মেডিকেল কলেজে শুরু হয়ে গেছে। ওখানে স্পেশালিস্টের যে 85টা আমাদের স্পেশালিস্ট করার সুযোগ ছিল, সেখানে 100টা এনএমসি আমাদের অনুমোদন দিয়েছে। সেই ডেন্টাল কলেজ, যেটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট ছিল, ডেন্টাল কলেজ এখন ফার্স্ট ইয়ার ক্লাস শুরু হয়ে গেছে, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ। এখানে বিএসসি নার্সিং কলেজ শুরু হয়ে গেছে, এবং আগামী এখানে ফার্মেসি কলেজ আছে, এবং আমরা আগামী দিন এখানে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ করব, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করব, এবং সেইভাবেই আমরা একটা মেডিকেল হাব তৈরি করার চিন্তা ভাবনা করছি। বন্ধুগণ, আগে কথায় কথায় বাইরে পড়াশোনা করতে যেত, এখন বাইরে যেতে হয় না। আমাদের ছেলেমেয়েরা আমাদের এখানেই পড়াশোনা করতে পারে। এবং আপনারা জানেন যে এখানে আমাদের নর্থ থেকে আরম্ভ করে, সাউথ থেকে আরম্ভ করে, এবং গুমতি ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে সারা ত্রিপুরাতে এতগুলো ইউনিভার্সিটি, এর মধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে, এবং তারা সেখানে কাজও শুরু করেছে। তো এখানে আমরা চাইছি যে এডুকেশন হাবও, মাননীয় প্রধানমন্ত্রীজির ন্যাশনাল এডুকেশন পলিসি প্রায় 33 বছর পরে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল যে প্রপার এডুকেশন কিভাবে দেওয়া যায়। সেই ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা কলেজগুলোতে আমরা শুরু করেছি। বন্ধুগণ, যেখানে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালগুলো আছে, সেগুলোকে আমরা স্ট্রেংথেনিং করার চেষ্টা করছি। ডিস্ট্রিক্ট হসপিটালগুলো যদি স্ট্রেংথেনিং হয়, তাহলে পেশেন্টগুলো আননেসেসারি আমাদের স্টেট হসপিটালের উপর তার যেতে অনেক সময় লাগে, এবং অনেক সময় রাস্তার মধ্যেও অনেকের প্রাণ যায়। সেই কারণে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে স্ট্রেংথেনিং করছি। আমরা ট্রমা সেন্টার শান্তিরবাজারে আমরা করেছি, আমরা সাউথ ডিস্ট্রিক্টে, আমরা উদয়পুরে আমরা সেখানে ট্রমা সেন্টার করেছি, আমবাসাতে আমরা ট্রমা সেন্টার করেছি, আগরতলায় তো আগেই ছিল, ধর্মনগরও আমাদের ট্রমা সেন্টার, এর মধ্যে আমরা খুলবো। আপনারা কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা আমবাসাতে করেছি। তো সব জায়গায় সেখানেও মেডিকেল হাব আমরা তৈরি করার চেষ্টা করছি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে এই কমিউনিস্টরা বারবার বলেন যে গণতন্ত্রকে রক্ষা করার জন্য এই নির্বাচন। বন্ধুগণ, সিপিএম কমিউনিস্টরা বা গণতন্ত্র কখনো শুনেছেন? ওনাদের যে বাইলজ আছে, আমি ওনাদেরকে গত পরশুদিন এক জায়গায় আমি বলেছি, আপনারা ভালো করে আপনাদের বাইলজটা পড়ে আসবেন। এখানে ক্লিয়ার কাট বলা আছে যে আমাদের যারা শ্রমিক আছে তাদেরকে নিয়ে এখানে রক্ত বিপ্লব করতে হবে। বিপ্লবের মাধ্যমে সেখানে ডেমোক্রেসি থাকবে না, নো ডেমোক্রেসি, সেখানে ডিক্টেটরশিপ থাকবে, এবং মার্ক্সবাদ লেনিনবাদের যে চিন্তাধারা সেখানে এস্টাবলিশ করবে। তো কোথার থেকে ওরা গণতন্ত্রের কথা বলছে? ওনাদের 35 বছরের রাজত্বকালে আমরা দেখেছি গণতন্ত্র কাকে বলে, আমরা সবাই জানি। আমরা দেখেছি সে কালো দিনগুলো, মানুষ অলরেডি তাদেরকে টেস্ট করেছে। আর কংগ্রেসের কথা বলে তো লাভই নেই। কংগ্রেসের যে সুযোগ দিয়েছিল, মানুষ চেয়েছিল যে কমিউনিস্টদের ছেড়ে আরেকটা অপশন ওনারা চয়েস করেছিল, সেটাও আমরা দেখেছি। 10 বছর যখন ওরা রাজত্ব করলো কমিউনিস্টরা, 5 বছরের জন্য কংগ্রেস এখানে জোট সেটা রাজত্ব করেছে। আমরা সবাই জানি কি অবস্থা ছিল সেখানে। সে একই ধারায় তারাও সেই এখানে গণতন্ত্র টিআইডিসির ইন্ডিয়া জোটের পক্ষ থেকে জাতীয় কংগ্রেস দলের আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীরূপে যে নির্বাচনী জনসভার মধ্যে আজকে আমরা সকলেই সমবেত হয়েছি। এই জনসভার
শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, যথাক্রমে প্রাক্তন বিধায়ক নকুল দাস মহাশয়, এই অঞ্চলের জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি হরিদাস দাস মহাশয়, এই মঞ্চে আজকে যার বক্তব্য শোনার জন্য সমগ্র প্রতাপগড় বিধানসভা কেন্দ্র থেকে আপনারা এসে সমবেত হয়েছেন ভারতীয় কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয়, আমাদের এই মঞ্চে আছেন ইন্ডিয়া জোটের যে এই রাজ্যে আমরা 8টি দলের জোট বেঁধে লড়াই। এই 8টি দলের মধ্যে সিপিআই থেকে শুভদীপ মজুমদার, সিপিআই এমএল এর নেতৃত্ব স্বপন বণিক মহোদয়, বয়োজ্যেষ্ঠ অন্যান্য গণ্যমান্য নেতৃত্ব, আমাদের আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র, আজকের এই কর্মসূচি যারা সবচেয়ে বেশি উদ্যোগ নিয়ে সংগঠিত করেছেন, সমর চক্রবর্তী মহাশয়, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী, আমাদের মাইকের আওয়াজ যতদূর অবধি যাচ্ছে প্রতাপগড় এলাকাবাসী, আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, আমি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। 19শে এপ্রিল ভারতবর্ষের প্রথম পর্যায়ের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, লোকসভার এই নির্বাচনে আমাদের রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আমি আশিস কুমার সাহা, ইন্ডিয়া জোটের জাতীয় কংগ্রেস দলের প্রার্থী, আপনাদের সকলের আশীর্বাদ সমর্থন আমি কামনা করি। অনেকেই বক্তব্য রেখেছেন, একজন প্রার্থী হিসাবে সংক্ষিপ্তভাবে আমি কয়েকটা কথা বলতে চাই। আমার পক্ষে যারা বলেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি যে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমার বিজেপির পক্ষে কিছু কথা বলা দরকার। গত কয়েকদিন ধরে এই নির্বাচনী ডামাডোলে আমার কিছু বিজেপি বন্ধুর সঙ্গে কথা হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম, 10 বছর ক্ষমতায় আছেন নরেন্দ্র মোদীজি, 6 বছর ধরে আপনারা রাজ্যে, এবার যে মানুষের কাছে আপনারা ভোট চাইছেন, কি বলে ভোট চাইছেন? আসলে তারা উত্তর দিতে ঠিক প্রস্তুত ছিল না। বলছে এবার ভোটে 400 পার। 400 তো জনগণ পার করাবে, জনগণকে তো 400 পারের জন্য প্রস্তুতি হিসাবে আপনাদের তরফ থেকে তো কিছু থাকবে। কি কারণে 400 পার? মোদি হে তো মুমকিন হে। আরে নির্বাচন তো আপনাদের একটা ইস্যু থাকবে। 10 বছর সরকারে ছিলেন, বামফ্রন্ট সরকার 25 বছর সরকারে ছিল, তার আগে কংগ্রেস ইউজিএস এর জোট সরকার ক্ষমতায় ছিল। যখন যারা ক্ষমতায় থাকে, যখন নির্বাচনে অবতীর্ণ হয়,
সেই সরকারের কাজকর্ম নিয়ে আলোচনা হোক। উন্নয়ন বিকাশকে সামনে রেখে আমরা এইটুকু করেছি, আগামী দিন আবার এইটুকু করব। এই হলো জনগণের সম্মুখে একটা রাজনৈতিক দলের তরফ থেকে নির্বাচনী লড়াইয়ের তাদের প্রতিশ্রুতি হোক, তাদের ইস্যু হোক। মোদি হে তো মুমকিন হে। মোদি এই দেশের জন্য এত প্রতিশ্রুতি রেখেছে, এত প্রতিশ্রুতি দিয়েছে। এই রাজ্যে একটা সাধারণ বিধানসভা নির্বাচন হয়েছিল 2018 সালে, 299টি প্রতিশ্রুতি। মানুষ ভেবেছিল আর কিছু বোধহয় বাকি থাকবে না, যা যা প্রয়োজন আমাদের আমরা সব পেয়ে গেছি, সব পেয়ে যাব। 299টি প্রতিশ্রুতি। 6 বছর সরকারে আছেন, কোন প্রতিশ্রুতিটা পালন করেছেন? মানুষের কাছে ভোট চাইতে গেলে মানুষ তো জিজ্ঞেস করবে। যারা বিজেপি দল করেন, আমি সেই বন্ধুদের বলবো, কারণ আমরা জানি জাতীয়তাবাদী রাজনীতির থেকে অনেকে গেছেন। 1.5% বিজেপি দল এই রাজ্যে ছিল। এই বিজেপি দলে অনেক জাতীয়তাবাদী বন্ধু আছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সম্মান করি তাদের। এই লড়াইকে আমরা সম্মান করি, কিন্তু কোথায় আজকে আপনার জায়গা হয়েছে? 299টা প্রতিশ্রুতি দিয়ে যদি প্রতিশ্রুতি পালন করে থাকতো, মানুষের দরজায় গিয়ে কি বলতেন? আমরা চাকরি দিয়েছি, কথা দিয়েছিলাম বেকারদের চাকরি দেব, আমরা চাকরি দিয়েছি, আমাদের ভোট দিতে হবে। আমরা বলেছিলাম কৃষকদের আয় দ্বিগুণ করে দেব, আমরা আয় দ্বিগুণ করে দিয়েছি, আমরা ভোট চাই, ভোট দিন। আমরা শ্রমিকের মজুরি বৃদ্ধি করব, 340 টাকা করব। শ্রমিকরা যদি অর্থনৈতিকভাবে বলিয়ান হয়, তাহলে আপনাদের তো সেখানে গিয়ে কথা বলার জায়গা আছে। হচ্ছেটা কি রাজ্যে? কি মুমকিন? একটা রাজনৈতিক দল শুধু হিংসাকে হাতিয়ার করে, সন্ত্রাসকে পুঁজি করে নির্বাচনে জয়লাভ করতে চায়। যারা 2018 সালে একটা পরিবর্তন এনেছে, এই পরিবর্তনে আমিও একজন অংশীদার ছিলাম। পরিবর্তনটা মনে করেছিলাম যে গণতন্ত্রের পথে হবে, গণতান্ত্রিক উপায়ে মানুষের জন্য বেশি করা, বেশি উপকার করা, বেশি সুযোগ প্রদান করা। আর সেই জায়গাতে আজকে 18 সালের পরে তো এই রাজ্যে কোনো ভোট হয় না। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিকবাবু বলেছেন কোনো নির্বাচন হয়েছে? আশ্চর্য হয়ে গেলাম যে একটা পঞ্চায়েতের উপনির্বাচন, মাত্র 36টি মেম্বারের জন্য নির্বাচন হবে। সেই নির্বাচনটাও ভোটের 3 মাসের মাথায় গিয়ে রিডিং করে জিততে হয়েছে। একটা রাজনৈতিক দল বলে নিজেদের যারা বিজেপি বন্ধুরা তাদের দলের সৈনিক পরিচয় দেন, ভাবতে অবাক লাগে। এই দলের নেতারা মিটিং করে বলছেন যে কংগ্রেস, কমিউনিস্ট এরা নাকি গণতন্ত্রে বিশ্বাস করে না, এদের সময়ে গণতন্ত্র হরণ হয়েছে, গণতন্ত্রের সর্বনাশ হয়েছে, এখন গণতন্ত্রটা এই রাজ্যে আছে। প্রতাপগড়ে যারা আছেন, আজকে তো এই মিটিং শোনার জন্য প্রচুর লোক আসতে, আমরা বুঝি না। আজকে সারা দিন এই অঞ্চলটা ঘুরেছি। মানুষের মধ্যে যে উষ্ণ অভ্যর্থনা, মানুষ যেভাবে সাদরে নিয়েছে, মানুষের যে মনের অভিব্যক্তি, এটা রাজনীতি করার সুবাদে বুঝতে আমাদের অসুবিধা হয়। কিন্তু যারা মঞ্চে দাঁড়িয়ে গণতন্ত্রের দোহাই দিচ্ছেন, আসলে তারা রাজনীতির লোক নন। আমার বলার ইচ্ছা নেই, তবু বলতে হয়, এই কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন বিজেপি দলে, উনি কোথাও কোথাও গিয়ে বলছেন যে জোটের যে প্রার্থী, ইন্ডিয়া জোটে, ওনাকে কে চেনে? মানুষ তো ওনাকে চিনে না। মানুষ চেনে কে না চিনে
এটা ভোটে পরিচয় হবে। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি, উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, উনি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন এই রাজ্যে, আমি তখন সেই দলে ছিলাম, আলোচনায় বসেছিলাম। উনি কতটা এই রাজ্য সম্পর্কে পরিচিত এটা শুধু আপনাদের কাছে বলতে চাই। উনি জানতেন না এই রাজ্যে জেলা কয়টা, মহকুমা কয়টা, উনি মুখ্যমন্ত্রী সেজে বসে আছেন। আমি অবাক হয়েছি। উনি পরিচয় দিচ্ছেন আমি এই রাজ্যের ভূমিপুত্র, এই রাজ্যের ছেলে, এই রাজ্যের ছেলে, এই রাজ্যের জেলা জানে না, মহকুমা চেনে না, এই রাজ্যের রাস্তাঘাট জানে না। উনি আবার আরেকজন সম্পর্কে বলছে কতজন লোকে চেনে। মাফ করবেন বিজেপি বন্ধুরা, আমাকে বেশি লোক নাও চিনতে পারে, কিন্তু আপনাদের যিনি প্রার্থী ওনাকে যে রূপে চিনে, কারণ বিগত 4টা বছরে যে জিনিস এই রাজ্যের জন্য আপনাদের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে গেছেন, আমার মনে হয় না আর কোনো মুখ্যমন্ত্রী এই রাজ্যের জন্য সেটা দিতে পারবে। কারণ প্রতিযোগিতা চলছে ওই দুজন মুখ্যমন্ত্রীর মধ্যে, প্রাক্তন আর যিনি বর্তমানে সিটিং, তাদের মধ্যে প্রতিযোগিতা চলছে। রাজ্যবাসীর আজকে প্রাণ উষ্ঠাগত, কাজ নেই, মানুষের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য তার অর্থনৈতিক কর্মসংস্থান থেকে শুরু করে কোনো ধরনের আজকে উপায় উপান্তর নেই। শুধু ঘুম থেকে উঠে একটাই বিষয়, নেগোসিয়েশন মাফিয়াদের তাণ্ডব। কোন অফিসে সরকারি টাকা লুণ্ঠন করে নেগোসিয়েশনটাকে রক্ষা করা যায়, কার জমি দখল করে বিক্রি করে দেওয়া যায়, কার জমি বিক্রি করতে গেলে সেখানে থাবা বসিয়ে কিছু অর্থ উপার্জন করা যায়। কিছু সংখ্যক লাঠিয়ালদারিকে সঙ্গে রেখে একটা দল রাজ্যটাকে শাসন করতে চায়, আর সেই দলের যিনি খলনায়ক আবার রাজ্যে এসেছে। আমি এই রকম রাজনৈতিক দল দেখিনি যাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে 5 বছর সময়সীমা শেষ হওয়ার আগে 4 বছর আগে পাল্টে দিল, আবার রাজ্যসভায় পাঠিয়ে দিল। রাজ্যসভায় আজকে 3 বছর পার হতে না হতে আবার সেই লোকটাকে সংসদীয় নির্বাচনে দাঁড় করিয়ে দিল। যারা সর্বভারতীয় পার্টি হিসেবে গণ্য হচ্ছেন এই রাজ্যে, এই রাজ্যের বিজেপি দলের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়েছে? একই মুখকে ঘুরিয়ে ফিরিয়ে একই নির্বাচনে এসে দাঁড় করাতে হচ্ছে, দ্বিতীয় মুখ খুঁজে পাওয়া যায় না। এত জনপ্রিয়তা, এত এই মানুষের প্রতি আপনাদের ভরসা, যিনি এই রাজ্যের মানুষকে ঠকিয়েছেন, যিনি 4 বছর মুখ্যমন্ত্রী থেকে এমন একটা নিদর্শন দিন, কারণ আমরা অনেক সময় দেখেছি ওনাকে ফিতা কাটতে, বিভিন্ন জায়গায় গিয়ে কর্মসূচি করে ফিতা কাটতেন, সেই দলে থেকে লজ্জাবোধ করতাম, কারণ যে জায়গায় গিয়ে ফিতা কাটছেন এই কাজটি ওনার ছিল না, এটা ছিল তৎকালীন লেফট ফ্রন্টের মিনিস্ট্রিতে ওই শ্রদ্ধেয় মানিক সরকার মহোদয়ের ওনার মুখ্যমন্ত্রীত্বে। উনি গর্বের সঙ্গে সেখানে ফিতা কেটে নিজেকে এই রাজ্যের রূপকার প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। আসলে এই রাজ্যে এমন একটি নিদর্শন রেখে যাননি যেটা নিয়ে বলা যায় যে এই ভদ্রলোককে সংসদীয় নির্বাচনে আপনারা বেছে নিন। আমরা দীর্ঘ সময় বিরোধী হিসাবে কাটিয়েছি, আমরা দীর্ঘ সময় বিরোধিতা করেছি। উনি সঠিকভাবে বলেছেন যে বিধানসভায় বিরোধিতা করে আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে যখন আলোচনা করেছি, এবং শাসক দলের থেকে ওনার নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার কিন্তু অনেক বিষয় পুনর্বিবেচনার জন্য কমিটি গঠন করে সেই কমিটির মাধ্যমে কোথাও যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে সেটা সংশোধন করে জনস্বার্থে সেটাকে বাস্তবায়ন করেছে। এতে করে রাজ্যের উন্নয়ন হয়েছে।
এই ধরনের একনায়তন্ত্র ডিক্টেটরশিপের মধ্যে দিয়ে রাজ্য পরিচালিত হয়নি। আজকে বিধানসভায় কেউ কথা বলতে পারে না, বিধানসভাটাকে একটা ক্লাব হাউস বানিয়ে ফেলেছে। এই বিধানসভার পবিত্রতা, গরিমা আজকে এমন জায়গায় নিয়ে পৌঁছেছে, সেখানে কোনো নির্বাচিত প্রতিনিধি তাদের দাবি দাওয়া, তাদের রাজ্যের মানুষের স্বার্থ নিয়ে কথা বললে তার কোনো গুরুত্ব নেই। সংসদীয় রাজনীতি যারা বুঝে না, এই সংসদে তাদের ভিড় হয়েছে, দু একজন যাও বুঝে তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুখ বন্ধ করে চুপ করে বসে থাকে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমরা লড়াইটাকে গুরুত্ব দিয়েছি। আমরা মানুষের স্বার্থে কথা বলতে বেরিয়ে এসেছি। যারা বলছে যে কংগ্রেস কমিউনিস্ট এক হয়েছে, নীতিহীন, কেউ বলছে আপনি কিভাবে হাত চিহ্নে ভোট দিবেন, কেউ বলছে আপনি কিভাবে কাস্তে হাতুড়িতে ভোট দেবেন, ভয় পেয়েছেন, এটা তো আমরা আগে থেকেই বুঝে গেছি। এই রাজ্যের প্রধান বিরোধী দল এই বিধানসভা কি করলেন? রাতারাতি বিরোধী দলের সঙ্গে হাত মিলিয়ে ওই বিরোধী দলটাকে নিঃশেষ করে দিলেন। আর কিভাবে? আপনাদের এই সক্ষতা হলো 1.5 জনের মন্ত্রিত্বের স্থান, আর রাজ পরিবারের যিনি আদিবাসীদের সুপ্রিমো বলে এতদিন লড়াই খেলেছিলেন, আদিবাসীদের নিয়ে তাদের স্বার্থের কথা বলে কতগুলি মধুর শব্দ তাদের উপর ছুড়ে দিয়েছিলেন। ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ, কনস্টিটিউশনাল সলিউশন। আজকে প্রশ্ন করবেন না আপনাদের কি সলিউশন এই আদিবাসীদের জন্য? আদিবাসীরা তো এই রাজ্যের মানুষ। আমরা তো বলেছি যে 125তম সংশোধনীর মাধ্যমে আমরা এডিসির ক্ষমতায়ন করব। এডিসির মধ্যে যাতে অর্থ বরাদ্দ করা যায় সেই লক্ষ্যে আইন প্রণয়ন করব। এবং আইন সংশোধনীর জন্য ডক্টর মনমোহন সিংয়ের সরকার এই রাজ্যের সরকারের সঙ্গে প্রস্তাব রেখে বোঝাপড়া করে যে বিল সংসদে পেশ করার কথা ছিল, সময়ের অভাবে যেটা পেশ করা যায়নি। 10 বছর কাটিয়েছে বিজেপির এই কেন্দ্রের সরকার, ফিরেও তাকায়নি। আর যখন এই লড়াইটা নিয়ে আদিবাসীদের কাছে গেছেন, আদিবাসীরা মনে করেছে সঠিক অর্থেই একটা লড়াই হবে, কিন্তু আজকে ওই মুখোশটা খুশে পড়েছে। যারা গত বিধানসভা নির্বাচনে, আমি জানি না কিসের বিনিময়ে, তবে গুয়াহাটিতে বসে আলোচনা হয়েছে, কারণ ওই ব্যক্তিটিকে আমরা ভালো করে চিনি, যিনি এই উত্তর পূর্বাঞ্চলটাকে অর্থ বলে বলিয়ান হয়ে ওই বিভিন্ন দুষ্কর্মের অর্থ যার তহবিল স্ফীত করেছে, এই অর্থ বলে বলিয়ান হয়ে সমস্ত পূর্বাঞ্চলটাকে আজকে সেখানে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। সেই লোকের সঙ্গে বসে বোঝাপড়া করে যখন সেফ পেসেস করে দিল, 42টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আজকে 39% ভোট পেয়ে যারা সরকারে বসেছে, দেশের 61% ভোটাররা তাদেরকে ভোট দেয়নি। এই রাজ্যের 61% ভোটাররা তাদের ভোট দেয়নি। সংখ্যালঘিষ্ঠ ভোটের সরকারে এসে তারা বুঝে গেছে যে মানুষকে গণতন্ত্রের অধিকার দেওয়া যাবে না। তাদের স্বাতন্ত্র্য বা বিরোধী দলের স্বাতন্ত্র্য বজায় রাখলে সেই দিন বেশি দূরে নয়, আমাদেরকে এই রাজ্য থেকে বিদায়ী হতে হবে। এবং তার জন্যই সন্ত্রাসটা কায়েম করো, সন্ত্রাসকে হাতিয়ার করো, সন্ত্রাসকে হাতিয়ার করে যারা নির্বাচনে জয়লাভ করতে চায়, আজকে তাদের বিরুদ্ধে জোটবদ্ধভাবে লড়াই করার জন্য ইন্ডিয়া জোট হয়েছে, 27 দলের জোট হয়েছে, ত্রিপুরা রাজ্যে 8 দলের জোট হয়েছে। কারণ আমাদের কাছে মানুষ বড়, রাজ্যের মানুষ বড়, দেশের মানুষের স্বার্থ বড়। আমরা চিহ্নের মধ্যে সীমাবদ্ধ নেই, ভয় পাবেন না। কংগ্রেস কমিউনিস্ট যারা করেন, যারা এই রাজ্যের কংগ্রেস কমিউনিস্টের
মন্ত্রে বিশ্বাস করে দীর্ঘদিন রাজনীতির ময়দানে আছেন, তারা বিজেপিকে চিনে ফেলেছে। তাই তারা কিভাবে ভোট দেবে আপনাদের মাথা ব্যথা নয়। আপনারা আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বে বলুন যে গণতন্ত্রকে শ্রদ্ধা করুন, মানুষের গণতন্ত্র হরণ করবেন না, মানুষকে ভোট দিতে দিন। দল বেঁধে মানুষ ভোট দিলে দেখবেন পরিণতিটা কি, বুঝতে পারবেন এই রাজ্যের মানুষ কোন পথে কোন দিশায় চলছে। আমরা বিশ্বাস করি, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা করে নির্বাচনে লড়াই করি। ফ্ল্যাগ ফেস্টুনের উপর আজকে আপনাদের অতিরিক্ত নজর, নিজেদের বেশি বেশি লাগাতে হবে, আর বিরোধী দলের গুলি ফেলে দিতে হবে, জ্বালিয়ে দিতে হবে, নষ্ট করে দিতে হবে। এই রাজ্যের মানুষ ফ্ল্যাগ ফেস্টুন যেমন তারা মনে করেন যে একটা নির্বাচনী প্রচারে সেটাকে ব্যবহার করা প্রয়োজন, আর যখন তারা দেখেন যে বিরোধী দলের প্রচার সজ্জা নষ্ট করে দিয়ে, বিরোধী দলের প্রচারে বাধা সৃষ্টি করে যারা নির্বাচনে জয়লাভ করতে চায়, তাদেরকে কিন্তু ক্ষমতায় ফেরাবে না, তাদেরকে ক্ষমতাসীন করবে না। আগামী দিন আমাদের জোট এই রাজ্যের মানুষের জন্য কথা বলবে, এই দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য। কারণ সংবিধান পাল্টে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। ওই আরএসএস এর হাত ধরে যারা দেশটাকে শাসন করে আজকে দেশের সংবিধানকে অমান্য করছেন, ঘৃণা করছেন, সংবিধানকে পাল্টে দিয়ে ওই মনুসংহিতাকে এই দেশে যারা প্রতিষ্ঠিত করতে চাইছেন, আজকে তাদের বিরুদ্ধে দেশের মানুষের লড়াই শুরু হয়েছে। মানুষ টের পেয়ে গেছে। সতর্ক হতে হবে। আপনাদের এই লড়াইটা শুধু সংসদ নির্বাচিত করে দিল্লিতে প্রেরণ করার মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ যে লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ে কিন্তু দেশের সংবিধান রক্ষা করতে হবে, এই লড়াইয়ে কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, এই লড়াইয়ে কিন্তু মানুষের যে বেঁচে থাকার অন্ন, বস্ত্র, বাসস্থানের অধিকার, সেই অধিকার আপনাদের সংবিধানের মৌলিক অধিকারগুলিকে দেশের মানুষের কাছে এটাকে তুলে ধরতে হবে। আমি মনে করি যে আমরা এই জোটবদ্ধ লড়াইয়ে সারা দেশের মানুষকে আজকে আমরা আশান্বিত করেছি। মানুষ বুঝতে পেরেছে 37% ভোট পেয়ে যারা কেন্দ্রে ক্ষমতাসীন হয়েছে গত নির্বাচনে, 63% ভোটার আজকে ঐক্যবদ্ধভাবে মাঠে লড়াই করছে। আর এই লড়াইটাকে ভয় পেয়ে পোস্টার ফেস্টুন ছিঁড়ে যারা জিততে চাইছে, তাদের জয় এটা কোনো অবস্থাতেই সম্ভব হবে। আমি প্রতাপগড়বাসীর প্রতি আমার আবেদন থাকবে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে দীর্ঘ সময় রাজনীতিতে আছি, রাজনীতির লড়াইটাকে জনগণের লড়াই হিসাবে নিয়ে একটা সৈনিকের ভূমিকা পালন করে যাচ্ছি। এবারের নির্বাচনেও একজন সৈনিক হিসাবে আপনাদের পাশে থাকব, আপনাদের জন্য লড়াই করব। এই লড়াই যতদিন অবধি গণতন্ত্রের জয় না হয়, এই লড়াই চলবে। জোট বেঁধে লড়াই করব এবং এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা নির্বাচনেও জয়ী হব। জনগণের ভোটে আশীর্বাদে আমরা এই দেশকে গণতন্ত্রের পথে আমরা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। আমি আবারও আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি, আশীর্বাদ চাইছি, আপনাদের সমর্থন চাইছি। বিজেপি বন্ধুদের বলবো, বিলম্বিত হলো বুধোদয় হোক। একটা চাকরি হলে বিজেপি পরিবারে হলে এই রাজ্যের ছেলের হতো, একজন শ্রমিকের মজুরি বৃদ্ধি হলে সে যে দলেরই হোক এই রাজ্যের মানুষেরই হতো, তার ঘরে অন্যের সংস্থান হতো। কিন্তু যারা সেটা করতে ব্যর্থ হয়েছে, যারা শুধুমাত্র রাজ্যটাকে লুণ্ঠন করেছে, এই রাজ্যের অর্থ বাক্সবন্দী হয়ে দিল্লি যাচ্ছে, এটা কি মেনে নেবেন? এটা কি আপনাদের জন্য শুভ সংকেত? আপনাদের উপর আমরা দায়িত্ব ছাড়লাম। ভাববেন, যখন কংগ্রেস, কমিউনিস্ট বা বিরোধী দলের বন্ধুদের উপর আঘাত করবেন, মনে রাখবেন যে এই আঘাতটা আপনি আপনার একজন বন্ধুকে করছেন, ভাইকে করছেন, আপনাদের রাজ্যের মানুষের উপর করছেন। এই আঘাতটা কিন্তু
এটা এই রাজ্যের মানুষের জন্য একটা কলঙ্ক। নেতৃত্বের কথায় এই কলঙ্কের ভাগীদার হবেন না, কারণ আইন কখনো ক্ষমা করে না। আইন কখনো আপনাদেরকে সেই প্যাসেজ দেবে না। যখন দেখবেন পরিবর্তনের ঢেউ উঠেছে, পরিবর্তন এসেছে, আপনাকে যেন কারাগারে গিয়ে বসবাস করতে না হয়, সেদিকটাকে লক্ষ্য রেখে গণতন্ত্রের পূজা করুন, গণতন্ত্রের পথে হাঁটুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইন্ডিয়া জোট জিন্দাবাদ। টিআইডিসির শ্রী নবাদল বণিক এবং এই মণ্ডলের যিনি সভাপতি শ্রী রাজাধর মহোদয়, আমার সামনে আমাদের বিভিন্ন স্তরের এই মণ্ডল, ডিস্ট্রিক্ট এবং স্টেটের যারা পদাধিকারীগণ আছেন আমাদের, এবং বিশাল সংখ্যায় উপস্থিত মা ও বোনেরা এবং অন্যান্য যত আমাদের কার্যকর্তারা আছেন, সবাইকে আজকে এখানে এই প্রখর রৌদ্রের মধ্যে আপনারা বসে আছেন আমাদের কথা শোনার জন্য, এর জন্য আপনাদের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমরা জানি যে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচন, আর বিশেষ করে এই লোকসভার ইলেকশন। এবং ভারতীয় জনতা পার্টির, আপনারা সবাই জানেন, ত্রিপুরাতে দুটো আসন সংখ্যা, একটা পশ্চিমে আর একটা পূর্বে। পূর্বে যিনি ভারতীয় জনতা পার্টির থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার সাথে আইপিএফটি এবং ত্রিপুরা মথার তাদেরও সমর্থন রয়েছে। তদ্রূপ আমাদের পশ্চিমা আসনে যিনি লড়ছেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, উনি আপনাদের সবার পরিচিত মুখ, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। বন্ধুগণ, আমার এখনো মনে আছে কিছুদিন আগে আমাদের 23-এর যে বিধানসভার নির্বাচন হয়ে গেল, তার কিছুদিন বাদেই আমাদের বক্সনগরে নির্বাচন হয়েছে, উপনির্বাচন, ধনপুরও উপনির্বাচন হয়েছে। সেখানে যাওয়ার পর বক্সনগরে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি, আপনারা সবাই জানেন, 65%-এর উপরে ওখানে। ধনপুরও তদ্রুপ। সেখানে আমরা গত যে উপনির্বাচন আমরা লড়লাম, সেখানে আমরা কি দেখলাম আপনারা সবাই জানেন। অনেকে বলছেন অসম্ভব, বক্সনগর থেকে আপনারা জিততে পারবেন না। আমি প্রতিদিন এই উপনির্বাচনের সময় আমি বক্সনগরও গেছি এবং ধনপুরতেও গেছি। আমরা কি দেখলাম সেখানে গিয়ে দেখলাম বক্সনগরে আমরা 30,000-এর উপরে ভোটে আমরা জয়লাভ করেছি ভারতীয় জনতা পার্টি। এবং শুধু তাই নয়, সেখানে জামানত জব্দ করে দিয়েছি এই কমিউনিস্ট পার্টিতে। এবং ধনপুরে যেখানে আমরা গত সাধারণ নির্বাচনে মাত্র 3,500 ভোটে জিতেছিলাম, সেখানে 18,000 ভোটে আমরা জিতেছি। দিল্লিতে যখন আমি যাই, সবাই অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা যে এটা কি করে সম্ভব হলো। আমি বললাম যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, আর তার প্রয়াসের মন্ত্র নিয়ে যখন আমি মানুষের কাছে যাই, তারা মোদিজির উপর বিশ্বাস রেখেছে, আমাদের উপর বিশ্বাস রেখেছে, তবেই সেটা সম্ভব হয়েছে। বন্ধুগণ, এটা একটা সারা ভারতবর্ষের মধ্যে আলোচ্য বিষয়। আমি এই কথাগুলো এই কারণে বললাম যে মোদিজি শুধু কথায় বলেন না, গ্যারান্টির সবসময় দেন, এবং গ্যারান্টির মাধ্যমে যাতে এই গ্যারান্টির যে কথাগুলো যে এতদিনের মধ্যে কাজটা সম্পন্ন করতে হবে তারও গ্যারান্টি দিচ্ছে। সেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কাজ করছেন। আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরের কথা আপনারা যদি বলি, 370 ধারা নিয়ে কত রকমের কথা, 35-এ নিয়ে কত রকমের কথা। আজকে যখন জম্মু অ্যান্ড কাশ্মীরের সেই ধারা বিলোপ করা হলো, আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরে যদি যান, ওখানকার মানুষ, সেখানেও সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা অনেক বেশি। সেখানে মানুষ এখন বলছে যে মনে হচ্ছে আবার আমরা নতুন ভাবে স্বাধীনতা পেয়েছি।
অদ্ভুত এক অবস্থা ছিল সেখানকার এই 370 ধারার কারণে ওখানে যারা মুসলিম মহিলারা ছিলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা ছিলেন, সেখানে বাইরের অন্য প্রদেশের কাউকে যদি ওদের বিয়ে করতেন তাহলে সেখানকার জায়গার অধিকার তাদের থাকতো না। আজকে আমরা কি দেখলাম, তারা সেই স্বাধীনতার স্বাদ পেয়েছে। এটা কিরকম কথা যে আমার কাশ্মীরে থেকে জম্মুতে থেকে আমার জম্মুতেই শাদী করতে হবে? আমরা তো যে কোনো জায়গায় এটা আমার ইচ্ছে, আমার গার্জিয়ানের ইচ্ছে, যে কোনো জায়গায় আমার বিয়ে শাদী আমি দিতে পারি। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন। আমরা অনেক কথা শুনেছি, জম্মু অ্যান্ড কাশ্মীরের 370 ধারা যদি অবলুপ্তি ঘটে সারা ভারতবর্ষের মধ্যে রায়ট হবে। কিছুই হয়নি। আমাদের ট্রিপল তালাক, এই তালাকের কথা আমরা অনেক সময় শুনেছি। আমাদের যারা সংখ্যালঘু মহিলারা আছেন তারা আজকে যখন এই ট্রিপল তালাক যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার কারণে সেটা বিলোপ হলো, আজকে সবাই একটা মুক্তির স্বাদ পেয়েছে। বন্ধুগণ, আমি এই কথাগুলো বললাম এই কারণে যে সারা ভারতবর্ষের মধ্যে এখন মানুষ বোধ করছে, ফিল করছে যে মাননীয় প্রধানমন্ত্রীর উপর আমরা আস্থা রাখতে পারি। যেটা উনি বলেন সেটাই করেন। আপনারা সবাই দেখেছেন যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের ত্রিপুরাতে প্রায় 16টার মতো যে এলসিডি যুক্ত যে গ্যারান্টির গাড়ি পাঠিয়েছিলেন। এখানে সমস্ত ত্রিপুরার প্রতিটা প্রান্তে সেই গাড়িগুলো ঘুরেছে। সেখানে কি এই গাড়ির মধ্যে ছিল যে এতগুলো বেনিফিশিয়ারি স্কিম মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, এবং সেইগুলো যাতে সব মানুষ প্রতিটা প্রান্তের প্রতিটা লাস্ট মাইলের যে ব্যক্তি তাকে যেন দেওয়া হয়, সেই কারণে সেই গাড়িগুলো প্রতিটা জায়গায় মেলা করে অ্যাওয়ারনেস করে সেই কাজটা করেছেন। আমাদের ত্রিপুরা সরকারও প্রতি ঘরে সুশাসন মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনে আমরা 2022-এ সেটা শুরু করেছিলাম একই ধাঁচে। অর্থাৎ আমরাও চেয়েছি যে সেন্ট্রালের এবং স্টেটের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেই স্কিমগুলো মানুষের কাছে যেন আমরা পৌঁছাতে পারি। কারোর ঘর নেই, ঘর পেয়েছে কিনা, কারোর এসটি সার্টিফিকেট নেই, এসটি সার্টিফিকেট ওই তৎক্ষণাৎ ওখানেই দেওয়া, ম্যারেজ সার্টিফিকেট দেওয়া, বিভিন্ন এসটি সার্টিফিকেট নেই, এসটি সার্টিফিকেট দেওয়া, এই কাজগুলো আমরা এই দ্বিতীয়বার আবার শুরু করেছি এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে বিকশিত ভারত সংকল্প যাত্রা। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে 2047 সনে যে বিকশিত ভারত যে চিন্তা ভাবনা উনি করেছেন, সেই যে কাজগুলো উনি করে যাচ্ছেন সকাল থেকে রাত্রির পর্যন্ত, সেই কাজের ফল আমরা কিন্তু 2047 সনে আমরা দেখব। বন্ধুগণ, আমি এখানে আসার সময় আমি শুনছিলাম আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় বলছিলেন যে অ্যাক্টিভ পলিসিতে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যে নর্থ ইস্টের এই অষ্টলক্ষ্মীকে উনি কিভাবে কোন জায়গায় পৌঁছিয়েছেন। আগে আমি যখন বিভিন্ন সময়ে যখন মুখ্যমন্ত্রীদের সাথে নর্থ ইস্টের মুখ্যমন্ত্রীদের সাথে আমি বসি, ওনারা বলছেন যে এতদিন বাদে আমাদের মনে হচ্ছে আমরা সত্যিকারের অর্থেই ভারতে আছি। এখন এমন একটা অবস্থা, ইন্টারস্টেট সীমানা নিয়ে প্রবলেম, টেররিস্টদের প্রবলেম, বোমাবাজি, কাউকে ধরে নিয়ে যাওয়া, এগুলো আমরা প্রায়ই আমরা দেখতাম। আজকে কোথায় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014 সনে আসলো, কোথায় এবং সেই রায়ট আর কোথায় এই ধরনের উগ্রপন্থীর ঘটনা এখন তো নেই। অর্থাৎ শান্তি যদি প্রতিষ্ঠিত থাকে তাহলেই ডেভেলপমেন্ট হবে। আজকে এই অ্যাক্টিভ পলিসির মাধ্যমে আমাদের হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, ইন্টারনেট দিয়েছেন, রেলওয়ে দিয়েছেন, এয়ারওয়ে দিয়েছেন, এখন ওয়াটারওয়েজও দিচ্ছেন। মানে খালি উন্নয়ন ছাড়া উন্নয়নের কোন রকম ধর্ম হয় না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন যে আপনারা গিয়ে খালি প্রতিটা ঘরে যাবেন আর প্রতিটা ঘরে গিয়ে বলবেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন, আপনাদের আশীর্বাদ লাগে। আমাদের কার্যকর্তাদের আমরা সবসময় বলি গিয়ে মানুষের ঘরে ঘরে যাও, সম্পর্ক করো, আর সম্পর্কের সাথে সাথে সমর্থন আদায় করো। এ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আজকে ভাগ্যবান যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। উনি কি বলছেন, মে চৌকিদার হুঁ, কি বলছেন, মে চৌকিদার হুঁ। আর আগে ইউপিএ গভর্নমেন্টের সময় আমরা দেখতাম স্ক্যাম এগুলোই তো দেখতাম। আর আমরাও ধরে নিয়েছি
যে এইভাবেই বোধহয় দেশ চালায়, রাজনীতি বোধহয় এইভাবেই করতে হয়, এবং সংখ্যাধিক্যের কারণে বা মিলিজুলি করে একটা সরকার বানিয়ে খালি লুট করো, সেটা আমরা দেখে এসেছি, অভ্যস্ত হয়ে গেছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে যখন 2014-তে মানুষের প্রধানমন্ত্রী এলেন, উনি রাজনীতির ভাষা যেটা সংজ্ঞা সেটাও পাল্টে দিয়েছেন, এবং আজকে ভারত কোন জায়গায় চলে গেছে, পঞ্চম অর্থনীতিতে, 5 ট্রিলিয়ন অর্থনীতিতে চলে এসেছে। আগামী দিনে চেষ্টা করছে তৃতীয় স্থানে চলে আসার। আমরা সত্যিই ভাগ্যবান যে আজকে কারোর ঘর নেই, ঘর দিচ্ছে, কারোর জল নেই, জল দিচ্ছে, কারোর শৌচালয় নেই, শৌচালয় দিচ্ছে, কারোর বিজলি নেই, বিজলি দিচ্ছে। এই যে মৌলিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো এখন এই ভারতীয় জনতা পার্টির বা এনডিএ সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সেটা সম্ভব হচ্ছে। আমরাও সেই দিশায় চলছি। আমাদের এখানে আমরা কি করছি আপনারা জানেন, মাত্র 700 টাকা করে ভাতা দেওয়া হতো, 33 রকমের ভাতা দেওয়া হতো। সেই 33 রকমের ভাতার মধ্যে প্রথমে 700 টাকা দিত, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সেটাকে আমরা 1000 করলাম। 1000 করার পরে এবার 1 লাফে আমরা 2000 করেছি। ভারতবর্ষের যখন বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সাথে আমার কথা হয়, কোথাও 2000-এর ভাতা কোথাও ভারতবর্ষের কোনো জায়গায় দেওয়া হয় না। বন্ধুগণ, আমরা সেটা দিচ্ছি। আমার এখানে প্রায়শ যখন আমার প্রতি বুধবারে, যখন আমি আগরতলায় থাকি বা ত্রিপুরাতে আমি থাকি, আমার এখানে প্রতি বুধবারে মানুষ দেখা করতে আসে মুখ্যমন্ত্রীর সময় পরিষদে। সেখানে আমি দেখলাম বেশিরভাগ লোক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে আসে। চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কিছু দেওয়ার, কিন্তু তারপরেও দেখলাম যে এতে সমস্যার সমাধান হচ্ছে না। স্বাস্থ্যের থেকে নেই বা অন্য ডিপার্টমেন্ট থেকে নেই, কিন্তু সোশিয়াল এডুকেশন থেকে নেওয়ার পরেও দেখে এতে সমস্যার সমাধান হয় না। মাননীয় প্রধানমন্ত্রীজি সবচেয়ে বড় যে একটা স্কিম বানিয়েছেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এর মধ্যে যে সারা ত্রিপুরার যে মানুষ কভারেজ পেয়েছে, তারপরেও যে লোক তারা কিন্তু প্রায় 4.15 লাখ যারা হাউস হোল্ড আছে তারা পাচ্ছিল না। সেই জায়গায় মাননীয় অর্থমন্ত্রী আমাদের ত্রিপুরার, ওনার সাথে আমি কথা বললাম, কিছু একটা করতেই হবে। তারপর আমরা কি করলাম, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করলাম। সেখানেও একই দাঁতে 5 লাখ টাকা করে প্রতি বছর প্রতিটা ফ্যামিলি পাবে। এখানে যারা আছেন, মঞ্চে যারা আছেন, আমরা সবাই এই 5 লাখ টাকার এবং একই ধাঁচে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে স্কিম, সেই ধারায় আমরা সেই চিন্তা ভাবনা আমরা করেছি। সেটা অলরেডি গত 3-4 দিন আগেও আমার কাছে যা খবর আসলো, প্রায় 5 থেকে 6 লাখ লোক অলরেডি তার এনরোল করে দিয়েছে। আপনার মোবাইলের মাধ্যমে এনরোল করা যায়। তো এইভাবে এই সরকার, যে আমার সরকার, সেই দিশায় আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে আমাদের এখানে এসএইচজি গ্রুপ সবচেয়ে, আমরা সবসময় বলি মা বোনরা, মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন যে মা বোনদের যদি আমরা শক্তিশালী না করতে পারি তাহলে এই সমাজ কোনোদিন শক্তিশালী হবে না। আমাদের আগে 2017 আগে মাত্র 4000 গ্রুপ এসএইচজি ছিল। আজকে আমাদের এখানে কত, প্রায় 56,000 এসএইচজি গ্রুপ হয়েছে। বন্ধুগণ, এতে করে 5 লাখ মহিলা এখন এসএইচজি গ্রুপের সাথে আছে। মহিলারা এখন কাজ করছে, ঘরেরও কাজ করছেন, ঘরের সমস্ত কাজকর্ম সামলাচ্ছেন, আবার অর্থনৈতিক এবং সামাজিক ভাবেও তারা উন্নতি করছেন। আমরা আমাদের ব্যাংকের মাধ্যমে, আমাদের গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের মাধ্যমে ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। কেউ কৃষিকাজে ব্যস্ত আছেন, নিজের প্রোডাকশন তৈরি করছেন, এতে করে তাদের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। তো এত বড় একটা সামাজিক পরিবর্তন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেন যে সমাজের পরিবর্তনের মাধ্যমে আমরা সরকারের টিকে থাকতে চাই, আমরা সেই দিশায় আমরা কাজ করি। বন্ধুগণ, ডাবল ইঞ্জিন সরকারের একটা ঘটনা আপনাদের না বললে নাই হয়। কত সুবিধে একবার আপনারা জানেন যে মণিপুরে আমাদের যারা ছেলে মেয়েরা পড়াশোনা করছিল, তারা হঠাৎ করে তারা মণিপুরের এই ঘটনার জন্য তাদের গার্জিয়ানরা আমার কাছে এসে বলছে আমাদের ছেলে মেয়েকে বাঁচান, মণিপুর থেকে ওনাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করুন। এমন এক অবস্থায় আমি ইউনিয়ন এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বললাম। রাত্রে 12:30টার সময় উনি একটা স্পেশাল ফ্লাইট দিল। সেই ফ্লাইটে এবং পরের দিনের আর একটা ফ্লাইটে প্রায় 250-র মতো স্টুডেন্টকে এই ত্রিপুরাতে আমরা নিয়ে আসলাম। এই হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকারের এই সুবিধে। বন্ধুগণ, আপনারা জানেন প্রায় 11টার মতো বিভিন্ন অ্যাকর্ড নর্থ ইস্টে হয়েছে। প্রধানমন্ত্রী চাইছেন
প্রধানমন্ত্রীজি চাইছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ হয় তাহলে ভারতও ডেভেলপ হবে, কিন্তু অশান্তি থাকলে কোনো অবস্থায় সেটা সম্ভব হয় না। সেই কারণে 11টা অ্যাকর্ড উনি করেছেন বিভিন্নভাবে, সীমানা নিয়ে সমস্যা, বিভিন্ন কার্গির সমস্যা, বিভিন্ন জায়গায়। এর মধ্যে এবার 12তম যেটা আমাদের ত্রিপুরা মথার সাথে আমিও ছিলাম সেখানেও সে অ্যাকর্ড হয়েছে, সমঝোতা হয়েছে। এতদিন ধরে ভারতীয় জনতা পার্টির সাথে আইপিএফটি ছিল, অনেক রাজনীতি হয়েছে জাতি জনজাতিদের নিয়ে, কিন্তু এবার যখন আমাদের মিনিস্ট্রিতে জয়েন করলো এই ত্রিপুরা মথার সমস্ত মিনিস্টার 2জনকে আমরা দিয়েছি, তো সেই জায়গায় এখন চারিদিকে আমরা জাতি জনজাতি আমরা বারবার যেটা চাইছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আগামী দিন হতে হবেই। সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি। সব জায়গায় এখন পাহাড়ে হোক সমতলে হোক সব মানুষ শান্তির মাধ্যমে এই যে নির্বাচন সেটা উৎসবের মেজাজে সেই নির্বাচন করতে যাচ্ছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে এর মধ্যে যেখানে স্বাস্থ্যের বিষয়, আমি বারবার বলছি যে আমাদের এখন ত্রিপুরাতে 7টা থেকে 9টা সুপার স্পেশালিটি এখন আগরতলা মেডিকেল কলেজে শুরু হয়ে গেছে। ওখানে স্পেশালিস্টের যে 85টা আমাদের স্পেশালিস্ট করার সুযোগ ছিল, সেখানে 100টা এনএমসি আমাদের অনুমোদন দিয়েছে। সেই ডেন্টাল কলেজ যেটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট ছিল, ডেন্টাল কলেজ এখন ফার্স্ট ইয়ার ক্লাস শুরু হয়ে গেছে, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ। এখানে বিএসসি নার্সিং কলেজ শুরু হয়ে গেছে এবং আগামী এখানে ফার্মেসি কলেজ আছে, এবং আমরা আগামী দিন এখানে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ করব, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করব, এবং সেইভাবেই আমরা একটা মেডিকেল হাব তৈরি করার চিন্তা ভাবনা করছি। বন্ধুগণ, আগে কোথায় কোথায় বাইরে পড়াশোনা করতে যেত, এখন বাইরে যেতে হয় না। আমাদের ছেলেমেয়েরা আমাদের এখানেই পড়াশোনা করতে পারে। এবং আপনারা জানেন যে এখানে আমাদের নর্থ থেকে আরম্ভ করে সাউথ থেকে আরম্ভ করে এবং গুমতি ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে সারা ত্রিপুরাতে এতগুলো ইউনিভার্সিটি, এর মধ্যে শুরু আমাদের কাজ শুরু হয়ে গেছে এবং তারা সেখানে কাজও শুরু করেছে। তো এখানে আমরা চাইছি যে এডুকেশন হাব হোক। মাননীয় প্রধানমন্ত্রীজি ন্যাশনাল এডুকেশন পলিসি প্রায় 33 বছর পরে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল যে প্রপার এডুকেশন কিভাবে দেওয়া যায়। সেই ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা কলেজগুলোতে আমরা শুরু করেছি। বন্ধুগণ, যেখানে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালগুলো আছে সেইগুলোকে আমরা স্ট্রেংথেনিং করার চেষ্টা করছি। ডিস্ট্রিক্ট হসপিটালগুলো যদি স্ট্রেংথেনিং হয় তাহলে পেশেন্টগুলো আননেসেসারি আমাদের স্টেট হসপিটালের উপর তার যেতেও অনেক সময় লাগে এবং অনেক সময় রাস্তার মধ্যেও অনেকের প্রাণ যায়। সেই কারণে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে স্ট্রেংথেনিং করছি। আমরা ট্রমা সেন্টার শান্তিরবাজারে আমরা করেছি, আমরা সাউথ ডিস্ট্রিক্টে, আমরা উদয়পুরে আমরা সেখানে ট্রমা সেন্টার করেছি, আমবাসাতে আমরা ট্রমা সেন্টার করেছি, আগরতলায় তো আগেই ছিল, ধর্মনগরও আমাদের ট্রমা সেন্টার, এর মধ্যে আমরা করবো। আপনারা কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা আমবাসাতে করেছি। তো সব জায়গায় সেখানেও মেডিকেল হাব আমরা তৈরি করার চেষ্টা করছি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে এই কমিউনিস্টরা বারবার বলেন যে গণতন্ত্রকে রক্ষা করার জন্য এই নির্বাচন। বন্ধুগণ, সিপিএম কমিউনিস্টরা বা গণতন্ত্র কখনো শুনেছেন? ওনাদের যে বাইলজ আছে, আমি ওনাদেরকে গত পরশুদিন এক জায়গায় আমি বলেছি আপনারা ভালো করে আপনাদের বাইলজটা পড়ে আসবেন। এখানে ক্লিয়ার কাট বলা আছে যে আমাদের যারা শ্রমিক আছে তাদেরকে নিয়ে এখানে মানে রক্ত বিপ্লব করতে হবে। বিপ্লবের মাধ্যমে সেখানে ডেমোক্রেসি থাকবে না, নো ডেমোক্রেসি, সেখানে ডিক্টেটরশিপ থাকবে এবং মার্ক্সবাদ লেনিনবাদের যে চিন্তাধারা সেখানে এস্টাবলিশ করবে। তো কোথার থেকে ওরা গণতন্ত্রের কথা বলছে? ওনাদের 35 বছরের রাজত্বকালে আমরা দেখেছি গণতন্ত্র কাকে বলে, আমরা সবাই জানি। আমরা দেখেছি সে কালো দিনগুলো, মানুষ অলরেডি তাদেরকে টেস্ট করেছে। আর কংগ্রেসের কথা বলে তো লাভই নেই। কংগ্রেসের যে সুযোগ দিয়েছিল, মানুষ চেয়েছিল যে কমিউনিস্টদের ছেড়ে আরেকটা অপশন ওনারা চয়েস করেছিল, সেটাও আমরা দেখেছি। 10 বছর যখন ওরা রাজত্ব করলো কমিউনিস্টরা, 5 বছরের জন্য কংগ্রেস এখানে জোট সেটা রাজত্ব করেছে। আমরা সবাই জানি কি অবস্থা ছিল সেখানে। সে একই ধারায় তারাও সেই এখানে ত্রিপুরার রাজত্ব করেছে। খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, নির্বাচনোত্তর সন্ত্রাস, এগুলো তো আমরা নিত্যনৈমিক আমরা সেই ঘটনাগুলো দেখেছি। কিন্তু 2023-এর যে জেনারেল ইলেকশন হলো বিধানসভা, আমি বারবার বলেছি ত্রিপুরাতে আমরা ইতিহাস সৃষ্টি করে যাব, যাতে করে সারা জীবন মনে রাখবে যে গণতন্ত্র কাকে বলে। কোনো জায়গায় কোনো ঘটনা উপঘটনা কোনো ধরনের
কোনো ঘটনা আসেনি। আমরা নির্বাচন আমরা করেছি, আর এই কংগ্রেস সিপিএম তারা হাতে হাত মিলিয়ে বলছিল যে এইবার নাকি ওরা চলে আসবে, কিন্তু কিছুই হলো না। মানুষ বুঝেছে একমাত্র মোদিজির সরকার এবং ভারতীয় জনতা পার্টির যে সরকার, এনডিএ সরকারের পরেই যদি আমরা আস্থা রাখি, তবেই আমরা সব দিকে আমরা সুরক্ষিত থাকবো। আমাদের নিরাপত্তা, আমাদের আর্থসামাজিক উন্নয়ন, আমাদের ধার্মিক উন্নয়ন, সব দিক দিয়ে আমাদের উন্নয়ন হবে, তবেই আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নেব। G20-র কথা যদি বলি, আপনারা দেখেছেন ত্রিপুরা তো G20-র এখানে সায়েন্স 20 হয়ে গেছে। সব মানুষ বিদেশ থেকে প্রচুর লোক এসছে এই ত্রিপুরাতে। ওনারা এসে বলছেন, কয়েকজন যে বলছেন ত্রিপুরা তো ছোট্ট জায়গা, কিন্তু এত সুন্দর ডেভেলপ আমরা ভাবতে পারিনি কোনোদিন। সেখানে ওরা বাইরের থেকে এখন আমরা পর্যটনের দিক দিয়ে আমরা চেষ্টা করছি সেটাকে কিভাবে উন্নয়ন করা যায়। আমাদের এখানে বাঁশ ভিত্তিক শিল্প হচ্ছে, আমাদের এখানে রাবার ভিত্তিক শিল্প হচ্ছে, আগরের উপর ভিত্তি করে বাইরের থেকে বহু যারা ইনভেস্টার তারা আসছে। এখন এই শান্তি সম্প্রতি এখানে আছে বলেই তবে মানুষ এখানে আসার চিন্তা ভাবনা করছে, এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা ভেবেছি, নিশ্চিত সেটা হবে। বন্ধুগণ, এখানে গরমে আপনারা হাসপাস করছেন, আমি আর বেশি কিছু বলবো না, তবে এতটুকু বলবো যে এই দেশকে যদি বাঁচাতে হয়, দেশকে বাঁচাতে গেলে প্রদেশকে বাঁচাতে হবে, কারণ এই দেশে প্রদেশ মিলেই দেশ। তো ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যদি করতে হয়, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি মনোনীত প্রার্থী, আমাদের রাজকন্যা মহারানী কৃতি সিং প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে এই প্রচার সভার মাননীয় সভাপতি, এই পুরাতন নতুন বাজারের সুধী দোকানি, পথচারী এবং দূর থেকেও যারা আমাদের গলার আওয়াজ শুনতেছেন, গ্রামবাসী সকলকে আমাদের প্রার্থীর তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে, আমার নিজের তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাইতেছি। বন্ধুরা, একটা আজকে পাশাপাশি বাজার, মনোবাজার, এই সময়তে আমাদের এই প্রচার সভা একটা অসময়, কিন্তু তারপরও আমাদের অনেক জায়গাতে প্রচার করতে হবে, সেই জন্য আমরা এখানে মিলিত হয়েছি। খুব সংক্ষেপে আমরা এখানে দু চারটা কথা এখানে বলতে চাই যে আমাদের এই যে সামনে লোকসভা নির্বাচন, বিগত 17 বার আমরা আমাদের দেশে এই জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু এবারে নির্বাচন ভারতবর্ষের জনগণের সামনে আরও বেশি দায়িত্ব, শুধু ভোট প্রয়োগ করার কর্তব্য না, তার চেয়েও বেশি একটা বড় দায়িত্ব নিয়ে উপস্থিত। এটাই কারণে আপনারা দেখেছেন বিগত দুটি নির্বাচন মিথ্যা প্রতিশ্রুতির উপরে ভর করে যুবকদেরকে বছরে 2 কোটি চাকরি, কৃষকদের সমস্ত ঋণ মকুফ, তারপর তাদের আয় দ্বিগুণ করা, জিনিসপত্রের দাম কমানো এবং কালো টাকা উদ্ধার করে প্রত্যেক পরিবারের অ্যাকাউন্টে 100 দিনের মধ্যে 15 লক্ষ টাকা করে দেওয়ার সেই প্রতিশ্রুতিতে প্রথমবার নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি সরকার আসীন হন। 5 বছর যায়, সেই 5 বছর এই প্রতিশ্রুতিগুলোর একটাও বাস্তবায়ন তারা করেনি। উল্টো 500,000 টাকার নোট বাতিল,
তারপর সারা দেশে হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাস লাগানোর মধ্য দিয়া একটা অস্বস্তিকর পরিস্থিতি এবং জিনিসপত্রের দাম বাড়ানোর মধ্য দিয়া এটা চরম অবস্থা তৈরি করে। কাজেই 5 বছর মানুষ অতিষ্ঠ হয়ে ওঠার পর গত 2019-এ আবার একটা নির্বাচন আসে। সে নির্বাচনে বৈতরণী পার হওয়া খুব কঠিন ছিল। মানুষ প্রশ্ন তুলতে শুরু করলেন। এদেশের যুবকরা, শ্রমিকরা, গ্রাম শহরের মানুষরা, সমস্ত অংশের মানুষ। তখন আপনারা দেখলেন গত লোকসভার ঠিক আগে, নির্বাচনের ঠিক আগে কাশ্মীরে সেখানে সিআরপিএফের উপর একটা হামলা সংগঠিত করল। 40 জন আমাদের দেশের জওয়ান সেই হামলাতে নিহত হলেন। আবেগ তুললেন যে এই হামলা আমাদের দেশের সার্বভৌমত্বের উপর হামলা, আমাদের দেশের প্রতিরক্ষার উপরে হামলা, বিদেশিরা হামলা করবে। কাজেই সমস্ত কিছু বলে যে কৃষক বঞ্চিত, প্রতারিত, তার দাবি তো আদায় হয়নি। যে যুবক বঞ্চিত, তার ভবিষ্যৎ অনিশ্চিত, সেই যুবক ক্ষুব্ধ। যে সাধারণ মানুষ, তাদের আয় বাড়েনি, তাদের হাতে 15 লক্ষ টাকা আসেনি, এবং এরকমভাবে এই দেশের সমস্ত অংশের মানুষ, তখন তাদের বোঝানো হলো না, এই সময়েতে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে হবে, অন্য কিছু প্রশ্ন তোলা যাবে না। একটা আবেগ তোলার মধ্য দিয়ে 2019-এর বৈতরণীও পার হলো। এরপরে গত 5টা বছর গেল। বন্ধুরা, নিজের জীবনে অভিজ্ঞতা থেকে একটু মিলিয়ে দেখেন তো, এই ভুরাতলির মানুষ, এই ভুরাতলি আজকে আপনার চোখের সামনে, আপনার যোগাযোগের রাস্তা ঘাট, পানীয় জল, বিদ্যুৎ, এখানে শিক্ষার ব্যবস্থা, এখানে শিক্ষিত যুবকদের 2-4টা হলেও যে চাকরি বাকরি পেয়েছে, কাজ কারবার পেয়েছে, তার অবস্থা কোন সময়তে হয়েছে। অথচ 2018-র বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বামফ্রন্টকে বদলিয়ে এখানে যদি বিজেপির সরকার হয়, বিজেপি আইপিএফটির ডাবল সরকার হয়, চাকরি ডাবল হবে, আয় ডাবল হবে, কর্মচারীদের আয় 2.5 গুণ হবে, এবং সব কিছুতে মজুরি বাড়বে, কাজ বাড়বে। বেড়েছে কিনা? গত 6টা বছর অভিজ্ঞতা কি? রেগা নেই, যত সামান্য যা হয় তাও মুষ্টিমেয় কিছু মাতব্বর সব এদের পেটে চলে যায়, তার মজুরি পায় না। চাকরি বাকরি তো আর নামগন্ধ তার নেই। তার চেয়ে বড় কথা হলো যে আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ। দেশ পরিচালনা হোক বা রাজ্য পরিচালনা বা কোনো পঞ্চায়েত পরিচালনা, সে মহাত্মা গান্ধী থেকে শুরু করে পরবর্তী সময়েতে এই দেশ চালনায় যত মনীষী এসেছেন, সবাই বলেছেন যে ভারতবর্ষের বা ভারতের আত্মা, সে আত্মা হবে গণতন্ত্রের উপরে, এবং সেভাবেই আমাদের সংবিধান লিখিত হয়েছে যে মানুষ
তার ভোট দেওয়ার মধ্য দিয়ে তাদের যে প্রতিনিধি তারা গ্রাম স্তরে তৈরি করবেন, ব্লক স্তরে তৈরি করবেন, রাজ্য স্তরে তৈরি করবেন এবং জাতীয় স্তরে তৈরি করবেন, তারাই নীতি নির্ধারণ করবেন আপনাদের বা আমাদের এই রাজ্যে আজকে আছে কিনা। পঞ্চায়েত নির্বাচন একটা হয়েছে নামকে ওয়াস্তে, বিরোধী দল তাদের নমিনেশন পেপার কেনার হুকুম নেই, ব্লক দখল করে রেখেছিল। 100% আসনে সেখানে ভিলেজে এই পঞ্চায়েতে তারা জিতলো। হ্যাঁ, তাদেরই কিছু লোক তারা প্রধান হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন। কিন্তু আজকে গ্রামের মধ্যেই হোক, এই দক্ষিণ বুড়াতলি বা বুড়াতলির ওই পারে এই এতে এই ভিলেজ কমিটিতে ফুলছড়িতে, সেখানে তো কোনো ভিলেজ কমিটি নেই। সেখানে কোনো সিলেকশনে ঘর হোক বা রাস্তা হোক, জল হোক, যে কোনো বিষয়ে, এমনকি তথাকথিত যারা এই অনিয়ম করে যে পঞ্চায়েত তৈরি করা হয়েছে, সেই পঞ্চায়েতের কোনো এখতিয়ার আছে কিনা, সেই প্রধানদের কোনো এখতিয়ার আছে কিনা। এখতিয়ার কাদের? এখতিয়ার এক একটা পঞ্চায়েতে, এক একটা ভিলেজে